আচ্ছা, মূলত আজকে আমাদের যে ক্লাসটা হবে এটা একদম পুরোপুরি কন্টেন্ট নিয়ে হবে। কন্টেন্টে আমরা আজকে চিনবো কন্টেন্ট জিনিসটা কি, কিভাবে কাজ করে, কেন আমরা কন্টেন্ট বানাই, কেন আমরা কন্টেন্ট লিখি, কিভাবে কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা হয়, ওই বিষয়গুলো নিয়ে আমরা জানবো। বা বর্তমানে যারা মার্কেটে কাজ করতেছে তারা কি ধরনের কন্টেন্ট বানাইতেছে ওই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু ওভারভিউ দিব। ঠিক আছে? তো এদিকে প্রথমে আপনি যদি চিন্তা করেন যে কন্টেন্ট জিনিসটা কি, আপনারা কন্টেন্ট বলতে কি বোঝেন? আমাকে যদি একটু বলেন যে আপনারা কন্টেন্ট বলতে কি বোঝেন, ভাই কি বোঝেন? ইমাজিনেশন। আচ্ছা, আপনি কি বুঝেন? আচ্ছা, ভাইয়া কি বুঝেন? আচ্ছা, আপনি? আচ্ছা, ভাইয়া? আচ্ছা, ঠিক আছে। বিষয়টা হচ্ছে কন্টেন্ট ইজ আ ওয়ান কাইন্ড অফ কৌশল, স্ট্র্যাটেজি। ঠিক আছে? কন্টেন্ট যে জিনিসটা, কন্টেন্ট মার্কেটিং। আপনি দেখবেন যে ডিজিটাল মার্কেটিং এর যতগুলো পার্টে যাবেন সবগুলোর পিছনে মার্কেটিং আছে। কারণ মার্কেটিং আমরা কোন সময় এড করি? যখন আমরা কোনো জিনিসের ভিতরে কৌশল বা টেকনিক্যাল জিনিসপত্র বা স্ট্যাটিস্টিক বা ধরেন স্ট্র্যাটেজি এপ্লাই করি, ওই জিনিসটা আমরা বলি মার্কেটিং। মানে কোনো একটা প্রসিডিউরে আমরা কিছু কাস্টমাররা অ্যাকোয়ার করি। এই কন্টেন্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। কন্টেন্ট মার্কেটিং এর জগতে একটা ওয়ার্ড আছে বা একটা টাইটেল আছে যে কন্টেন্ট ইজ কি। বুঝতে পারছেন? কন্টেন্ট ইজ কি। কন্টেন্ট ইজ কি কেন বলা হয়? কারণ হচ্ছে আপনার একটা বিজনেস আছে বা ব্র্যান্ড আছে, আপনি যদি ওই ব্র্যান্ডের ঠিক করে আপনার যে প্রোডাক্টটা সেল করতেছেন ওই প্রোডাক্টটা যদি আপনি কন্টেন্ট মার্কেটিং না করতে পারেন, মানে কন্টেন্টটা যদি ঠিক করে না লিখতে পারেন, আপনার আলটিমেটলি এন্ড কাস্টমার যে আছে সে কখনোই আপনার কাছে আসবে না। বুঝতে পারছি বিষয়টা? যেমন ধরেন আপনি একটা কি হইতে পারে, আপনি ধরেন কাপড় সেল করেন। কারণ আপনি কাপড় সেল করতেছেন এমন ভাবে আপনার কন্টেন্ট গুলো লিখতেছেন বা এমন ভাবে আপনি ভিডিও গুলো বানাইতেছেন যেগুলোতে আপনার প্রোডাক্ট বোঝা যায় না। যে লেখাটাতে আপনি কি কাপড় সেল করতেছেন, ওই কাপড়টার জিএসএম কেমন, ওই কাপড়ের কোয়ালিটি কেমন, ওই কাপড়ের যে কালার আছে ওই কালার কম্বিনেশন কেমন, আপনি যে প্রোডাক্ট গুলো সেল করতেছেন ওইগুলোর ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরি কেমন, ওই জিনিসগুলো আপনি লেখেন নাই। ওই জায়গা থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে কেমনে এই জিনিসটা আপনি কিনবেন। ওই জিনিসটা কিন্তু বোঝা সম্ভব না। কিন্তু কন্টেন্ট মার্কেটিং এমন একটা জায়গা যেখানে আপনি কোনো একটা প্রোডাক্টের বা কোনো একটা বস্তু সম্পর্কে আপনি খুব ইন ডিটেল সুন্দরভাবে উপস্থাপন করবেন যে আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন ওই জিনিসটার ডু ডনস, বেনিফিটস, এরপরে হচ্ছে এটার ক্যারেক্টার যে জিনিসটা আছে ক্যারেক্টারটা কেমন, ওই বিষয় বস্তুগুলো নিয়ে আপনি সুন্দরভাবে একটা উপস্থাপন করবেন। এটা কিভাবে হতে পারে? হইতে পারে ভিডিও, হইতে পারে ইমেজ, হইতে পারে পডকাস্ট, হইতে পারে যে কোনো কিছু। আমরা সামনে দেখবো যে কন্টেন্ট মার্কেটিং কি কি পার্টে আমরা কন্টেন্ট মার্কেটিং করতে পারি। তো এই যে বিষয়গুলো আছে পুরো কন্টেন্টের যে জগৎটা আছে কন্টেন্টের বিষয়টা কি, আমরা যখন এখন দেখেন আপনি ফেসবুকে ঢুকলে আপনি পুরোপুরি কন্টেন্ট দেখেন না। ফেসবুকের প্রতিটা ওয়ার্ড কিন্তু কন্টেন্ট, প্রতিটা জিনিস একটা কন্টেন্ট। আপনি ফেসবুকের একটা যদি পোস্ট খুলেন, আপনি পোস্ট খুলে দেখবেন পোস্টের যে ইমেজটা আছে এটা ওয়ান কাইন্ড অফ কন্টেন্ট। এটা বলা হয় ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলা হয় স্ট্যাটিক কন্টেন্ট। কি বলা হয় এটারে? স্ট্যাটিক কন্টেন্ট। যদি এটা ভিডিও হয় তাহলে এটা বলা হয় ভিডিও কন্টেন্ট। ঠিক আছে? যদি এটা জিফ টাইপ হয় ওটা কি বলা হয়? জিফ কন্টেন্ট। বুঝতে পারছি? যদি এটা পিডিএফ টাইপ হয় এটা পিডিএফ। আমার কথা বুঝতে পারছেন? উপরের যে ক্যাপশনটা লেখা থাকে, যদি আমরা একটু ফেসবুকে যাই, আসেন আমরা যেটা দেখবো একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। ধরেন আমি একটু আমার ফেসবুকে ঢুকতেছি, আজকে থেকে আপনাদের আমার ফেসবুকটা শো করতেছি। ডিজিটাল মার্কেটিং কোর্সে আমরা সবসময় বলে নেই আমরা আমাদের পার্সোনাল প্রোফাইলগুলো আপনাদেরকে দেখাই। যদি বাই চান্স কোনো সময় কোনো কিছু দেখে ফেলেন, মাইন্ড করা যাবে না। ঠিক আছে? কারণ আমাদের যে প্রোফাইলগুলো আছে আমরা এগুলো দিয়েই আমাদের মার্কেটিং এর কাজ করি। মানে আমার যে প্রোফাইলটা দেখেছেন এগুলো দিয়ে আমরা অ্যাড চালাই, এগুলোতেই সবকিছু করা। তো ওইরকম জায়গাতে যদি কোনো কিছু দেখেন তার মানে বুঝে নেবেন যে আমরা ওইরকম লেভেলের ক্লায়েন্টের সাথে আমরা কাজ করতেছি। ঠিক আছে? এবার ধরেন আমরা যদি একটা পোস্ট দেখি, যেমন ধরেন এই পোস্টে দেখি, এটা কিন্তু আমরা অ্যাড দেখতেছি একটা, হ্যাঁ? ধরেন এই যে একটা অ্যাড দেখতেছেন, এখন অ্যাড কিভাবে দেখতেছেন এটা আমরা অ্যাডের ক্লাসে গেলে আমরা জানবো যে এটা আমরা কেমনে বুঝলাম যে এই জিনিসটা অ্যাড। ঠিক আছে? এখন ধরেন আমি এই জিনিসটা একটু পড়ি, এই যে এদিকে যে পার্টটা আছে এটা একটা কন্টেন্ট। এটা কি কন্টেন্ট? এটা রিটেন বাই কন্টেন্ট, মানে লিখে রাখছে এই জিনিসটা। ডেসক্রিপশন বা ক্যাপশন, ডেসক্রিপশন বা ক্যাপশন। ঠিক আছে? ডেসক্রিপশন একটা, ক্যাপশন একটা, এটা অ্যাডে গেলে বুঝবেন। ডেসক্রিপশন একটা জায়গা, ক্যাপশন একটা পার্ট, দুইটা আলাদা জিনিস। এবার দেখেন এদিকে যে ইমেজগুলো দিছে এই ইমেজগুলো আমরা বলি কি? স্ট্যাটিক ইমেজ। স্ট্যাটিক ইমেজ কেন বলি? কারণ এগুলো স্থির। গ্রাফিক্সে যেটা বলে স্টিল গ্রাফিক্স, আমরা এটা বলি স্ট্যাটিক ইমেজ। বুঝতে পারছি? তো এই যে স্ট্যাটিক ইমেজগুলো আছে এই ইমেজের ভিতরে ধরেন আপনি আপনার কন্টেন্ট, আপনার যে এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আয়তার গোষ্ঠী দিয়ে জিনিসটা ডিজাইন করা।
খোদাই করা এই জিনিসগুলোর ভিতরে। এখন ধরেন আপনি এটার ছবি তুলছেন, ওনারা যেন ছবি তুলছে ঠিক আছে, মাইনে নিলাম, ঠিকঠাক আছে। এখন ধরেন এই যে ছবিটা তুলছেন, আপনি ঠিক করে ছবিগুলো তুলেন নাই, আপনার কন্টেন্টটা কি প্রকাশ হবে? এখন ওনারা এই যে চেইন গুলো আছে, এই ব্রেসলেট গুলো আছে, এগুলো সুন্দর করে তার ছবি তুলছে, তোলার পরে ওনারা কিন্তু দিছে, এটা আপনি বলতে পারেন কোয়ালিটি, মানে গুড কোয়ালিটি। কিন্তু এদিকে যে আসলে প্রেজেন্টেশনটা দিছে, এই প্রেজেন্টেশনটাও গুড কোয়ালিটি না। আমি কিছুক্ষণ পরে দেখাবো আসলে গুড কোয়ালিটি প্রেজেন্টেশন কোনগুলো। এরপর দেখেন এদিকে তারা এই যে ইমেজগুলো দিছে, ইমেজগুলোর ভিতরে যে ফরম্যাটিং করছে, টেক্সট লেখছে, এগুলো আসলে নট এ গুড ওয়েতে ফরম্যাটিং কর। আপনার একটা কাস্টমার ধরেন এটার দাম হচ্ছে 500 টাকা, আমি ধরে নিলাম এই যে প্রোডাক্টটা আছে এটা 500 থেকে 900 টাকার ভিতরে বা 1000 টাকা। 500 থেকে 1000 টাকার যে কাস্টমার বেসটা আছে, এই কাস্টমার বেসটা কি ধরনের কাস্টমার বেস, এই জিনিসটা আপনার বুঝতে হবে। তারা কোন ধরনের ডিজাইন পছন্দ করে, এই জিনিসটা আপনার বুঝতে হবে কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে, ঠিক আছে? তারা কোন ধরনের ক্যাপশন পছন্দ করে, এই জিনিসটা আপনার বুঝতে হবে। আমার কথা ক্লিয়ার? এরপর ধরুন আমরা যদি একটা ভিডিও দেখি, যদি আমরা এদিকে একটা ভিডিও দেখার চেষ্টা করি, যেমন ঘরের বাজার, এই যে আমার পছন্দের একটা জায়গা, যেমন ওনারা কি করতেছে, তারা হচ্ছে একটা কন্টেন্ট বানাইছে। এই কি কন্টেন্ট বানাইছে, তাদের হানি নাটসের যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা নিয়ে তারা কন্টেন্ট বানাইছে। তাদের কোয়ালিটিটা দেখেন, তারা কি করছে, খুব ভালো একটা ক্যামেরা নিছে, ক্যামেরা নিয়ে তাদের প্রেজেন্টেশন অনেক ভালো হয়েছে। এবার হচ্ছে আপনার মেইন বিষয়, মেইন বিষয় কি কন্টেন্ট, আপনার কি ভিডিও ঠিক হলেই কি হবে, নাকি সাথে আরো অনেক কিছু থাকতে হবে? আপনার কি মনে হয়? আরো অনেক কিছু থাকতে হবে। তার ভিতরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যদি ভিডিও করে থাকেন, ভিডিওতে আপনি কিভাবে এক্সপ্রেস করতেছেন নিজেকে। আপনার যদি এক্সপ্রেশনে ভুল থাকে, তখন কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি যতই ভালো কাজ করবে না। এবার আসলে একটু দেখি উনি কি বলতেছে। গঠন সুন্দর করে। এছাড়া বাদাম হাড় শক্ত করে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, স্মৃতিশক্তি বাড়ায় ও মানসিক চাপ কমাতে সাহায্য করে। আচ্ছা, এতটুকু আমরা শুনি। হ্যাঁ, আর্টিকেল পড়েছি। ওনারা দেখি করলো, মানে বাদাম কি করে, এখন ওনার প্রোডাক্টটা কি বাদাম নিয়ে, পুরো প্রোডাক্টটা বাদাম নিয়ে। এখন উনি বলতেছে এদিকে যে বাদাম আসলে আপনার বডিতে কি করে, এই যে বাদামের যে গুণাবলীগুলো আছে সে কিন্তু এগুলো বলছে। এদিকে কিন্তু উনি বলতেই পারতো যে ভাই আমার বাদামটা কিনেন, আমার হানি নাটসটা কিনেন, এটা প্রাইস এত। উনি কিন্তু এটা বলেন নাই। উনি কি করছে, উনি আপনারা অ্যাওয়ার করছে যে কেন আপনি আমার থেকে বাদামটা খাবেন। প্রথমে উনি বলছে যে বাদাম আপনার হানি নাটসটা, ওনার হানি নাটসটা কেমন, করার পরে বলছে যে বাদামটা আসলে আপনার বডিতে কি ধরনের গুণাবলী রাখে বা কি ধরনের হেল্প করে। এই যে আপনি এই জিনিসটা বললেন, এই জিনিসটা বলে আসলে আমরা কি করলাম, আমাদের ক্লায়েন্টের যে ব্রেনটা আছে ওই ব্রেনটাকে একটু এনশিওর করলাম যে না, বাদাম জিনিসটা আসলে ভালো। কন্টেন্ট মার্কেটিং এর সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, মানুষ যখন কোনো প্রোডাক্ট কিনে, সে কিন্তু ব্রেন দিয়ে কিনে না, সে মন দিয়ে কিনে। আপনি কোনো একটা প্রোডাক্ট কিনছেন, ধরে নেন আপনি, সবাই একটু ইমাজিনেশন করেন যে রিসেন্ট যে প্রোডাক্টটা কিনছেন আপনি, আপনি এই প্রোডাক্টটা কেন কিনছেন, আপনি কি ব্রেন দিয়ে চিন্তা করে কিনছেন নাকি মন দিয়ে কিনছেন? দেখবেন যে আপনি সারা জীবনে যত প্রোডাক্ট কিনছেন তার 80% প্রোডাক্ট হচ্ছে আপনি মন থেকে কিনছেন। আর যেগুলো ব্রেন দিয়ে কিনছেন ওইগুলো আপনি কিনতে গিয়ে অনেকবার চিন্তা করছেন যে এই জিনিসটা কিনবো কিনা। যেমন ধরেন একটা ফ্ল্যাট কিনবেন আপনি, আপনি ফ্ল্যাটটা কিন্তু মন থেকে কিনবেন না, ফ্ল্যাটটা কিনবেন ব্রেন থেকে, ঠিক না? কিন্তু আপনি একটা শার্ট কিনবেন বা ধরেন কোনো একটা ধরনের আপনার পছন্দের কোনো একটা জিনিস কিনবেন, এটা কিন্তু ব্রেন দিয়ে কিনবেন, আপনি মন থেকে কিনবেন। আপনার কন্টেন্ট মার্কেটিং এর কন্টেন্ট রাইটার যারা আছে তারা সবসময় কাজ করে আপনার মন নিয়ে, তারা কোনো সময় ব্রেন নিয়ে খেলেন। তারা সাইকোলজি অ্যাপ্লাই করে কোথায়, আপনার লেখাতে। তারা সাইকোলজি অ্যাপ্লাই করে কোথায়, লেখাতে বা তাদের ইমেজে, তাদের টেক্সটগুলোতে, তাদের ফরম্যাটিং এ, তাদের ডিজাইনে। বুঝতে পারছি? তো এই যে আপনার মন নিয়ে খেলা, ব্রেন সবসময় মনে রাখবেন, ব্রেন সবসময় কিপটা। ব্রেনের কাজ কি, কিপটামি করা। কারণ ব্রেন সবসময় লজিক্যালি চিন্তা করে যে এই জিনিসটা যদি আমি কিনি তাহলে এই জিনিসটা আমি কিনতে পারবো না, এই জিনিসটা যদি আমি কিনি, যেমন আপনি মনে করেন আপনি একজন বাবা, মানে আপনার মনে হয়েছে যে আমি এই শার্টটা একটু কিনি, আপনি যদি ব্রেন দিয়ে চিন্তা করেন আপনি জীবনও কিনবেন না। যদি আপনার ওই লেভেলের মানে ব্যাংক ব্যালেন্স না থাকে, ঠিক আছে, ধরেন আপনার ব্যাংক ব্যালেন্স কম আছে, তখন কি আপনি কিনবেন? আপনি নিজের নিজের জন্য কিনবেন না, আপনার বাচ্চার জন্য কিনবেন? তখন কিন্তু আপনি লজিক্যালি চিন্তা করতেছেন। কিন্তু আপনার এই যদি আপনার কাছে আমি সেল করবো, কিভাবে সেল করবো, ইমোশনাল মার্কেটিং করে। মার্কেটিং এর কিন্তু অনেক ফরম্যাট আছে। ইমোশনাল মার্কেটিং করে আপনার কাছে প্রোডাক্ট সেল করবো। এই যে তারা যে এখন কথাটা বলবে এটা একটা ইমোশনাল মার্কেটিং। এই যে জামশেদ মজুমদার এখন যে কথাটা বললো যে হানি নাটস এই বাদাম এই কাজ করে, এটা হচ্ছে একদিকে অ্যাওয়ারনেস করলো আর একদিকে ইমোশনাল মার্কেটিং করলো। কেন ইমোশনাল মার্কেটিং করলো? আপনার ব্রেনকে জানাইলো যে আসলে হানি নাটসটা খাইলে এই একটা উপকার পায়, আমার ব্রেন সক্রিয় করবে বা এই জিনিসটা করবে। এই যে ধরেন কোনো অনেক মানুষ আছে তাদের একটা সমস্যা হচ্ছে কি, যে এই যে তাদের যে কাজগুলো করে বিভিন্ন সময় তারা দৌড়ঝাঁপের ভিতরে থাকে, তাদের এনার্জি ডাউন হয়। তো এই যে এনার্জি ডাউন হয়ে যায় তখন তার ব্রেন কি সিগন্যাল দেয় যে আমার একটু এনার্জি দরকার, আমার একটু এনার্জি দরকার। তখন সে যখন এই কথাটা শুনবে যে মধু হানি নাটস খাইলে এইগুলো সুবিধা হয়,
তখন সে তার ব্রেন একটা সিগন্যাল দিবে যে তোমার ওই জিনিসটা দরকার বা আমার ওই জিনিসটা দরকার, তখনই কিন্তু সে একটা সিদ্ধান্ত নেয় যে আমি এই জিনিসটা খাই। এটা কিন্তু আমি ব্রেনকে সিগন্যাল দিছি, কিন্তু ইমোশন ডিসাইডটা নিছে কে? ইমোশন কিন্তু ডিসাইডটা নিছে, মন থেকে এই ডিসিশনটা আসছে। কিন্তু আপনি আর একটা জিনিস দেখবেন, আপনি ধরেন এই মাউসটা কিনছেন, আপনার বর্তমানে এই মাউস দরকার নেই, বা এটা তো মনে করেন 500 বা 600 টাকা দাম একটা মাউস। আপনি একটা গেমিং মাউস কিনছেন, এর দাম 10,000 টাকা। ঠিক আছে, আপনি গেমার না, কিন্তু আপনি একটা গেমিং মাউস কিনছেন 10,000 টাকা দিয়ে। এখন ঠিক মাউসটা যখন কিনবেন, টাকাটা যখন দিবেন, হয় ডেবিটে দেন, ডেবিট কার্ডে দেন, ক্রেডিট কার্ডে দেন বা ক্যাশে দেন, দেওয়ার পরে আপনার মাথাতে কেন এই জিনিসটা কিনলাম, এই জিনিসটা হয় না? এই জিনিসটা কেন হয়? কারণ আমরা তখন ব্রেন দিয়ে চিন্তা করি না, আমরা তখন কি দিয়ে চিন্তা করি? মন দিয়ে চিন্তা করি। কারণ আমার যে সেলারটা আছে, আমার সাথে যে সেলারটা সেল করছে, সে আমার কই টাচ করছে? আমার হার্টে টাচ করছে। আপনি যখন কন্টেন্ট লিখবেন, সবসময় আপনার ক্লায়েন্টের হার্টে টাচ করতে হবে। ব্রেনে যদি টাচ করেন, ওই প্রোডাক্ট সেল হবে। বুঝতে পারছি বিষয়টা? আপনি ব্রেনের টাচও করেন, ব্রেনের টাচটা এমন ভাবে ব্রেনে টাচ করতে হবে যে ব্রেনের সিগন্যাল দিতেছেন যে এই জিনিসটা তোমার দরকার। ব্রেন যাতে আপনার সিগন্যাল দেয় যে এই জিনিসটা আমার দরকার, এটা সোজা যদি মনে দেওয়া লাগবে যে ঠিক আছে এই জিনিসটা করি। বুঝতে পারছেন বিষয়টা? কন্টেন্ট মার্কেটিং ইজ অল অ্যাবাউট আপনার ইমোশনাল মার্কেটিং। আপনার ইমোশনাল মার্কেটিং করতে জানতে হবে, আপনার মিমস মার্কেটিং করতে জানতে হবে, আপনার প্রফেশনাল মার্কেটিং করতে জানতে হবে, আপনার ফর্মাল মার্কেটিং করতে জানতে হবে। আপনি কোন বিজনেসে কাজ করতেছেন, ওই বিজনেস অনুযায়ী আপনার মার্কেটিংটা স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করতে হবে। এবার আসেন আমাদের সবচেয়ে প্রিয় একটা জায়গা, পিজা বার। সবাই নাম শুনছি না পিজা বার্গের? এই যে পিজা বার, তারা কি মার্কেটিং করে? তাদের যে মার্কেটিং স্ট্র্যাটেজি, এই মার্কেটিং স্ট্র্যাটেজির নাম জানেন? পিজা বার্গের মার্কেটিং দেখছেন কোনো সময়? তাদের পেজে গেছেন কোনো সময়? আসেন একটু পিজা ভিজিট করি। পিজা বার্গের ইয়েতে যান নাই কোনো সময়? যাওয়া হয়েছে। এবার আসেন একটু পিজা বার্গের আমাদের একটু দেখি, যদি ওগুলো আমাদের স্লাইডে আছে, আমরা একটু স্লাইডে টান দিয়ে চলে যাব। আসেন, এই যে ভিডিও দেখা যাচ্ছে, ওনারা ভিডিও কন্টেন্ট বানায় রাখছে। এবার দেখেন, আচ্ছা এইটা তেমন কোনো মিমস মার্কেটিং না, তাদের যে মার্কেটিং প্রসিডিউরটা আছে এটা আমরা বলি মিমস মার্কেটিং। ঠিক আছে, তারা হচ্ছে মানুষের ব্রেনকে উত্তেজিত করে। তাদের মানে পিজা একটা জিনিস, পিজার, আপনারা কি পিজার সাইকোলজি জানেন? পিজা সাইকোলজি জানেন? পিজা খাইলে মানুষের ব্রেন কেমন ফিল করে জানেন? এই যে এখন আপনি মনে করেন অনেক মন খারাপ, ঠিক আছে, আপনার কিছু করতে ইচ্ছা করতেছে না, আপনার একদম ভালোই লাগতেছে না, আপনি যে একটা পিজা খান, এবং ইনস্ট্যান্ট আপনার ব্রেন দিয়ে ইয়ে হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। কেন অ্যাক্টিভ হবে? পিজাতে যে ইনগ্রিডিয়েন্টস গুলো থাকে, যেমন দুধ, চিনি, লবণ, আরো হ্যান বড় কিছু থাকে না, এই সব কিছু আপনার ব্রেনের বডির ভিতরে এনার্জি গেইন করে। আপনি দেখবেন পিজা খাওয়ার আগে আপনার যেমন লাগতেছে না, ঠিক পিজা খাওয়ার পরে আপনার আরো অনেক ভালো লাগতেছে। এবার এক পিস খান আর 2 পিস খান, এই যে তাদের সাইকোলজি, পিজার যে সাইকোলজিটা আছে, পিজা খেলে ব্রেনের যে সিগন্যালটা আসে, ওই সিগন্যালটা দিয়ে তারা আপনারে নিয়ে যেতেছে। কারণ আপনারা যদি, আমি পিজা বার যদি আপনারে ফর্মাল ওয়েতে মার্কেটিং করে, আপনি কখনোই পিজা বারকে যাবেন না। বুঝতে পারছেন? পিজা বার আপনারে এমন ভাবে মার্কেটিং করে যে আপনারে বলতেছে যে আপনি যদি বিবাহিত হন, কিন্তু আপনার যদি গার্লফ্রেন্ড থাকে, আপনার জন্য 5% ডিসকাউন্ট। এরকম টাইপ তারা কন্টেন্ট বানায় না? এই যে টাইপ কন্টেন্ট, এগুলো কি আসলে জেনুইন কোনো কন্টেন্ট? এগুলো কিন্তু জেনুইন কোনো কন্টেন্ট না। এগুলো কি করে, আপনি মনে করেন ফেসবুকে ঢুকতে, স্ক্রল করতে 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 আপনি শুধু দেখতেছেন যে হামাসে অ্যাটাক করছে গাজায়, এরকম টাইপ আপনি ইয়ে দেখতে দেখতে আপনার ব্রেন ইয়ে কি হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। কিন্তু যখনই পিজা বার্গের এটা দেখবেন, ওইদিকে লেখা আছে আপনি যদি সিঙ্গেল হন আপনার জন্য 5% ডিসকাউন্ট। তো এই জিনিসটা যখন দেখবেন, ব্রেন ইনস্ট্যান্ট কি হবে? ব্রেন ইনস্ট্যান্ট খুশি হয়ে যাবে। মানে আপনি যদি নাও যান, আপনার ব্রেন কিন্তু খুশি হয়ে যাবে, আরে কি ধরনের মার্কেটিং এটা, এরকম একটা জিনিস করে আপনার ব্রেন খুশি হয়ে যাবে, ঠিক না? কিন্তু আপনি যখন পিজা বার্গে ঢুকবেন, ওইদিকে ইনভারনমেন্ট কিন্তু আবার আলাদা। ওইদিকে কিন্তু যারা দেখবেন না যে মিমস মার্কেটিং করছে, তারা তারা ওই জায়গাতে ফর্মাল রাখছে, খাওয়া দাওয়ার পরিবেশ রাখছে। তারা এই যে পরিবেশটা আছে, তার যে ব্র্যান্ডিং এর যে পেজটা আছে, এই ব্র্যান্ডিং এর পেজটা তারা কিভাবে কাজ করতেছে? মিমস মার্কেটিং দিয়ে তাদের ক্লায়েন্টরা নিতেছে। বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়, এই গেল আমার মিমস মার্কেটিং। আপনারা জাস্ট আমি স্ট্র্যাটেজি বলেছি, মানে ব্র্যান্ডগুলো কিভাবে কাজ করতেছে। প্রথমে দেখা গেলাম ঘরের বাজার। ঘরের বাজার নিয়ে আবার একটু পরে আসবো। আমি আসলে আমাদের এই ক্লাসগুলো আমি ঘরের বাজারে নিয়েই করি। ঘরের বাজার আর পিজা বার্গ এইগুলো আর লারিব এগুলো নিয়েই করি। তো এই যে পুরো প্রসিডিউরটা, আপনার এই প্রসিডিউরটা কি বুঝতে পারছেন তারা মিম মার্কেটিং করে কিভাবে নিতেছে? আপনারা যেহেতু এই পেজগুলো দেখেন না, আজকে থেকে আমাদের কাজ হচ্ছে প্রতিটা বিজনেসের কন্টেন্টগুলো পড়া। আপনার সামনে যতগুলো বিজনেস আসবে, কোনো প্রোডাক্টের অ্যাড আসতেছে, আপনি ওইগুলো কি করবেন? কন্টেন্টগুলো পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন। কিভাবে চেষ্টা করবেন এটা আমি কিছুক্ষণ পরে দেখাইতেছি। যেমন দেখেন, এদিকে ওনার একটা মিমস কিছু একটা অ্যাড বানাইছে, ওই অ্যাড মানে ভিডিওর ভিতরে তারা অবশ্যই একটা মিমস আছে। শেষ করব, তারপরে এই বার্গারটা শেষ করব,
তুই কি মনে করছ যে বার্গার এখানে অলরেডি একটা ছিল এটা তো ওই যে মানে কি বলে শুরুতে একটু ওয়ার্ম আপ আর কি, এটা হচ্ছে মেইন ডিশ। ভাইয়া আপনি না জিম করেন? হ্যাঁ, কমে গেছে কোনো দিক দিয়ে? দেখেন উনি কিন্তু একটা কি সেলিব্রিটি না, উনি ওনারা চিনেন সবাই, উনি কিন্তু একটা সেলিব্রিটি। এদিকে কয়েকটা জিনিস আছে একটু খেয়াল করেন। উনি এদিকে কি করলো, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করলো। ইনফ্লুয়েন্সার দিয়ে যেহেতু ভিডিওটা করতেছে এটা বলা হয় ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এরপর হচ্ছে ইনফ্লুয়েন্সার যে ধরনের কথাবার্তা বলতেছে এটা একটা মিম টাইপ, মানে আপনি মজা পাবেন এরকম একটা কথা বলতেছে, এদিকে কি মার্কেটিং করলো, মিমস টাইপ মার্কেটিং করলো। তারপরে ওনার নতুন যে পিজাটা আছে ওই পিজাটা দিয়ে কি করলো, প্রমোশন করে দিল। এর কতগুলো জিনিস কাজ করছে দেখছেন। তারা ইয়ে করলো, একজন ইনফ্লুয়েন্সার দিয়ে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করাইলো, ইনফ্লুয়েন্সার দিয়ে কি ধরনের কথা বলাইলো, মিমস টাইপ কথা বলাইলো, এরপরে তার প্রমোশনটা করে দিল। এদিকে আসলে তারা কিন্তু আসলে তারাই দেখায় নাই, এদিকে দেখাচ্ছে বার্গারটা। বুঝতে পারছি? এই যে প্রমোশনের যে বিষয়টা, এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। কিন্তু এই যে ইনফ্লুয়েন্সার আছে তারাই নিয়ে যদি আমি আরঙে ফালাই, সে গিয়ে টাইপ কথাবার্তা বলবে, তখন কি করবে, ব্র্যান্ড টোনে কথা বলা বলবে। আপনার ব্র্যান্ড টোনটা বুঝতে হবে। আপনার এই যে সবগুলা কথা বললাম এই সব কিছুর পিছনে হচ্ছে ব্র্যান্ড টোন। প্রতিটা ব্র্যান্ডের একটা টোন থাকে। কুমিল্লা আইটি কোনো সময় বলবে যে আপনি পড়ালেখা বাদ দিয়ে আপনি শুধু স্কিল ডেভেলপমেন্ট করেন। আমরা কিন্তু এই কথা কোনো সময় বলবো না, কারণ আপনি পড়ালেখা না করলে আপনি জীবনে স্কিল ডেভেলপমেন্ট করে কিছু করতে পারবেন না। বুঝতে পারছেন? মানে ভালো লেভেলের কিছু করতে পারবেন না, করতে পারবেন ভালো লেভেলের কিছু করতে পারবেন না। তো ওই জায়গা থেকে প্রতিটা ব্র্যান্ডের কি আছে, একটা টোন আছে। ওই টোনটা বুঝেই আপনার মার্কেটিংটা করতে হবে। আপনি যে কন্টেন্ট লিখতেছেন ওই কন্টেন্টটাও কি হবে, ওই ব্র্যান্ড টোনে হবে। আপনার যদি মনে হয় যে আমি মিমস মার্কেটিং করতেছি, তাহলে আমার কন্টেন্ট গুলোও কি হবে, মিমস মার্কেটিং হবে। আপনি যদি মনে হয় যে আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতেছেন, আপনার ওই রিটেন কন্টেন্ট যেগুলো আছে ওইগুলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মাধ্যমে আসবে। এটা বুঝতে পারছি? আসেন, এটা যেহেতু বুঝছেন আমরা এর পরবর্তী কন্টেন্ট জিনিসটা কি, জিনিসটা বুঝতে পারছেন কিনা, নাকি একবারে শর্টকাটে একটু বলে দিতে হবে? আপনার যে ব্র্যান্ডটা আছে বা যে প্রতিষ্ঠানটা আছে ওই প্রতিষ্ঠানের যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্ট সম্পর্কে আপনার যে ক্লায়েন্ট আছে ওই ক্লায়েন্টকে ভ্যালু প্রদান করার জন্য সুন্দরভাবে ওই যে ইয়েগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, ওইগুলোর ফিচার বেনিফিটসগুলো সুন্দর রিটেন কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট বা যে কোনো মাধ্যমে আপনি উপস্থাপন করার প্রসিডিউরটা বলা হয় কন্টেন্ট। এটা ক্লিয়ার? টাইপস অফ কন্টেন্টে আমরা কি দেখতেছি, টাইপস অফ কন্টেন্টে আমরা কিছুক্ষণ আগে বলে আসলাম যে ব্লগ টাইপ পোস্ট বলতে বুঝেন বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন একটা সাইট আছে ব্লগ, ওইটাতে কিছু কন্টেন্ট আছে। ওই কন্টেন্টগুলো যখন আপনি পড়েন, রিটেন কন্টেন্ট ওইগুলো, যেহেতু আপনারা বুঝতেছেন না আমি আপনার সাইট করে দেখা যাচ্ছে, সমস্যা নেই। আসেন কোন একটা সাইটে ঢুকি আমরা, ধরেন ইনোভেট ডিজিটাল। দেখেন এদিকে একটা পার্ট আছে না ব্লগ, দেখতেছেন? এই যে ব্লগ সাইডে আমরা একটু আসি, দেখেন এদিকে অনেক কিছু লেখা আছে, অনেকগুলো ব্লগ মেবি দেওয়া আছে, তাহলে 3টা ব্লগ এদিকে দেওয়া আছে, ধরে নিলাম 3টা। এদিকে কি লেখা আছে, লিড জেনারেশন কি, কেন 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 ও কিভাবে। এরপর হচ্ছে কি, ফেসবুক ব্যবসায় মার্কেটিং রিসার্চের গুরুত্ব। এই যে ওনারা এই জিনিসগুলো লিখছে, এই জিনিসগুলো যদি আমরা ক্লিক করি, ধরুন আমরা এটা ক্লিক করলে এগুলো আমি অন্য ট্যাবে ওপেন করবো, করলে দেখবেন যে এদিকে লিড জেনারেশন কি এই বিষয় নিয়ে লেখা আছে, পার্ট বাই পার্ট ইন ডিটেইল তারা লেখা রাখছে, ঠিক আছে? এই যে দেখতেছেন আপনার, এই যে পুরো প্রসিডিউরটা একদম শুরুর থেকে শেষ পর্যন্ত, শেষে যত লোক গেছে এই পুরো জিনিসটা আমরা বলতেছি কি, ব্লগ পোস্ট কন্টেন্ট। বুঝতে পারছেন? আপনি ব্লগ, আপনার এর মানে এই না যে শুধু ওয়েবসাইটের ভিতরে আপনি ব্লগ লিখতেছেন। গুগলের একটা সাইট আছে blogger.com, ওই blogger.com এ যদি আপনি ব্লগ লেখেন ওইটাও ব্লগ সাইট, ঠিক আছে? আপনি ফেসবুকে কোনো কিছু লিখতেছেন ওইটাও ব্লগ, ফেসবুকে আপনি অনেক বড় কিছু একটা লিখছেন, ব্লগ টাইপ কিছু লিখছেন, ওইটাও আপনার ব্লগ মার্কেটিং। আপনি কোরা, একটা ইন্টারন্যাশনাল সাইট কোরা, ওই জায়গাতে আপনি কোনো একটা টপিকের উপর ব্লগ দিচ্ছেন, ওইটাও একটা ব্লগ। এই ব্লগটারই আপনি মার্কেটিং করেন, এই ব্লগ দিয়েই মানুষ মার্কেটিং করে। কিভাবে মার্কেটিং করে, আপনি দেখবেন যে কোনো সাইটের ভিতরে গেলে দেখবেন এই যে লিড ম্যাগনেট ফানেল, এই জায়গাটার ভিতরে তারা হাইপার লিঙ্ক করে একটা লিঙ্ক বানায় রাখে, এদিকে ক্লিক করলে আপনারা ওই সাইটে নিয়ে যায়।
কোনো একটা সাইটে রিডাইরেক্ট করে দেয়। এই যে ওই সাইডে গেলেন, ওই সাইডে যাওয়ার পরে আপনি ধরেন ওই প্রোডাক্টটা কিনলেন বা ওই জায়গা থেকে কোনো একটা কিছু কিনলেন, এদিকে আপনার সেল জেনারেট হলো না, একটি কন্টেন্ট দিয়ে আপনি নিয়ে গেলেন না, বুঝতে পারছি? আপনি কন্টেন্ট দিয়ে মানে এই রিটেন কন্টেন্ট দিয়ে আপনি কি করলেন, এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে নিয়ে আপনি পারচেসটা করে বের করে দিলেন, বুঝতে পারছি লিড কন্টেন্টে কিভাবে কাজ করে, সরি স্ট্যাটিক বা ব্লগ পোস্ট কন্টেন্ট কিভাবে কাজ করে। এবার দেখেন আরেকটা কি আছে, সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়া পোস্ট বলতে কি বোঝাইতেছি আমরা, এই যে আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে ঘরের বাজার বা পিজা বার যেটা দেখলেন, সোশ্যাল মিডিয়া, এই যে এটা সোশ্যাল মিডিয়া না, ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার, এগুলো সব তো সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার যে পোস্টগুলো করা হয়, এই যে পোস্টগুলো করতেছে, তারা একটা ইমেজ দিতেছে, ইমেজের উপর একটা ক্যাপশন দিতেছে, ক্যাপশনের পরে মানুষ কমেন্ট করতেছে, ওই কমেন্টের ভিতর তারা আবার রিপ্লাই দিতেছে, এই যে পুরো প্রসিডিউরটা আছে, এটা আমরা বলি কি সোশ্যাল মিডিয়া পোস্ট। এই সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েও আমরা কি করতে পারি, মানুষকে অ্যাকোয়ার করতে পারি, মানে আমার ক্লায়েন্টটাকে অ্যাকোয়ার করতে পারি, নতুন ক্লায়েন্ট অ্যাকোয়ার করতে পারি। এই পুরো প্রসিডিউরটা আমরা বলতে সোশ্যাল মিডিয়া পোস্ট। এবার সোশ্যাল মিডিয়া পোস্টে আপনি খেয়াল করবেন, সোশ্যাল মিডিয়ার পোস্ট যে সবসময় স্ট্যাটিক হয় এমন কিন্তু না, তারা অনেক সময় কি করে, তারা অনেক সময় ভিডিও করে। বর্তমানে সবচেয়ে বেশি কি চলতেছে, সবচেয়ে বেশি রিচ হচ্ছে আপনার রিলসে। দেখবেন প্রতিটা ব্র্যান্ডই হচ্ছে রিলসের উপরে বেশি ফোকাস, ঠিক আছে? রিলসের ভিতরে কেন ফোকাস, আপনি দেখবেন যে ফেসবুকে আপনি যখন ঢুকেন, আপনি ধরেন আপনার কোনো মেন্টাল প্রিপারেশন নাই যে আপনি রিলস দেখবেন, আপনি খুব প্রিপারেশন নিয়ে গেছেন, আপনি রিলস দেখবেন না, কিন্তু দেখবেন 15-20 মিনিট ধরে রাখছেন আপনার কনসেন্ট্রেশনটা, ঠিক আবার রিলসে যাই ঢুকতেছেন। আর রিলসে তখন ঢুকতেছেন আধা ঘন্টার আগে আর বেরিয়েছেন, আপনি একের পর এক একের পর এক একটা করে দেখতেছেন। এই যে আপনি দেখতেছেন, দেখার মাধ্যমে কিন্তু রিচ হইতেছে, মানে আমি আপনার কাছে কন্টেন্টটা নিয়ে দিলে আমার রিচ, বুঝতে পারছেন? আর আপনারা যদি আমার ব্র্যান্ডটার সম্পর্কে জানাই যেতে পারি, সুন্দর করে কন্টেন্ট করে যদি আপনারা জানাই যেতে পারি, এটাই হচ্ছে আমার কি সফলতা, বুঝতে পারছি? এরপরে দেখেন, এরপরে কি আছে, ভিডিও। ভিডিও সম্পর্কে তো বললাম, এই কিছুক্ষণ আগে জামশেদ মজুমদার একটা ভিডিও দেখাইলাম আপনাদেরকে, এটা হচ্ছে ভিডিও কন্টেন্ট। এরপরে ইনফোগ্রাফিক্স। ইনফোগ্রাফিক্স জিনিসটা কি, ইনফোগ্রাফিক জিনিসটা হচ্ছে আপনার ইনফরমেশন, গ্রাফিক্সের মাধ্যমে কোনো ইনফরমেশন আপনি প্রদান করবেন। যেমন ধরেন গত ক্লাসে আমরা বলছিলাম যে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ধাপের কেমন মার্কেট ডিমান্ড আছে, এই মার্কেট ডিমান্ডগুলো যদি আমি একটা ইনফোগ্রাফিক্সের মাধ্যমে বা ধরেন কোনো একটা গ্রাফের মাধ্যমে যদি আমি প্রেজেন্টেশন করতাম, ওই গ্রাফটারে আমরা বলতাম কি ইনফোগ্রাফিক্স, কারণ আমি গ্রাফিক্সের মাধ্যমে ইনফরমেশনগুলো আপনাদেরকে প্রদান করতেছি, বুঝতে পারছি? যেমন ধরুন হসপিটালের ভিতরে ইনফোগ্রাফিকটা আমরা বেশি ইউজ করি। মানে বর্তমানে মানুষের ধরেন ক্যান্সার হার কত, বা ধরেন বর্তমানে এটা কি বলে, মা মারা গেলে এটা কি বলে জানি, মৃত্যু হার, মৃত্যু হার বা মাতৃমৃত্যু হার কত, ওই জিনিসটা একটা ইনফোগ্রাফিক্স করে তাদের দেখায় যে তাদের হসপিটাল, অন্যান্য হসপিটালে মৃত্যু হার কত, তার হসপিটালে কত। তো সে দিয়ে কি বোঝালো যে আমার হসপিটালে আমরা সেফ ডেলিভারি করি, অন্য অন্য হসপিটাল এগুলো করতে পারতেছে না। তা এই যে একটা ইনফোগ্রাফিক্স দেখালো, ইনফোগ্রাফিক্স দেখালে মানুষ কি হয়েছে, তার প্রতি একটা ট্রাস্ট বিল্ড হয়েছে যে ওই হসপিটালে করতে পারছে না, এই হসপিটালে আমি একটু আমার মানে একটা বউ বা একটা পুরুষ যদি দেখে, তার চিন্তা করবো তার যে বউটা আছে এটা সেফ ডেলিভারি হোক, তখন কিন্তু সে ওই হসপিটালে নিব যেদিকে সেফ ডেলিভারিটা হয়, ঠিক আছে? এই যে তার আমি ট্রাস্ট খেলতেছি, তার ব্রেনের সাথে আমি খেলতেছি, এটা হচ্ছে ইনফোগ্রাফিক্সের কাজ, ঠিক আছে? পডকাস্ট, আমি প্রথম ক্লাসে আপনাদেরকে বলছিলাম পডকাস্ট দেখার জন্য। পডকাস্ট জিনিসটা আসলে কি, পডকাস্ট হচ্ছে কোনো একটা বিষয়, এক বা একাধিক বিষয় নিয়ে কোনো বিশেষজ্ঞ মানুষ তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করবে। হইতে পারে কোনো একটা টপিক হচ্ছে মানি নিয়ে, শুধু মানি নিয়ে কথাবার্তা বলবে, দেখ মানি ম্যানেজমেন্ট কেমনে করে, কোন জায়গায় ইনভেস্ট করা দরকার, কিভাবে ইনভেস্ট করা দরকার, প্রসিডিউরটা কি আসলে, বা এমন হইতে পারে যে ডিজিটাল মার্কেটিং, সব ডিজিটাল মার্কেটাররা বসছে, 3-4 জন ডিজিটাল মার্কেটার বা 2 জন ডিজিটাল মার্কেটার বসছে, তারা ডিজিটাল মার্কেটিং এর বর্তমান কি অবস্থা সেটা নিয়ে বলতেছে। বা ধরুন এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, 2 জন এসইও এক্সপার্ট বসছে, তারা 2 জন ডিসকাস করতেছে। তো এই যে ডিসকাস করতেছে, এই ডিসকাসের মাঝখানে দেখবেন যে কোনো একটা কোম্পানির প্রমোশন করেছে তারা, বুঝছেন? তারা কোনো একটা কথা বলতে 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 মাঝখান দিয়ে দেখবে যে ঢুকাই দিছে একটা প্রমোশন। এই যে প্রমোশন করার প্রসিডিউরটা, এই পডকাস্ট ইউজ করে অন্যান্য কোম্পানিগুলো তাদের প্রমোশন করে। আবার এমনও হইতে পারে, ধরেন আপনারা আজকে থেকে একটা এজেন্সি খুলছেন, আপনারা সবাই ইয়ে করছেন না, মানে ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছেন না, ধরেন আপনারা একটা এজেন্সি গ্রো করছেন, এই যে এজেন্সিটা গ্রো করলেন, এই এজেন্সি সম্পর্কে আপনার মানুষের জানাইতে হবে না যে আপনারা কি কাজ করতেছেন। এখন আপনি কি করবেন, আপনি কন্টেন্ট বানাইতে হবে, আপনি মানুষের কাছে পৌঁছানোর একমাত্র মাধ্যম হচ্ছে কি কন্টেন্ট। এই কন্টেন্টের মাধ্যমে আপনি মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, তখন আপনি কি করতে পারেন, ধরেন পডকাস্ট বানালেন, আপনি সবাই মিলে প্ল্যান করলেন যে আপনি ফেসবুক অ্যাড সম্পর্কে ভালো জানেন, উনি ইউটিউবে অ্যাড সম্পর্কে ভালো জানে, তারপরে ধরেন কেউ একজন গুগল অ্যাড সম্পর্কে ভালো জানে, যে যেটা সম্পর্কে ভালো জানে, আমরা প্রত্যেকদিন শুক্রবার রাতে আমরা একটা পডকাস্ট রেকর্ডিং করবো, ঠিক আছে? পরে আপনি কি করলেন, আপনার যে চ্যানেল আছে বা আপনার যে পেজ আছে ওইগুলোর ভিতরে দিলেন, এগুলো রেগুলার করলেন, রেগুলার করার পরে হবে কি মানুষের কাছে এটা পৌঁছাবে। এরপর শর্ট করে করে এগুলো রিলস বানাইলেন, রিলস বানায় কি করলেন, রিলসে দিলেন, এরপর মানুষের কাছে পৌঁছাইলো। মানুষের তখন এই যে আপনি যে এজেন্সি আছে, এই এজেন্সি সম্পর্কে মানুষের কি হবে, অ্যাওয়ারনেস হবে, মানুষের এই এজেন্সি সম্পর্কে জানবে,
এই ঠিক এই জায়গার ভিতরে আপনি যখন রিলস বা আপনি যে পডকাস্টটা রেকর্ডিং করতেছেন ওই মাঝখান দিয়ে ঢুকিয়ে দিলেন যে আমরা এই ধরনের প্রোডাক্টের অ্যাড চালাই বা আমরা এই সার্ভিসগুলো দিই, তখন যার দরকার হবে সে আপনার ঠিকই মেসেজ করবে, যার ব্রেনে খেলবো সে অটোমেটিক আপনার মেসেজ দিবে যে ভাই আমার তো এই কাজটা দরকার, আপনি করে দিবেন কিনা। তো এই এতে কি হলো আপনার, আপনি কন্টেন্ট বানায়া অর্গানিক মার্কেটিং করবেন। আমি প্রথম দিন বলছিলাম মার্কেটিং দুই ধরনের, একটা অর্গানিক মার্কেটিং আর পেইড মার্কেটিং। আমরা যে এই যে কন্টেন্টের যে মার্কেটিংটা আছে এই কন্টেন্ট মার্কেটিং সবসময় অর্গানিক মার্কেটিং, বুঝতে পারছি? এর মানে এই না যে কন্টেন্ট মার্কেটিং পেইড মার্কেটিং না, কন্টেন্ট মার্কেটিং অর্গানিক মার্কেটিং, কিন্তু যতক্ষণ আপনি অর্গানিক রাখবেন ততক্ষণ আপনি এটার ভিতরে অ্যাড চালাই দিয়েছেন, এটা পেইড মার্কেটিং, বুঝতে পারছি বিষয়টা? আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এটা একটা ইনসাইট, আমরা যত অ্যাড দেখেন যত কিছু দেখেন এর মাত্র 19% আসে হচ্ছে আমাদের অ্যাড থেকে, আর বাকি 81% যে জিনিসটা আছে ওই 81% পুরোপুরি কন্টেন্ট মার্কেটিং খেলতে হবে। আপনার বিজনেসে যে কোনো বিজনেস আপনার 19% সেলস আসবে কোন জায়গা থেকে, আপনার অ্যাড আপনি যত কিছুই করেন 19% বেশি উঠবেন 2024 সাল পর্যন্ত, এটা ফাইন্ডিংস। আপনি যত কিছুই করেন 19% পর্যন্ত আপনার সেল গ্রো করতে পারবেন, বাকি 81% আপনার কি করতে হবে, কন্টেন্ট মার্কেটিং করতে হবে। কন্টেন্ট মার্কেটিং এর কোনো দ্বিতীয় অপশন নেই, বুঝতে পারছি বিষয়টা? আপনি যতই করেন ভাই, আপনি কন্টেন্ট যদি ভালো না হয়, আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো না হয়, আপনি যতই অ্যাড চালান ওই অ্যাড কাজ করবেন। কারণ ফেসবুকের প্রথম রিকমেন্ডেশন হচ্ছে আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হইতে হবে, আপনার পেজ কোয়ালিটি ভালো হইতে হবে, আপনি যে কন্টেন্ট বানাইছেন ওই কন্টেন্টটা স্ট্রং থাকতে হবে। যদি কন্টেন্ট স্ট্রং থাকে অটোমেটিক মানুষের কাছে নিয়ে পৌঁছাবে। আর যদি কন্টেন্ট ভালো না হয়, আপনি যত কিছুই করেন ওই কন্টেন্ট আপনার অ্যাড চালাবেও মানুষের কাছে নিতে পারবেন। আপনি দেখবেন যে মানুষ বলে যে সেলস হয় না, আপনার যখন কাজ করবেন তখন বলবে, আয়সা বলবে যে ভাই অনেক মার্কেটার দিয়ে অ্যাড চালাইছে কিন্তু সেলস হয় না। আসলে দোষ কিন্তু মার্কেটার না, দোষ হচ্ছে যে কন্টেন্ট বানাইছে তার, কারণ সে কোয়ালিটি কন্টেন্ট বানাইতে পারতেছে না, তার যে প্রোডাক্টগুলো আছে ঠিক করে সে শো করতে পারতেছে না। আপনি এজ এ মার্কেটার ধরেন আপনি অ্যাড চালাবেন, আপনি কিন্তু 15 টাকার বিপরীতে অ্যাড চালাবেন, অ্যাড চালানোর পরে আপনার তো ওই দিকে তার দরকার নাই যে কন্টেন্টের কি অবস্থা, কারণ উনি আসছে ভাই আমার অ্যাডটা চালাই দেন। কিছু কিছু ক্লায়েন্ট আছে আপনি যখন বলবেন যে স্যার আপনার তো এই সমস্যা আছে বা বস আপনার তো কন্টেন্টে এই সমস্যা আছে, ওরা বলবে ভাই চালাই দেন সমস্যা নেই, দেখি কি হয়। আর দেখি কি হয়, ও আপনিও চালাই দিলেন কোনো সমস্যা নেই, কিন্তু যখন দেখবো যে এটা কাজ করতেছে না তখন কিন্তু দোষটা দিব আপনারে যে অ্যাডটা ভালো চলে নাই। অ্যাড ভালো চলে নাই আসলে অ্যাডের টার্গেটিং এর সমস্যা না, সমস্যা হচ্ছে কন্টেন্ট, বুঝতে পারছেন? আমরা যখন ভিতরে দেখবেন যে অ্যাড নিয়ে ক্লাস শুরু করবো, একটা সূত্র আছে, ওই সূত্রতে দেখবেন যে কন্টেন্ট যদি ভালো না হয় আপনার অ্যাডের কোয়ালিটি যতই ভালো হোক, আপনার মানে টার্গেটিং যতই ভালো হোক, আপনার অ্যাড জীবনও কাজ করবে, বুঝতে পারছি? এবার দেখেন এদের কি আছে, ইবুক, হোয়াইট পেপারস, ই বুক সম্পর্কে ধারণা আছে, ইলেকট্রনিক বুকস মানে বিভিন্ন পিডিএফ টাইপ বুক আর কি। তো এই পিডিএফ টাইপ বুকগুলোর ভিতরে আপনি মার্কেটিং করতে পারেন। ইমেল নিউজ লেটার বিষয়টা কি, নিউজলেটার বিষয়টা হচ্ছে আপনি ধরেন গত এক মাস যে যে কাজগুলো করছেন বা আপনার কোনো একটা কোম্পানি আছে ওই কোম্পানি নতুন কিছু আপডেট আনছে বা নতুন কিছু ফিচার্স আনছে, তো ওই ফিচার্সগুলো সম্পর্কে আপনার যে সাবস্ক্রাইবাররা আছে ওই সাবস্ক্রাইবারদের অবশ্যই মেল অ্যাকাউন্টগুলো আপনাদের কাছে আছে, ওই ক্লায়েন্টগুলো যদি মেলে ঢুকে থাকে তখন আপনি মেলগুলোতে আপনি কি করবেন, আপনার যে আপডেটগুলো আছে ওই আপডেটগুলো সম্পর্কে মানুষের মানে অ্যাওয়ারনেস জানাবেন। এতটুকু হচ্ছে নিউজলেটারের কাজ। ওয়েবিনার জিনিসটা কি, সেমিনারের ঠিক অনলাইন ভার্সনে আমরা বলি ওয়েবিনার। সেমিনার আমরা কই করি মানে এরকম টাইপ, কেউ কয়েকজন সামনে বসে থাকে এই সাইডে কিছু দর্শক থাকে। ওয়েবিনার ঠিক এমনই, জাস্ট এটা অনলাইন ভার্সন, আমরা অনলাইনে ক্লাস করি না, ওই অনলাইন ভার্সনের ক্লাসগুলোরে আমরা বলি ওয়েবিনার। ক্লাস করালে ওইটা ওয়েবিনার ক্লাস হয়ে যায়। আর যদি ওইটা মনে করেন যে এরকম যদি হয় যে নো অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং বা এসেনশিয়ালস অফ ডিজিটাল মার্কেটিং, ওইরকম টাইপ কিছু হলে ওটা আমরা বলি ওয়েবিনার, ঠিক আছে? এরপর হচ্ছে কি, কেস স্টাডিজ আর হচ্ছে টেস্টিমোনিয়াল। কেস স্টাডিজ এন্ড টেস্টিমোনিয়াল খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি ধরেন কোন একটা বিজনেস করছেন, ধরেন এই যে মায়াবী গেঞ্জি একটা পয়লা হচ্ছে উনি, মায়াবী যে জায়গাটা বানাইছে এটা অবশ্যই হেভি মেটালের কোন একটা গেঞ্জি। হেভি মেটালের যে পেজটা আছে ওনারা যদি এই যে উনি কিনছে, উনি এই প্রোডাক্টটা কিনছে হেভি মেটাল থেকে, এই প্রোডাক্টটা কিনছে, কেনার পরে ওনার থেকে একটা রিভিউ নিবে যে স্যার আপনি যে প্রোডাক্টটা কিনলেন আপনি একটা রিভিউ দেন যে আমাদের শার্টটা কেমন বা টি শার্টটা কেমন, এটা জিএসএমটা কেমন। এটা কি হচ্ছে, ওনার টেস্টিমোনিয়াল নিল, ক্লায়েন্ট থেকে একটা স্যাটিসফ্যাকশন নিল। এমন হতে পারে উনি বলতে পারে যে ভাই আপনি যে কালার ইয়ারে দিয়েছেন কালারটা ইউজ করছেন কালারটা ভালো না, কালারটা নষ্ট হয়ে গেছে। তারা কি করলো, এই জিনিসটা জানলো, জানার পর যদি ব্র্যান্ডটা ভালো হয় সেক্ষেত্রে কি করবে, সে কালারটা চেঞ্জ করে নিবে পরবর্তী প্রোডাকশনে। আর যদি ব্র্যান্ড মনে করেন যে পাত্তা দেয় না, ক্লায়েন্টের পাত্তা দেয় না, সেক্ষেত্রে কিছু করবে না। কিন্তু এইসব ব্র্যান্ড বেশি দিন টিকে না, যারা ক্লায়েন্টের পাত্তা দেয় না তারা কোনো সময় টিকে না মার্কেট। এখন উনি যে বললো, উনি ধরেন আমি বলে নিল, উনি বলছে যে
ওনার প্রোডাক্ট অনেক ভালো হয়েছে, মানে হেভি মেটালের যে টি শার্টটা উনি কিনছে খুবই ভালো হয়েছে, উনি স্যাটিসফাইড। এই যে স্যাটিসফ্যাকশন যে মেসেজটা আছে, এই মেসেজটা সুন্দর করে সে একটা পোস্ট বানাইলো, পোস্ট বানায় সে তার পেজের ভিতরে দিয়ে দিল বা তার ওয়েবসাইটে দিয়ে দিল ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন লেখা। এটা আমরা বলছি কি টেস্টিমোনিয়াল। কেস স্টাডি, আমি একটু বসি, হ্যাঁ। কেস স্টাডি বিষয়টা কি? কেস স্টাডি বিষয়টা হচ্ছে, ধরেন আপনি কোনো একটা বিজনেস গ্রো করছেন, বা ধরুন আমি একটা কোনো কোম্পানির অ্যাড চালাইছি, অ্যাড চালাইয়া তার সেলস ছিল ধরেন 1 লাখ মাসে, এই অ্যাডটার এই 1 লাখের সেলসটা আমি মনে করেন এটা 8 লাখ করছি। কিভাবে আমি 8 লাখ করলাম? বা একটা নতুন প্রোডাক্ট মার্কেটে আনছি, এই নতুন প্রোডাক্টটা আমি কিভাবে মানুষের ভিতরে মানুষকে এটার সাথে অভ্যস্ত করলাম, এই পুরো বিষয়টা আমরা কি বলতেছি? কেস স্টাডি। এই কেস স্টাডিগুলো আমাদের পেজের ভিতরে রাখতে হবে, এইগুলো ওয়ান কাইন্ড অফ কন্টেন্ট। আপনি দেখবেন যে ফেসবুকেরই একটা আলাদা পার্ট আছে, যে ফেসবুকে প্রতি মাসে এটা আপডেট করে ফেসবুক। তো ওই জায়গাতে ফেসবুকের গত 1 মাসে কোন ব্র্যান্ডগুলো খুব ভালো কাজ করছে, তারা ফেসবুক কি ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে, কিভাবে অ্যাডগুলো রান করছে, এগুলো নিয়ে কেস স্টাডি করে ফেসবুক। বুঝতে পারছেন? এগুলো যখন পরে অন্যান্য ব্র্যান্ডগুলো ওই ক্যাটাগরিতে যারা কাজ করছে তারাও ওই কেস স্টাডিগুলো পড়া পড়া ভালো একটা আউটকাম আনতে পারে। আমার কথা বুঝাতে পারছি? তো কেস স্টাডি জিনিসটা ইম্পর্টেন্ট। ল্যান্ডিং পেজ সম্পর্কে ধারণা আছে আপনাদের? হ্যাঁ, বলতে পারেন। ল্যান্ডিং পেজ এটা ওয়ান কাইন্ড অফ পেজ, মানে একটা ওয়েব পেজ যেখানে আপনি ল্যান্ড করতেছেন। ধরেন আমি ফেসবুকে গেলাম, ধরেন এই দিকে একটা লিঙ্ক দেখতেছেন না আপনারা, ঘরেরবাজার.com। কারণ ধরেন আমি এটা ক্লিক করলাম, আমার কই নিয়ে যাচ্ছে তারা আরেকটা নতুন ট্যাব ওপেন হয়ে যাচ্ছে, ওই ট্যাবে ঘরেরবাজার.com ডোমেনটা রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। এবার দেখেন আমি দিয়ে ক্লিক করলে আমার এই ওয়েবসাইটে আনলো না, এই যে ওয়েবসাইটটাতে আনলো, এই যে পেজটাতে আমার নাম এলো, ওই পেজটা আমরা কি বলি? ল্যান্ডিং পেজ। এটা হইতে পারে আপনার ব্লগ সাইট, ব্লগ পেজ হইতে পারে আপনার অ্যাবাউট পেজ, হইতে পারে কোনো একটা সার্ভিস পেজ, হইতে পারে কোনো একটা প্রোডাক্ট পেজ, হইতে পারে যে কোনো কিছু। আপনারে একটা সাইট থেকে, কোনো ধরেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে বা যে কোনো জায়গা থেকে, যে কোনো সাইটও হইতে পারে, ওয়েবসাইট হইতে পারে, এক ওয়েবসাইট থেকে যদি আপনারা আরেক ওয়েবসাইটে নিয়ে যেই পেজের উপর ল্যান্ড করে গেছে, ওই পেজটাকে আমরা বলতেছি ল্যান্ডিং পেজ। আপনার যে পেজের উপর ল্যান্ড করছেন ইজ কল্ড ল্যান্ডিং পেজ। এটা ক্লিয়ার? আচ্ছা, ইউজার জেনারেটেড কন্টেন্ট খুবই ইম্পর্টেন্ট। এটা কন্টেন্ট বর্তমান 2024 সালে এটা খুব ভালো মানে ভাইরাল মার্কেটিং হইতেছে। এটা কিভাবে কাজ করে? এই যে ওনারা বললাম মায়াবী হেভি মেটালের একটা টি শার্ট, এই যে হেভি মেটালের টি শার্ট, কারণ হেভি মেটাল মনে করে যে কুমিল্লাতে নতুন আসছে, ধরে নিলাম এরা অনেক বছর ধরে আছে, ধরেন কুমিল্লাতে ওরা নতুন আসছে। কুমিল্লার যে কাস্টমারটা আছে তাদেরকে অ্যাকোয়ার করার জন্য তার কি দরকার? তার থেকে নতুন যারা ক্লায়েন্ট আসছে, তাদের যে ক্লায়েন্টটা আছে, ওই ক্লায়েন্ট থেকে তার একটা পজিটিভ ফিডব্যাক দরকার, যে আমার ব্র্যান্ডের কোয়ালিটি ভালো, আপনারা আসেন, আপনারাও নেন। এই যে জিনিসটা, এখন উনি যদি এই কথা বলে, ধরেন আমি তো বলবো আমার প্রোডাক্ট ভালো, আপনার বিজনেস আপনি বলবেন না আপনার বিজনেসটা ভালো, আপনার প্রোডাক্টটা ভালো, আপনি কি নিজের কোনো বলবেন, খারাপ কিছু বলবেন? জীবনে বলবেন না। কিন্তু এই যে ভালো জিনিসটা, এই ভালো জিনিসটা যদি কোনো ইউজার বলে, তখন কিন্তু আপনার বলা থেকে এটা আরো বেশি ইফেক্টিভ হয়, তাই না? এখন এই জিনিসটারে আমরা বলি ইউজিসি বা ইউজার জেনারেটেড কন্টেন্ট। এখন উনি এই টি শার্টটা কিনছে, এই টি শার্টটা কেনার পরে উনি এটা পড়ছে, ধরেন 1 সপ্তাহ পড়ছে, 1 সপ্তাহ পরার পরে উনি তো বুঝতে পারছে যে আসলে এটার কোয়ালিটিটা কেমন, গরম লাগে না ঠান্ডা লাগে, কালার কোয়ালিটি কেমন, বা বডিতে কেমন ফিট হইতেছে। এখন ওনারে ওনার কোম্পানি থেকে বা ব্র্যান্ড থেকে ফোন দিয়েছে যে স্যার আপনি তো আমাদের থেকে এটা মায়াবী টি শার্ট কিনেছিলেন, এখন আপনি যে কিনলেন বা পড়লেন আপনার কেমন লাগলো? প্রথমে আপনারা জিজ্ঞেস করবেন কেমন লাগলো, তখন আপনি বলবেন যে যদি পজিটিভ ফিডব্যাক দেন তাহলে ওনারা আপনার পজিটিভ ফিডব্যাক নিব, থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক কিছু বলবে। বলার পরে তারা বলবে যে স্যার আপনি যদি একটা শর্ট কন্টেন্ট করে আমাদেরকে পাঠান, ধরেন 1 মিনিট বা 30 সেকেন্ডের একটা ভিডিও কন্টেন্ট করে পাঠান যে আপনি এই টি শার্টটা কিনছেন, আপনি কেমন লাগছে বা কেমন কোয়ালিটি ছিল আমাদের কাপড়ের, আপনি যদি একটা কন্টেন্ট করে পাঠান, আপনার এই মেলে একটা কন্টেন্ট দিয়ে দেন আমাদের। তখন তারা কি করবে? আপনি ধরেন এটা 30 সেকেন্ডের কন্টেন্ট বানালেন, ওই মেলে দিলেন, তারা এটা দেখলো, এটা এডিটেড করলো, করার পরে তারা এটা পোস্ট করে দেবে। ঠিক আছে? আপনার এই যে টেস্টিমোনিয়াল আছে না, টেস্টিমোনিয়াল থেকে কয়েক গুণ বেশি কাজ করেছে ইউজিসি, ইউজার জেনারেটেড কন্টেন্ট। বুঝতে পারছেন? এটা সবচেয়ে দেখবেন হচ্ছে টিকটকে, দেখবেন ব্লেন্ডারের প্রমোশন করতেছে, এরপর হচ্ছে মেয়েদের বিভিন্ন ধরনের কিট আছে, ওই কিটগুলোর প্রমোশন করতেছে, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের সানগ্লাসের প্রমোশন করতেছে, এরপর বিভিন্ন ধরনের আপনার কি বলে ব্রেসলেট আছে না,
ব্রেসলেট বাট এগুলো একটু মানে ডিজিটাল টাইপ ব্রেসলেট আর কি, আমি যেগুলো দেখছি আর কি ডিজিটাল ব্রেসলেট, ওইগুলো নতুন আনছে মার্কেটে, আনার পরে তারা হচ্ছে ইউজিসি কন্টেন্ট করে মার্কেটিং করতেছে। অনেক কোম্পানি আছে শুধু ইউজিসি কন্টেন্টের উপরে দাঁড়ায় আছে, তাদের অন্য কোনো কন্টেন্ট নাই, তারা হচ্ছে সেল করতেছে স্যার ঠিক আছে 5% ডিসকাউন্ট, আপনি আমার জাস্ট একটা ভিডিও করে দিয়ে দেন, আপনি কেমন এক্সপিরিয়েন্স পাইলেন, আপনাদের 5% ডিসকাউন্ট, আপনি আমার একটা ইউজিসি করে দিয়ে দেন, ইউজিসি করে দিতেছে, ওইটা জাস্ট আপলোড করে দিতেছে তারা। বুঝতে পারছেন বিষয়টা? এগুলো প্রতিটা এইদিকে যতগুলো আছে এগুলো প্রতিটা হচ্ছে আপনার বিজনেস স্ট্র্যাটেজির উপরে কাজ করে, আপনি প্রতিটা দিয়ে আপনার বিজনেসের স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করতে পারেন। এবার কি আছে ইন্টারেক্টিভ কন্টেন্ট কোনটা? আপনার যে কমেন্ট সেকশনটা আছে না, আমি কমেন্ট সেকশন দিয়ে বুঝেছি, আপনার যে কমেন্ট সেকশনে আসতেছে, ধরেন গজের বাজারের কেউ কমেন্ট করছে, এদিকে কোনো একটা জায়গাতে কেউ কমেন্ট করছে, এই যে পোস্টটা আছে এই পোস্টের নিচে কমেন্ট করছে, এদিকে যে কমেন্টটা করলো ঘরের বাজার যদি আইসে এদিকে কমেন্টে রিপ্লাই দেয়, এটা আমরা বলতেছি ইন্টারেক্টিভ কন্টেন্ট। বুঝতে পারছি? মানে ইন্টারেক্টিভিটি, দুই পার্টের ভিতরে এটা ভালো কম্বিনেশন থাকে, পজিটিভ কম্বিনেশন। এবার যদি আপনি বলেন যে ভাই আপনার থেকে তো আমি মধু নিয়েছিলাম, আপনার মধুটা ভালো পড়েনি, অ্যাজ এ ব্র্যান্ড আপনার দায়িত্ব হচ্ছে ইনস্ট্যান্ট, উনি যখন বলছে ভালো পড়ে নাই, ইনস্ট্যান্ট আপনার কি করতে হবে, অ্যাকশনে যাইতে হবে, ভালো পড়ে নাই কেন ভালো পড়ে নাই দেখতে হবে। যদি এটা ওনার ফল্ট হয় তাহলে ওনার বুঝতে হবে স্যার এই কারণে আপনার মধুটা নষ্ট হয়ে গেছে, কিন্তু যদি ফলটা আপনার হয় আপনার ওনার কিছু একটা করতে হবে অ্যাজ এ ব্র্যান্ড। কেন করতে হবে? ব্র্যান্ডের যে লয়ালিটিটা আছে এই লয়ালিটিটা বজায় রাখার জন্য। প্রতিটা ব্র্যান্ডের কিন্তু একটা লয়ালিটি আছে। এখন আপনি যদি মনে করেন যে এরকম হয় যে আপনি কোনো একটা ব্র্যান্ডের মার্কেটার বা আপনি আপনার নিজের একটা ব্র্যান্ড আছে, আর কাস্টমার এসে বলছে যে ভাই আপনার থেকে এই প্রোডাক্টটা নিয়েছি, এই প্রোডাক্টটা ভালো পড়ে না, কারণ আপনার আইডেন্টিফাই করতে হবে যে কেন ভালো পড়ে না, আইডেন্টিফাই করছেন। যদি এরকম হয় যে ক্লায়েন্টের কারণে প্রোডাক্টটা খারাপ করছে, আপনি তারপরও বলবেন যে স্যার আমি আরেকটা প্রোডাক্ট আপনাকে দিয়ে দেবো। দেখেন বড় বড় ব্র্যান্ডে কিন্তু সেম কাজ করে, দোষটা ক্লায়েন্টের, কিন্তু কোনো সময় বলে না যে স্যার আপনার দোষ। বিষয়টা কি করে, স্যার আপনাকে আমি আরেকটা প্রোডাক্ট কি দিয়ে দিতে পারি। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, মানুষকে যখন আপনি দিয়ে দিতে পারি টাইপ কোশ্চেন করেন, তারা সবসময় অ্যান্সারটা দেয় না। দেখবেন ব্র্যান্ড সবসময় এরকম কথা বলতে, ব্র্যান্ডের কথাবার্তা সবসময় এরকম হয়। আপনি ধরেন এই মাউসটা কিনছেন, এই যে A4 টেকের মাউস, এখন A4 টেকের মাউসটা আমি বললাম, তারা আমার বলছে যে 7 দিনের মধ্যে যদি কিছু হয় রিপ্লেস করে দিবে, 14 দিন পার হয়ে গেল তারা কিছু করবে না। এটা একটা ব্র্যান্ড, এখন 7 দিনের ভিতরে কিছু হয় না, কিন্তু 14 দিনের ভিতরে এই মাউসটা কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন আমি এই ফোরটেকের যে ব্র্যান্ড আছে, ব্র্যান্ড ম্যানেজার বা যেই কাস্টমার সেলসে আছে, তারা আমি ফোন দিয়ে বলছি যে আপনার তো মাউসটা আমি কিনছিলাম 14 দিন আগে বা 13 দিন আগে, আমার মাউসটা নষ্ট হয়ে গেছে। তখন তারা জিজ্ঞেস করবে যে স্যার আপনাকে পানি লাগছে কিনা বা সামথিং, তাদের যে কোশ্চেনগুলো আছে তারা করবে। করার পরে যদি দেখে যে এইটা কাস্টমার এন্ডের সমস্যা, তখন তারা কি বলবে, আপনাকে বুঝাবে যে স্যার এই কারণে জিনিসটা নষ্ট হয়েছে, কারণ আপনার সে কি করলো, এডুকেটেড করলো, কারণ আপনি এই জিনিসটা সম্পর্কে জানতেন না বলে আপনি নষ্টটা করছেন। প্রথমে আপনারা এডুকেটেড করলো যে এই বিষয়টার কারণে এই জিনিসটা হয়েছে, এরপরে তারা বলবে যে স্যার আপনাকে কি আমি আরেকটা চেঞ্জ করে দিয়ে দিব, তখন আপনি কিন্তু হ্যাঁ বলবেন না কোনো সময়, মানে 90% হ্যাঁ বলেন, ও 10% 20% 10% 2% বা 8% এরকম টাইপ মানুষ হ্যাঁ বলে। ঠিক আছে, এই যে 90%, কারণ ব্র্যান্ডের থেকে যারা কিনে তারা কোনো সময় মনে করেন যে এরকম টাইপ হয় যে না কেন সে আমাকে এইভাবে দিবে, আমি কিনে নিব, এরকম টাইপ তাদের একটা মেন্টালিটি থাকে। আরঙের যারা থাকে, আরঙের থেকে যারা কিনে তাদের কোনো সময় মেন্টালিটি হবে না যে ঠিক আছে রিপ্লেস করে দিয়ে দেন। খুব কম মানুষের মেন্টালিটি থাকে ঠিক আছে রিপ্লেস করে দেন। বুঝতে পারছেন? কারণ আমি স্বপ্নের সাথে দেখছি, স্বপ্নের সাথে আমরা যখন ক্লাস করতাম তখন আমরা এই জিনিসটা দেখছি। ধরেন কোনো একটা সবজি নষ্ট হয়ে গেছে, সবজিটা কিভাবে নষ্ট হয়েছে, হোম ডেলিভারি করতে গিয়ে নষ্ট হয়ে গেছে। ডেলিভারি দিতে গিয়ে নষ্ট হয়েছে, কল সেন্টারে কল আসছে যে আপনাদের থেকে সবজিটা নেওয়া হয়েছিল বা কোনো একটা প্রোডাক্ট নেওয়া হয়েছে বা চিজ নেওয়া হয়েছে, চিজটা নষ্ট হয়ে গেছে। একটা আউট টাইম আছে, ওইটা আউট টাইমের বাইরে থাকলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। বা মাশরুম কিনছে নষ্ট হয়ে গেছে, তখন আমরা কিভাবে কথা বলতাম যে স্যার আপনারা কি এটা চেঞ্জ করে দিব কিনা। আমরা যতবার বলছি স্যার চেঞ্জ করে দিব কিনা, সবসময় রিপ্লাই আসছে যে দরকার নেই, আপনারা এই জিনিসটা একটু আপডেট করে নেন। ঠিক আছে, মানে তারা আমাদেরকে একটা ফাইন্ডিং দিত যে এই কারণে জিনিসটা নষ্ট হয়ে গেছে। আমরা কি করতাম, ধন্যবাদ স্যার আপনার এত সুন্দর একটা উপদেশ দেওয়ার জন্য, আমরা এই জিনিসটা বলে রেখে দিতাম। কিন্তু পরবর্তী সময় ওনার সাথে কিন্তু আমাদের একটা কানেকশন বিল্ড হতো যে না, ওর যে কাস্টমার এন্ডের সাপোর্টটা আছে ওই কাস্টমার এন্ডের সাপোর্টটা ভালো। আমার কথা বুঝতে পারছেন? এই যে আমার ইউজিসির যে বিষয়টা, আমার ইউজার জেনারেটেড কন্টেন্টটা, আমার আসলে আমরা কিছু করতেছি না। একটা ব্র্যান্ড ইউজিসিতে কিছু করে না, করে কে, যে কিনতেছে সেই করতেছে। ব্র্যান্ডটা কি করছে, শুধু প্রোডাক্টটা সাপ্লাই দিতেছে, প্রোডাক্টটা জাস্ট মার্কেটে সাপ্লাই, ডিমান্ড যেটা আছে ওই ডিমান্ড অনুযায়ী সাপ্লাইটা দিয়ে রাখতেছে। বাকি যা করতেছে কে করতেছে, কাস্টমার এন্ড থেকে হইতেছে। আমরা তা বুঝাতে পারছি।
এরপর আমরা করছিলাম ইন্টারেক্টিভিতে ছিলাম, ইন্টারেক্টিভ বুঝতেই পারছেন যে কাস্টমারের সাথে একটা গুড রিলেশন বিল্ড করা। এরপর হচ্ছে মিমস মার্কেটিং, এটা আপনারা বলে আসলাম যে পিজা বার জিনিসটা করে যে আপনার মিমসের মাধ্যমে আপনার হাস্যরসাত্মক কথার মাধ্যমে আপনি আপনার মার্কেটিংটা করে যাবেন। প্রেস রিলিজ, এটা সবাই বুঝেন, পেপারের ভিতরে দিতে পারেন, আপনি লিফলেটের মাধ্যমে দিতে পারেন। যেমন আপনি এইচএসসি পরীক্ষা দিয়ে বেরোলে বা এসএসসি পরীক্ষা দিয়ে বেরোলে আপনার বিভিন্ন কোচিং সেন্টার দিবে যে এইচএসসি তে ভালো রেজাল্ট করার জন্য এই কোচিং এ ভর্তি হন, উদ্ভাস উন্মেষ এরকম টাইপ অনেক কোচিং সেন্টার বিভিন্ন কাগজপত্র দেয় না, ওইরকম দেখবেন এই জিনিসগুলো আমরা প্রেস রিলিজের আন্ডারে ধরতে পারি। গাইডস এন্ড টিউটোরিয়ালস, কি যেমন ইউটিউবের ভিতরে দেখবেন বিভিন্ন ধরনের টিউটোরিয়ালস আছে। এখন ধরেন আপনারা দেখা যাচ্ছে ক্যানভা দিয়ে খুব ভালো ডিজাইন কিভাবে করা যায়, এরপর উনি ওই ক্যানভার ভিতরে ওই ভিডিওর ভিতরে ঢুকে দিল যে আমার কাছে আপনি মেসেজ দিলে আমি এত টাকার ভিতরে আপনার ক্যানভা প্রিমিয়াম দিব, উনি ওই ভিডিওর ভিতরে ওনার প্রমোশন করে দিচ্ছে। বা আপনি যদি ক্যানভা দিয়ে ভালো ডিজাইন শিখতে চান আপনি আমার সাথে এই মেলে যোগাযোগ করেন বা আমার ফেসবুক অ্যাকাউন্টে বা আমার ফেসবুক পেজে যোগাযোগ করেন, এরকম করে না? এই যে পুরো প্রসিডিউরটা আছে এটা কি করতেছে উনি টিউটোরিয়াল করে করতেছে। গাইড, জিনিসটা কি দেখবেন পৃথিবীতে একটা ভালো একটা বই আছে, বইটার নাম ভুলে গেছি। ওই বইয়ের ভিতরে আপনি যদি মনে করেন যে অন্য কোনো একটা দেশে যাবেন, অন্য কোনো একটা অজানা দেশে যাবেন, ওই যে অজানা দেশের অজানা কোনো একটা জায়গায় যাবেন, আপনি ওই বইটা নিবেন, ওই বইটার ভিতরে ওই অজানা জায়গার কোন জায়গায় কত টাকা কিভাবে যাবেন কেমনে যাবেন কি যাবেন না যাবেন সবকিছু লেখা আছে, ঠিক আছে? ওর পাশাপাশি সুন্দর করে ব্র্যান্ডিংও করা আছে অনেক কোম্পানি, যে ওই দোকানে গেলে আপনি এই জিনিসটা পাবেন, ওই দোকানের এই জিনিসটা অনেক ভালো, বুঝতে পারছেন? তো এরকম করে করে সুন্দর করে এইসব গাইডলাইন জিনিসপত্র দিয়ে আমরা মার্কেটিংটা করতে পারি। মানে কন্টেন্ট বানানোর কতগুলো প্রসিডিওর, এটা কি বুঝতে পারছি আমরা? এই সবগুলো নিয়ে আমাদের স্ট্র্যাটেজিগুলো বিল্ড করতে হয়, বুঝতে পারছি? সবকিছু তো আর সব ব্র্যান্ডের সাথে যায় না, যার সাথে যেটা যায় তার সাথে আমরা ওইটা ম্যাচ করে রাখি, কিন্তু ইউজিসি সবাই সাথে যায়, বুঝতে পারছি? সবচেয়ে হট প্রোডাক্ট কন্টেন্ট হচ্ছে আপনার কি ইউজিসি, বর্তমানে ইউজার জেনারেটেড কন্টেন্ট, বুঝতে পারছি? বর্তমানে বাংলাদেশের ল্যান্ডিং পেজটা অনেক ভালো কাজ করতেছে। দেখবেন কোনো একটা পেজের অ্যাড দেখবেন, ক্লিক করবেন, ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, একটাই পেজ আছে আর কিছু নেই, ওইরকম একটা ওয়েবসাইট বানায়, ওয়ান পেজ ওয়েবসাইট বানায় সেল করতেছে। এবার আসেন মূলত আসলে কন্টেন্ট মার্কেটিং যেটা আপনি করতেছেন, কন্টেন্ট মার্কেটিং কার কাছে করবেন আপনি? এতক্ষণ যে এই যে জিনিসগুলো জানলাম যে এইটা এমনি কন্টেন্ট করা যায়, কন্টেন্ট আসলে কার কাছে করবেন আপনি? কারণ আপনার মনে করেন পায়ে ব্যথা নাই, আপনার পায়ের ব্যথা ওষুধ দিয়ে আমার লাভ আছে, আপনার এখন জীবনে কোনো অসুখ নাই, আপনার অসুখের ওষুধ দিয়ে লাভ আছে, আপনি জীবন অনেক চিল, আপনারা কি আমি বলে লাভ আছে ভাই আপনার একটু দুঃখ আনেন? লাভ নাই। আমি কন্টেন্ট মার্কেটিং তার কাছে করব যার আমার এই কন্টেন্টটা দরকার, যার প্রবলেম আছে তারই সলিউশনের দরকার আছে। একটা জিনিস সবসময় খেয়াল করবেন, যদি আপনারা বিজনেস নিয়ে, ভাই যেরকম বিজনেস নিয়ে কাজ করে আসছে, বিজনেসের ক্ষেত্রে সবসময় খেয়াল করবেন যে বিজনেস নিয়ে যারা কাজ করে তারা নতুন যারা আছে তাদেরকে সবসময় প্রেফার করে যে প্রথমে একটা প্রবলেম আইডেন্টিফাই করেন, তারপর একটা সলিউশন বের করেন, তাইলে একটা বিজনেস হয়, ঠিক না ভাই? প্রথমে একটা প্রবলেম দেখেন, তারপর একটা সলিউশন বের করেন, কারণ সলিউশন মানুষের দরকার, প্রবলেম মানুষের দরকার নেই। প্রবলেম মানুষের জীবনে বহুত আছে, মানুষের কি দরকার? সলিউশন দরকার। আর এই প্রবলেম আর সলিউশন এর মাঝখানে কাজ করে কি? কন্টেন্ট। এদিকে দেখেন প্রবলেম আছে এক পাশে, সলিউশন আছে এক পাশে, আমি কি করতেছি? কানেক্ট করতেছি কার সাথে? কানেক্ট মিডিয়া দিতেছি কারকে? কন্টেন্ট মার্কেটিং। আমার কন্টেন্টের মাধ্যমে আমি আপনারা বলছি যে আপনি কি ফেসবুকে অ্যাড চালিয়ে সেলস পাচ্ছেন না? ঠিক আছে, আপনার সমস্যাটা কি? আপনি ফেসবুকে অ্যাড চালাচ্ছেন কিন্তু সেলস পাচ্ছেন না, এটা আপনার প্রবলেম, এটা বিউজ প্রবলেম। এই যে প্রবলেমটা আছে, প্রবলেমের সলিউশনটা এখন আমি আপনাকে দিব। যদি আপনি ফেসবুকে ভালো লেভেলের অ্যাডস বা সেলস জেনারেট করতে চান, তাহলে আপনার কন্টেন্ট কোয়ালিটি বৃদ্ধি করুন বা আপনার স্ট্যাটিক ইমেজ বা আপনার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করুন। এদিকে আমি কি দিলাম? এদিকে আমি কি বললাম? আপনার একটা সলিউশন দিলাম যে আপনার কন্টেন্ট, আপনি যদি সেল বাড়াতে চান আপনার কন্টেন্টটা ঠিক করেন, আপনার যদি ইমেজ দিয়ে কাজ করেন ইমেজটা ঠিক করেন, ভিডিও নিয়ে কাজ করলে ভিডিও কোয়ালিটি ভালো করেন। এরপর আমি বললাম নিচের লাইনে আমি বললাম যে আপনি যদি আরো আপনার স্কেল, আপনার যে বিজনেসের যতটুকু আছে এটা যদি আরো স্কেল করতে চান বা প্রফিটেবল করতে চান, যোগাযোগ করুন আমাদের সাথে, বা আমাদের যে ব্র্যান্ড আছে বা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। যার দরকার ভাই সে ঠিকই ওই লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে কানেক্ট হবে। এদিকে প্রথমে আমি কি করছি? আমি যে কন্টেন্ট আপনারা বললাম 3 লাইনের এটা কন্টেন্ট বললাম, প্রথমে আমি কি বলছি? প্রথমে তারা আমি হুক করছি, আপনি কি ফেসবুকে অ্যাড করে এখনো সেল পাচ্ছেন না? হুক করলাম তাকে। আমার এই অ্যাডটা কাকে দেখাবো? যারা ফেসবুকে অ্যাড চালায় বা সেল জেনারেট করতে পারছে না এরকম মানুষকে আমি তারা অ্যাড দেখাবো। এই অ্যাডটা দেখাইলাম, এই অ্যাডটা দেখানোর পরে সে হুক হয়ে যাবে। হুক পয়েন্ট, এটা আমরা বলি উপরের দিকে যে পয়েন্টটা থাকে এটা হুক পয়েন্ট বলে, যে তার আটকাই দিলাম, এই কন্টেন্টটা পড়াতে আটকাইলাম যে আপনি সেল পাচ্ছেন না। তারপর আমি কিছু বললাম, তার একটা সলিউশন দিলাম,
যে আপনি যদি সেল না পেয়ে থাকেন, হইতে পারে যে আপনার কন্টেন্ট কোয়ালিটিতে সমস্যা আছে, হতে পারে ইমেজ, হতে পারে ভিডিও, ঠিক আছে? তো আপনি ইমেজ বা ভিডিওর কোয়ালিটি বৃদ্ধি করেন। এরপরের লাইনে আমি বলছি যে আরো ভালো সেল করতে চান, তাহলে যোগাযোগ করুন আমাদের এক্সপার্ট টিমের সাথে। এই যে এক্সপার্ট টিমের সাথে বিষয়টা অ্যাড করলাম, তখন তার মাথার ভেতর কাজ করবো যে আসলে তারা হয়তো ডিজিটাল মার্কেটিং কোনো এজেন্সি বা অ্যাড নিয়ে তারা কাজ করে। তখন সে কি করবে, তখন আপনার যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলের ভিতরে ক্লিক করবে, প্রোফাইলে ক্লিক করে আপনার প্রোফাইলে যাবে, আপনার স্ক্রল করে পেজটা দেখবে, পেজটা দেখে যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনার মেসেজ দেবে। 100% কাজ করে এই স্টার্ট, বুঝতে পারছি? কারণ এইভাবেই আমরা ক্লায়েন্টগুলো অ্যাকোয়ার করি। এই যে লোকাল মার্কেট প্লেস থেকে আমাদের ক্লায়েন্টগুলো এইভাবে অ্যাকোয়ার করে। যার যে সমস্যা আছে তারা ওই সমস্যা দিয়ে ধরতে হবে, সমস্যা বলে এরপরে একটা সলিউশন দিবেন, তারপরে বলবেন যে আমার কাছে আসেন। কারণ আপনি যদি মানুষকে একটু মানে ভালো জিনিস না দেন, কখনোই মানুষ আপনার পজিটিভ নিব। আপনি কোনো একটা মানুষের সাথে, মনে করেন একটা মানুষ আপনার সাথে মানে আপনি কথা বলতে চাচ্ছেন না, কিন্তু মানুষটা আপনার সাথে আইসা কথা বলতেছে, যেমন মার্কেটিং এ যারা কাজ করে, ধরেন ওনারা কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসছে, কিন্তু তো আনাইও আমার কাছে, ধরেন এই মাউসটা নিয়ে আসছে, আপনি এখন বসে আছেন, উনি এসে বলতেছে ভাই এই মাউসটা অনেক ভালো, আমি আপনার সাথে একটু কথা বলতে পারি। প্রথমে তারা কি বলবে, ভাই আপনার সাথে একটু কথা বলতে পারি, আপনি বলবেন জি বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি দেখবেন একটা প্রোডাক্ট বাইর করছে, তখন কিন্তু আপনার মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনার কথা বলতে যাবেন না। তখন আমরা কি করি, জি, হ্যাঁ, না, এদ্রুপে আমাদের উত্তর থাকে। কিন্তু উনি যখন আমারে বলে যে স্যার আপনি যে ল্যাপটপ ইউজ করতেছেন, আপনি হয়তো ল্যাপটপ ইউজ করতে করতে আপনার যে মাউসটা আছে, মাউসের এইদিকে যে প্যাডটা আছে, এই প্যাডটা অনেক সময় হার্ড হয়ে যায়, আপনি কি খেয়াল করছেন এই বিষয়টা? তখন কিন্তু আপনি বলেন হ্যাঁ আসলে তো হয়। তখন আপনি উনি বলবে যে আমার যে মাউসটা আছে এই মাউসটা দিয়ে যদি আপনি কাজ করেন, আপনি ইজিলি জায়গা রিমুভ করে দিতে পারবেন, আপনি কোনো ধরনের সমস্যা ফিল করবেন না। এদিকেও সে কি করলো, আপনারে প্রথমে সব আপনার প্রবলেম যেটা আছে আইডেন্টিফাই করলো যে আপনার প্রবলেমটা কি, তারপরে কি করলো, একটা সলিউশন দিল। সলিউশন দেওয়ার পর তারপরে বললো যে আমার এই মাউসটা আপনি কিনেন, মাউসটা কিনলে আপনি এই মাউসটা দিয়ে করলে এই একটা ফিচার বললো, ফিচার বলার পরে সে বললো কি আপনি এই মাউসটা কিনেন। তখন আপনি জিজ্ঞেস করেন প্রাইস কত, তখন তারা ওই জায়গাতে একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে যে স্যার আপনি যদি এখন আমার থেকে কিনেন তাহলে আপনি পাচ্ছেন 40% ডিসকাউন্ট, যদি আপনি দোকান থেকে কিনেন এটা আপনি 100% টাকা দিয়ে কিনতে হবে, ঠিক আছে? বা আপনি যদি আমাদের ওয়েবসাইট থেকে কিনেন সেক্ষেত্রে আপনি 50% ডিসকাউন্ট হবে। আমি কি বুঝতে পারছি কথাটা? প্রতি জায়গাতে আমরা ডিসকাউন্ট 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 কনসিডার করি, এটা একটা সেলস ফানেলের মতো। প্রথমে আমরা কি করি, মানুষকে টার্গেট করি, অ্যাওয়ার করার পরে আমরা এটা কনসিডার করে এই যে সে বললো হ্যাঁ আসলে সমস্যা আছে, এটা কি কনসিডারেশন স্টেজ, কনসিডার করলো, কনসিডার করার পরে আমি তারা কি বললাম, একটা কনসিডারেশনের স্টেজে আমি একটা তারা ডিসকাউন্ট দিলাম যে ভাই আপনি এই জিনিসটা নেন এত % ডিসকাউন্ট। যখন ডিসকাউন্ট দেয় ব্রেন তখন সিগন্যাল দেয় যে আসলে প্রাইসটা তো কম, ডিসকাউন্ট আমরা দেখবেন, তখন দেখবেন যে ব্রেন অটোমেটিক বলে যে এই জিনিসটা কিনতে পারলে ভালো হইতো। আপনার পকেটে টাকা না থাকলেও আপনি যখন ব্র্যান্ডে দেখবেন যে 70% ডিসকাউন্ট, আবার ব্রেন বলে যে আচ্ছা একটু জায়গায় দেখে আসি কি আছে, আর পছন্দ হলে বলে একটু এটা কিনতে পারলে ভালো হচ্ছে, পকেটে কিন্তু টাকা নেই। কারণ আপনার পার্সেন্টেজের বা আপনার যে সাইকোলজিটা আছে, পার্সেন্টেজ বা ডিসকাউন্টের সাইকোলজিটা এমনি কাজ করে, আমরা তো বুঝতে পারছেন? তো ওই যে পার্সেন্টেজ বা ডিসকাউন্টের বিষয়টা, এই ডিসকাউন্টের বিষয়টা দিয়ে আমাদের সেলসগুলো ক্লোজ করি। কিন্তু এই যে আজকের টপিকটা কিন্তু সেলস ক্লোজ করো না, আজকের টপিকটা কি, প্রোডাক্টটা আমি মানুষের কনসিডার করানো, কন্টেন্ট দিয়ে আমি কি করি, কনসিডার করে। তো ওনার প্রবলেমটা আইডেন্টিফাই করলাম, করার পরে আমি একটা সলিউশন দিলাম, এই সলিউশনের মাঝখানে আমি যে কথা বললাম, এই কথাটা আমার কি করলো, কন্টেন্টের মতো কাজ করলো। মিডিয়া হচ্ছে কন্টেন্ট, আমি সবকিছু বললাম, প্রবলেম আইডেন্টিফাই করলাম, তার একটা সলিউশন দিয়ে দিলাম, এটাতে আমরা বলছি কন্টেন্ট মার্কেটিং এর বিষয়টা। আমার কথা বুঝাতে পারছি? কোনো ডাউট আছে? আচ্ছা, এটা সোশ্যাল মিডিয়া পোস্ট, এবার আসেন এগুলোর একটু আপনারা দেখাই দিই। দেখেন এবার পোস্টগুলো আসলে কেমন হয়, সোশ্যাল মিডিয়া পোস্ট যে আপনারা বানাবেন বা এজ এ মার্কেটার আপনারা যে সোশ্যাল মিডিয়া পোস্টগুলো করবেন, পোস্টগুলো আসলে কেমন হওয়া উচিত এই জিনিসটা একটু দেখেন। এদিকে সবগুলাই কিন্তু ঘরের বাজারে। হ্যাঁ দেখেন, আমরা গত ক্লাসে বলে আসছিলাম যে আমাদের ওয়েবসাইটে ঢুকলে দুইটা জিনিস সবাই খেয়াল করে, এক হচ্ছে আমার লোগো, দ্বিতীয় হচ্ছে আমার কভার। এই দিয়ে আমি লোগোটা রাখি নাই, গত ক্লাসে আমরা লোগোটা নিয়ে অনেক কথাবার্তা বলছি, এগুলো আমরা রাখি না। এদিকে স্ট্যাটিক কন্টেন্ট, এদিকে দুইটাই কি স্ট্যাটিক কন্টেন্ট। স্ট্যাটিক কন্টেন্টে দেখেন তাদের এদিকে লোগোটা রাখছে কোন দিকে, লেফট সাইডে। আমি লোগো রাখার সব লোগো বানানোর সময় বলছিলাম যে লোগো বানানোর নিয়ম অনুযায়ী, গ্রাফিক ডিজাইনের লোগো বানানোর নিয়ম অনুযায়ী লোগোটা কোন দিকে থাকবে, কোন সাইড, লেফট সাইড, লেফট সাইড বলছিলাম। আর আমাদের চোখ পড়ে রাইট সাইডে, মানুষের চোখ পড়ে রাইট সাইডে, কিন্তু গ্রাফিক ডিজাইনের নিয়ম অনুযায়ী লোগো থাকবে লেফট সাইডে। তারা কি করছে, ওই রুলসটাই তারা মেনটেন করছে এদিকে, ঠিক আছে? এরপরে দেখেন
আমার যে কন্টেন্টটা আছে ঘরের বাজারের জিনিসগুলো কেন দেখায় আপনাদেরকে জানেন? তারা হচ্ছে খুব কম এলিমেন্টের ভিতরে বেশি জিনিস প্রকাশ করে। এদিকে দেখেন তাদের এই জিনিসটা কি শাহী মশলার একটা প্রেজেন্টেশন করছে এদিকে, তার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের একটা প্রেজেন্টেশন দিয়েছে এদিকে, দুইটা এলিমেন্ট এদিকে বসাইলো। এরপর লেখছে সেরা মশলায় মিশ্রণে রান্না হোক খুব সহজে। এই যে বিষয়টা, এই যে লেখাটা লেখছে, এটা আমরা বলতে কি কন্টেন্ট। এতে কন্টেন্ট কিন্তু পুরোটা একটা কন্টেন্ট, কিন্তু এই কন্টেন্টের ভিতরে অনেক কিছু আছে। পুরোটা একটা ইমেজ কন্টেন্ট, স্ট্যাটিক কন্টেন্টের ভিতরে তারা এই লেখাটা লেখছে, এই লেখাটা হচ্ছে একটা রিটেন কন্টেন্ট। এই যে কন্টেন্টটা তারা লেখছে, এই কন্টেন্টটা কেন লেখছে? এই কন্টেন্ট আপনি যখন এই জিনিসটা দেখবেন, শাহী মশলা দেখবেন, যারা মনে করেন ঘরের বাজার থেকে রেগুলার প্রোডাক্ট কিনে, মানে লয়াল কাস্টমার যারা আছে, এই লয়াল কাস্টমাররা কিন্তু সবসময়, আপনি যখন মনে করেন কোনো ব্র্যান্ডের লয়াল, মানে এই ব্র্যান্ড আপনার ভালো লাগে, আপনার ইমোশনের সাথে টাচ করা ব্র্যান্ড, তখন কিন্তু আপনি ওই ব্র্যান্ডের প্রতিটা জিনিস আপনি একটু দেখবেন যে আসলে তারা কি করলো এটা, ঠিক আছে? তখন এই ঘরের বাজার এই জিনিসটা যখন পড়বে, তারা একটু পেঁচায় লাগছে না কন্টেন্টটা? পেঁচায় কেন লাগছে কি বলতে পারবেন? কথাটা কিন্তু তারা সহজভাবে লিখতে পারতো যে ঘরের বাজার থেকে মশলা এসে শাহী মশলাটা কিনা, এই জিনিসটা লিখতে পারতো না। তারা তারা কেন লিখলো যে সেরা মশলার মিশ্রণে রান্না হোক খুব সহজে? না, মনে টাচ করে না, সবকিছু যে মনে টাচ করবে এরকম বিষয় না। আপনি যখন এই জিনিসটা দেখবেন, আপনি স্ক্রল করতেছেন, এতে কিছু ফ্যাক্টর আছে। আমাদের স্ক্রলিং টাইম কিন্তু অনেক বেশি। আমরা যখন ফেসবুকে স্ক্রলিং করি, মোবাইল তো আনি নেই, ফেসবুকে যখন স্ক্রল করি, স্ক্রল কিন্তু আমরা কোথা থেকে কোন দিয়ে করি? নিচ থেকে উপর দিয়ে করি না? আর নিচ থেকে উপর দিয়ে কেন করি এটা জানেন? ফেসবুকে চাইলে পারতো যে ডাইন দিক থেকে বাম দিকে স্ক্রল করাইতে, পারতো না? কিন্তু ডান দিক থেকে বাম দিকে তো স্ক্রল করায় না, সে করায় কি নিচ থেকে উপর দিকে। আপনার যে থাম ফিঙ্গারটা আছে এটা হচ্ছে নিচ থেকে উপরে যত বেশি করেন আপনার এটা এত বেশি টায়ার্ড হবে না। কিন্তু আপনি ডান দিক থেকে বাম দিকে করেন, কয়বার করবেন? আমি তো এখনই পারতেছি না, এটা বেশিক্ষণ করতে পারবেন না, আপনি টায়ার্ড হয়ে যাবেন। কিন্তু ফেসবুকের কাজ কি বা সোশ্যাল মিডিয়ার কাজ কি? আপনি যত বেশি ওই অ্যাপের ভিতরে রাখতে পারেন, যত সক্ষম বেশি রাখতে পারেন। আর এজ এ মার্কেটার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমার যে কন্টেন্ট আছে এটা বেশিক্ষণ ধরে মানুষ কি করুক, দেখুক, ইমপ্রেশনটা হোক। আমি যদি দিয়ে লিখতাম যে ঘরের বাজার থেকে ধরুন শাহী মশলা, আপনি এটা চোখ দিয়ে পড়তেন, আপনি এসব কন্টেন্ট আগে বহুত দেখছেন, মানে প্রতিটা ব্র্যান্ডেরই আপনি এরকম প্রোডাক্ট দেখেন, লেখা দেখেন যে অমুক ব্র্যান্ড থেকে কিনুন শাহী মশলা, আপনি চোখে পড়বো, আপনি বুঝে যাবেন এই জায়গাতে এই লেখা লেখা আছে, আপনি ওই জায়গায় বেশিক্ষণ থাকবেন না, স্ক্রল করে যাবেন না। কিন্তু আমি যখন একটু কন্টেন্টের হালকা ঘুরে লিখবো, তখন আপনার ব্রেন সিগন্যাল দেবো, কিরে এটা কি লিখলো, ঠিক আছে? আপনি আবার ফিরে আসবেন, আইসা এই জিনিসটিকে বলার চেষ্টা করুন, সেরা মশলা মিশ্রণে রান্নাও খুব সহজে। কিছু কিন্তু করি না, এদিকে প্রোডাক্টটা দেখাইছি, আপনারা পড়াইছি, আপনার ব্রেনে ইন্ডেক্স করাই দিছি যে ঘরের বাজারে শাহী মশলাটা আছে। আর এই যে আপনি আবার উপরে থেকে নিচে স্ক্রল করে আসলে, এটা কিন্তু ফেসবুক ট্র্যাক করলো যে এই পোস্টটা সে নিচে স্ক্রল করে আসা দেখছে। বা কেউ যদি মনে করেন এমনি যাইতে যাইতে দেখলো ঘরের বাজারের পোস্ট সে দাঁড়াইলো 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড, আপনি ধরেন এর আগের যে পোস্ট, ঘরের বাজারের পোস্টটা দেখার আগে আপনি যে পোস্টটা দেখতেছিলেন ওইটাতে আপনি ছিলেন মনে করেন 30 মিলি সেকেন্ড, ঠিক আছে? আর ঘরের বাজারের পোস্টে ছিলেন আপনি 2 থেকে 3 সেকেন্ড, কোনটাতে বেশি পটেনশিয়াল? আপনি ঘরের বাজারের পোস্টে বেশি পটেনশিয়াল না? তো ফেসবুক বুঝে নিবে যে এই যে পোস্টটাতে সে দাঁড়াইছে মানে এই পোস্টটা ভালো একটা কন্টেন্ট। এরপর যখন আপনি লাইক দিলেন বা একটা কমেন্ট করলেন বা শেয়ার করলেন, তখন তো বুঝলো আরো ভালো। বুঝতে পারছি বিষয়টা? এই যে প্রসিডিউরটা আছে এটা কিন্তু পুরোপুরি স্ট্র্যাটেজি খেলা। আপনার কন্টেন্ট যদি সহজ বাংলায় লিখে দেন, স্ক্রল করে উপরে দিয়ে যাবো, কারণ আমাদের ব্রেন অনেক কিছু ইন্ডেক্স করে রাখছে, আপনি যেটা চিন্তা করেন না ওটাও ইন্ডেক্স করে রাখছে, ঠিক আছে? আপনি কিছু লেখা দেখবেন, অনেক সময় দেখবেন যে আপনি ধরেন এদিকে আমি জিনিসটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, আমি এখন ওই ওয়ার্ডটা ওই গ্লাসটা যদি দাগালে বুঝবো ক্রিয়েটিভিটি নিয়ে লেখা কিছু আছে, বেশিক্ষণ তাকাবো না আমি এদিকে। কিন্তু নতুন কিছু আমার সামনে আসছে, তখন কিন্তু আমি এটা দেখবো যে এটা কি লেখছে এদিকে। এটা দেখার যে টাইমটা, আমি যে টাইমিংটা দিলাম, এই পোস্টারের টাইমিংটা দিলাম, এই যে ইমপ্রেশনটা হইলো এদিকে, যতক্ষণ আপনি দাঁড়ায় আছেন এটা টাইমিংটা আমরা বলছি, এই টাইমিংটাই ফেসবুক ট্র্যাক করে নেবে যে যেহেতু সেই জায়গাতে অনেকক্ষণ ছিল মানে এই জিনিসটা ভালো কিছু আছে, আরো মানুষের কাছে নিয়ে যাবে। বুঝতে পারছি? এরপরে যখন আপনি লাইক দিলেন আপনার বন্ধুরা নিয়ে দেখাবেন যে অমুক লাইক দিস, দেখবেন না দেখা যায় না যে অমুক লাইক দিস আপনারাও দেখা যাচ্ছে। আপনি তখন আপনার সাইকোলজি কি করে, আচ্ছা তে যখন আপনাদের ক্লোজ ফ্রেন্ড বন্ধু হয় তো আচ্ছা তে যখন দেখছে আমি একটু দেখি আছে, তখন আপনিও দেখলেন, আপনাকে লাইক দিলেন, আর আপনার সাথে যা আছে সেও দেখবো এটা। এরকম করে কি হয়, স্প্লিট হয়, এটা রিচ করে মানুষ, মানে অধিক মানুষের রিচ করে দেয়। কথাটা কি বুঝতে পারছেন আমার? এবার আসেন ব্যানারে। ব্যানারের কথা আমি গত ক্লাসেও বলছি, বিষয়টা কি হচ্ছে, প্রতিটা ব্র্যান্ডে দেখবেন বড় বড় ব্র্যান্ড আছে যারা, তারা দেখবেন যে তাদের রিসেন্ট যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলো দিয়ে তাদের
কভারটা রাখে, কারণ তারা চায় আমার পেজে যদি নতুন মানুষ আসে বা আমার ওয়েবসাইটে যদি নতুন মানুষ আসে, সে আমার একদম লেটেস্ট নিউজটা জানবে। আমি যখন এই ছবিগুলো কালেকশন করছিলাম, রিসেন্টলি করছি আপনাদের জন্য, সাইটগুলো রেডি করা হয়েছে আবার, তখন হচ্ছে কি এই যে ঘরের বাজারে সুন্দরবনের মধুরা, ওই সুন্দরবনের মধুরা তারা এই ইয়ে করে মানে নতুন আনছিল তার, ঠিক আছে। এরপর হচ্ছে যে ঘরের কি দেশি রান্নায় রাজকীয় স্বাদ, এটা শাহী মশলা, এই মশলাটারই একটা ইয়ে বানাইছিল, কভার বানাইছিল, মানে নতুন যে প্রোডাক্টটা আনতেছে ওই প্রোডাক্ট দিয়ে তারা কভার ডিজাইন করতেছে, তাদের পোস্টগুলো ডিজাইন করতেছে, কারণ সে যে জায়গাতে যায়, আমার কাস্টমার যেদিকে যাক আমার প্রোডাক্টটা যাতে চোখে পড়ে। আমার কথা বুঝতে পারছি? এটা হচ্ছে আপনার কভার স্ট্র্যাটেজি। কভার স্ট্র্যাটেজি আরেকটা বিষয় আছে, আমি গত ক্লাসে বলছিলাম আপনার যে লোগোটা আছে, আপনার লোগোটা কতটুকু থাকে মোবাইল কভারে, এই জায়গা পুরোটা নিয়ে থাকে না, এদিকে তারা কোনো ডিজাইন করছে, এদিকে কিন্তু তারা কোনো ডিজাইন করে না, তার ডিজাইনটা করে রাখছে পুরোপুরি রাইট লাইন করে রাখছে। কেন রাইট লাইন করে রাখছে? আমার মোবাইলে যখন আমি এই জায়গাটা দেখবো, আমি পুরোপুরি এই মজুরারে দেখতে পাবো, লেখাগুলো পড়তে পারবো। আমার কথা বুঝতে পারছেন? গত ক্লাসে ঠিক করে করছিলেন নাকি? যদি করে দেন তাহলে আমার কথা বুঝতে পারবেন, আর যদি না করে দেন তাহলে মাথার উপর দিয়ে দেবো। আমার যে কভারটা আছে মোবাইল, আমার মোবাইল ভিউতে যে প্রোফাইলটা আছে, আপনি বুঝেন ভালো করে, আমার যে মোবাইল ভিউটা আছে, আপনি কোনো পেজের ভিতরে ঢুকে দেখবেন যে অনেক বড় করে লোগোটা দেখায় না, লোগো দেখালে পিছনের কভারটা কি আর দেখা যায়? দেখা যায় না। কিন্তু কিন্তু আমার রাইট সাইডের যে জায়গাটা আছে এটা কিন্তু পুরোপুরি খালি থাকে না। এই যে খালি থাকার জায়গাটা তারা কিন্তু এই রাইট সাইডটারে কাজে লাগাইছে, তারা কিন্তু লেফট সাইডে কোনো কাজ করে নাই। কেন করে নাই? তারা চায় না যে তাদের যে ডিজাইনার আছে ওই ডিজাইনারের যে ব্রেনটা আছে এটা পানিতে যাবে, তাদের ডিজাইনারের জায়গাটা পানিতে না ফেলাইয়া তারা টাকাতে ফেলাইতেছে। কিভাবে ফেলাইছে? রাইট অ্যালাইন করে। বুঝতে পারছি? কারণ মানুষ দেখবোই এই জায়গাটা, মানুষ কোনো সময় একটু মানে ফাইন করতে যাবে না যে কি আছে লেখা, একটু টিপ দিয়ে দেখি, মানুষের এত টাইম নেই। দেখতেছেন আপনার কাজ হচ্ছে মানুষের চোখে ফেলাম, ব্রেনে ইন্ডেক্স করে দেওয়া। বুঝতে পারছি? এই কারণে আমরা কি করি, রাইট অ্যালাইন করে আমাদের কভারগুলো ডিজাইন করি। গত ক্লাসে এত কিছু বলি নাই, বুঝতে পারছেন কেন রাইট অ্যালাইন করে ডিজাইন করা হয়? আচ্ছা, মিমস মার্কেটিং দেখেন, পিজা বার্গারের জিনিসটা, এদিকে কি লেখা আছে, আপনাদের বস একদিন চলে যাবে, আমরা তবুও থেকে যাব, মানে আপনার বয়ফ্রেন্ড একদিন চলে যাবে কিন্তু পিজা বার থেকে যাবে। এই যে একটা কন্টেন্ট লেখলো, এই কন্টেন্টটা আসলে পিজা বার্গের যে কন্টেন্ট গুলো আছে, আমি নিজেও কিন্তু পিজা বার্গের কন্টেন্ট গুলো দেখি, তারা কি লেখছে এই জিনিসটা আমরা দেখি। কেন দেখি? কারণ আমার এগুলো মজা লাগে, মানে ফেসবুকে আমরা স্ক্রল করতে 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 বোরিং হয়ে যায়, বোরিং হলে পিজা বার্গ আছে, ঠিক আছে কি লেখছে দেখি, কারণ ওরা জানি পিজা বার্গ মানে কিছু একটা মজার কিছু লিখবে। তো এরকম যখন কন্টেন্ট গুলো দেখবেন তখন আপনার কি হয়েছে, আপনার কাস্টমার ইন্টারেকশন যেটা আছে এটা আপনার বৃদ্ধি পায়। তার পাশাপাশি আমাদের কিছু বন্ধু বান্ধব আছে না, যে বা মেয়েদের, এটা যেহেতু মেয়ে রিলেটেড, বন্ধু বয়ফ্রেন্ড রিলেটেড, এটা মেয়েরা বেশি করবে। যে ধরেন ওর যে ফ্রেন্ড আছে, তো তুই এটা দেখ, মেনশন মারে না, কমেন্টে গিয়ে মেনশন করে না, ওই যে মেনশন করলো নতুন, এমন অনেক মানুষ আছে যারা এই পেজের সম্পর্কে জানতো না, আপনি মেনশন করে তারা জানাইলেন। বুঝতে পারছেন? এই যে কাস্টমার, নতুন কাস্টমার বা নতুন ফলোয়ার অ্যাকোয়ার হলো, এদিকে সে যদি লাইক করে তাহলে ফলোয়ার আপনার গেইন হয়ে গেল। এরকম করে করে নতুন কাস্টমারকে আপনি অ্যাকোয়ার করতে পারেন মিম মার্কেটিং দিয়ে। এরপর দেখেন এদিকে, প্লিজ বাই আওয়ার নিউ ফেস ওয়াশ, আওয়ার গ্রাফিক ডিজাইনার ইজ অন ভ্যাকেশন। এটা কিন্তু মাঝখানে খুব ভাইরাল হয়েছিল ইন্ডিয়ান মার্কেটে, এই ধরনের গ্রাফিক্স বা এই ধরনের মিমস মার্কেটিং হিউজ লেভেলে ভাইরাল হয়েছিল। তারা প্রতিটা ব্র্যান্ডই, বড় বড় ব্র্যান্ড পর্যন্ত এই কাজ করছে, কারণ আপনার যে জিনিস ট্রেন্ডে আছে আপনার ওই জিনিস করতেই হবে। ঠিক আছে? ট্রেন্ডিং জিনিস দিলে মানুষের কাছে বেশি যাবে, বেশি রিচ করতে পারবে। তো ট্রেন্ডিং এ যেহেতু আছে এই জিনিসটা কাজ করে, এই কারণে আমি এই জিনিসটা রাখছি আপনাদের এদিকে। আরেকটা দেখবেন জোম্যাটোর একটা ইয়ে ছিল, হাসির একটা ইয়ে ছিল, জোম্যাটোরও চিনেন তো, ইন্ডিয়ান ব্র্যান্ড, জোম্যাটোর একজন রাইডারের একটা হাসি, খেয়াল আছে না দেখাইতেও, ওইটাও কিন্তু মিমস। জোম্যাটো ও নিয়ে আসবে, টেনশন নেই। এই যে হাসিটা দেখছেন না, সবাই এটা খেয়াল আছে না, এটাও কিন্তু একটা মিমস, এটাও দিয়েও মিমস মার্কেটিং করা হয়েছে প্রচুর। তো এরকম করে করে আপনি দেখবেন যে আপনার আসলে মিমস মার্কেটিং যদি করতে চান, হিউজ লেভেলের মিমস আছে, আপনি ওই মার্কেটিং করতে পারেন, কিন্তু কত হচ্ছে আপনার ওই ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ড টোনটা মিমসের সাথে যায় কিনা ওইটা আপনার একটু ফলো করতে হবে। যেমন আমরা চাইলে কিন্তু আমরা আমাদের টোনটা চেঞ্জ করতে পারবো না। আমরা কি করি, আমরা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, কারণ আমি যদি বলি যে আমার গ্রাফিক ডিজাইনার চুরিতে গেছে, আপনি আমার কোর্স কিনেন, জীবনে তো কেউ কিনবো না, ওটা গালাগালি করে দেবো আমার। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন ইনফোগ্রাফিক্স। ইনফোগ্রাফিক জিনিসটা কি? এই ইনফরমেশন গুলো আমরা একটা গ্রাফিক্স এর মাধ্যমে প্রেজেন্টেশন করবো, যেমন ডিজিটাল মার্কেটিং ইনফোগ্রাফিক্স, এদিকে আমার বিভিন্ন জিনিস লেখা রাখছি, বিভিন্ন সাইন দিছি, সাইন দেওয়ার পরে আমি বিভিন্ন কন্টেন্ট গুলো এদিকে লিখছি,
এই যে বিষয়টা আছে, এই বিষয়টা আমরা বলছি ইনফোগ্রাফিক্স। এরপর আমাদের এদিকে একটা গ্রাফিক্স করা হয়েছে, গ্রাফিক্সের ভিতরে আমাদের ইনফরমেশন গুলো আমরা এদিকে কি করছি, প্রেজেন্ট করছি। এইরকম করে আপনার ক্লায়েন্টের হইতে পারে, আপনার বিজনেসের হইতে পারে, বা ধরেন আপনি কোনো একটা এজেন্সির সাথে কাজ করেন, বা কোনো একটা এনজিওর সাথে কাজ করেন যাদের গ্রাফের কাজ আছে বা ইনফোগ্রাফিক্সের কাজ আছে, তাদের জন্য আপনার কাজটা করতে হইতে পারে, এগুলো দিয়ে আপনি মার্কেটিংটা করাইতে হইতে পারে। বুঝতে পারছেন? তো এইসব ক্ষেত্রে আমরা কি করি, ইনফোগ্রাফিক্সটা ব্যবহার করি। এরপর কি আছে, পডকাস্ট। এদিকে হচ্ছে আমার পছন্দের কিছু পডকাস্ট দেওয়া আছে, ঠিক আছে? তো এইগুলো আমার ভালো লাগতো, এই কারণে আমি এইগুলো দিচ্ছি। যেমন ধরেন ওনারা কি বলছে, মানি ম্যানেজমেন্ট নিয়ে এটা করা হয়েছে, এটা হচ্ছে 10 হ্যাবিটস নিয়ে, এটা একটা বই নিয়ে পড়া হয়েছে। এরপর এটা হচ্ছে বাংলাদেশে এটা কন্টেন্ট, সবাই চিনেন তো নাকি, মোটামুটি সবারই চিনার কথা। এই যে পিজাবার করতেছে, এটা হচ্ছে পিজাবারের ওনার, চিনেন ওনারে? আচ্ছা, এই কন্টেন্ট একটু দেখেন, এটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন, ওনাদের কাছ থেকে আসলে অনেক কিছু শিখার আছে, বুঝছেন? পডকাস্ট দেখবেন, যেমন খালিদ ফারহানের এই যে ট্রাইনোমিয়াল পডকাস্ট, আর এই যে ট্যুরস এন্ড পডকাস্ট, দুইটাই কিন্তু বিজনেস, এটা একদম 100% বিজনেস। ট্যুরস এন্ড পডকাস্ট যেটা, এটা 100% বিজনেস নিয়ে কথাবার্তা বলে, আর এটাতে হচ্ছে একদম জেনারিক সব ধরনের কথাবার্তা, আপনার বাংলাদেশে কি চলতেছে, বাইরে কি চলতেছে, এআই নিয়ে কি চলতেছে, ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কি চলতেছে, গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে কি চলতেছে, রিসার্চ ইন্ডাস্ট্রিতে কি চলতেছে, আপনি সবকিছু নিয়ে একটা ধারণা পাবেন। এরপর এইটা যদি দেখেন, এটাতে আপনি ইন্ডিয়ান যত বড় বড় বিজনেস ম্যাগনেট আছে, বা ইন্ডিয়ান যত ভালো ভালো অ্যাক্ট্রেস আছে, তাদেরকে নিয়ে আপনি এই জিনিসগুলো জানতে পারবেন, তাদের কালচার সম্পর্কে জানতে পারবেন। এটাতেও সেম জিনিস, বুঝতে পারছেন? এই কন্টেন্ট গুলো আপনারা বেশি বেশি দেখবেন, এগুলো হচ্ছে আপনারা তো পরে অ্যাপ্লাই করবেন, কিন্তু আগে তো নিজে জানতে হবে। নিজে জানার জন্য এই পডকাস্ট গুলো দেখবেন। একটা জিনিস কি মনে করেন যে আপনি একটা বই পড়লে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন, কিন্তু একটা জ্ঞানী মানুষের সাথে বসলে তার থেকে বেশি জ্ঞান অর্জন করতে পারবেন, যদি এই জ্ঞানী মানুষের সাথে আপনি ঠিক করে কথা বলতে পারেন। বুঝতে পারছি? তো এই কারণে একটু বেশি পডকাস্ট শোনার প্রতি আগ্রহটা বাড়াবেন, ফ্রি টাইম থাকলে একটু পডকাস্ট শুনবেন, ঠিক আছে? আমার এরকম দিন যে আমি দিনে 2 ঘন্টার পডকাস্ট শুনে শেষ করে ফেলি। আমি কাজ করতেছি, পিছন দিয়ে পডকাস্ট চলছে। পডকাস্ট জিনিসটা একটু বোঝার জিনিস আছে। অনেকে মনে করে পডকাস্ট বইয়ে বইয়ে এমনি দেখতে হয়, আসলে পডকাস্ট কিন্তু শোনার জিনিস না, আরে সরি দেখার জিনিস না, পডকাস্ট হচ্ছে শোনার জিনিস। বুঝতে পারছেন? আমরা এটা হয়তো বলি পডকাস্ট, কিন্তু পডকাস্টের আসল জিনিস হচ্ছে অডিও মোড। অডিওতে আমরা যে কথাটা চলে ওইটার আমরা বলি পডকাস্ট, কিন্তু ইউটিউবের আইন না, ওইটারও ইউটিউবে পডকাস্টই বলতেছে, ঠিক আছে? তো এই পডকাস্টের জিনিসটা আছে, ধরেন আপনি ল্যাপটপের ব্যাকএন্ডে চালায় রেখে দেন মানি ম্যানেজমেন্ট, বা ধরেন এই পিজাবার কিভাবে সেলস বাড়াইলো, এরকম টাইপ কন্টেন্ট একটা চালায় ছেড়ে দেন, আপনি নিজের কাজ করতে থাকেন, আপনি যে প্র্যাকটিস করতেছেন, আপনি ক্যানভাতে প্র্যাকটিস করতেছেন, করতে থাকেন, পিছন দিয়ে শুনতে থাকেন ওরা কি বলতেছে, আপনি শুনলেই হবে, আপনার ব্রেনে থাকলেই হলো। বুঝতে পারছেন বিষয়টা? এই হচ্ছে বিষয়। এরপরে আসেন ব্র্যান্ড কমিউনিকেশন, এটা একটু দেখেন এই জায়গা থেকে, পরের স্লাইডগুলো একটু দেখেন। ব্র্যান্ড কমিউনিকেশন বলতে বলছি ব্র্যান্ড টোন, যেটা একটা ব্র্যান্ডের সবসময় টোন থাকে। যেমন এটা কি, হরলিক্সের মাদার্স প্লাস, হরলিক্সের অনেকগুলো প্রোডাক্ট আছে, এর মধ্যে একটা প্রোডাক্ট এদিকে দেখতেছেন মাদার্স প্লাস, মানে এটা কাদের জন্য, মাদের জন্য, মানে মা, নবজাতক শিশু মা যারা আছে তাদের জন্য। তো তারা এদিকে কি করছে, মা হয়ে ওঠার জার্নিতে পাশে আছি সবসময়। এদিকে কি করলো, একটা মা বা একটা মায়ের, মানে যে একটা পুরুষের যে ওয়াইফটা আছে, হইতে পারে পুরুষটা ওই অ্যাডটা দেখতেই পারে, ঠিক আছে? ধরেন এদিকে অ্যাড চালাইছে না, জেনারেলি একটা নর্মাল পোস্ট করছে, মানে একটা পুরুষ তো হরলিক্সের এই পেজের ভিতরে লাইক দিয়ে দেখতে পারে, তখন এদিকে লিখলো যে মা হওয়ার জার্নিতে পাশে আছি সবসময়। এটা আসলে ব্রেইনে টাচ করলো না, ইমোশনে টাচ করলো, ইমোশনে টাচ করলো। ব্র্যান্ড টোন সবসময় ইমোশনাল টাচ করে, যতক্ষণ না সিরিয়াস কোনো ইস্যু হয়। বুঝতে পারছি? দেখবেন কোনো একটা ব্র্যান্ড, ধরেন আরো কিছুদিন পরে পরে এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয় না, যে এই করছে সেই করছে, এলজিবিটি প্রমোট করছে, তখন দেখবেন তারা কিন্তু আবার ব্রেন নিয়ে গেলে, তারা ইমোশন নিয়ে গেলে, তারা তখন যে কন্টেন্ট গুলো দেয় আপনার ব্রেনে ইম্প্যাক্ট ফেলে। একটু ব্রেন দিয়ে চিন্তা করতে হবে বিষয়গুলো, একটু অ্যানালিটিক্যাল হতে হবে, তারপর আপনি বুঝতে পারবেন। কিন্তু আপনি যখন ধর্ম নিয়ে চিন্তা করবেন, ধর্মটার ব্রেন দিয়ে খেলাবেন, তখন কিন্তু ওনাদের যত ব্রেন নিয়ে খেলবে আপনার কোনো ব্রেনে কাজ করবে না। তখন আপনার ওই ধর্মটাই উপরের দিকে থাকবে, এলজিবিটি কিউ হোক আর যাই হোক, ভুল করছেন মানে ভুল করছেন, এরকম একটা ইয়ে আছে না, পার্ট আছে না বাংলাদেশে, যে ভুল মানে ভুল, আপনি যত কিছুই বলেন এরকম শুধরানো সম্ভব না। কিন্তু ঘুরে ফিরে কিন্তু আরো নিয়ে যেতেছে, তারাই বলতেছে আরো বয়কট করো, তারাই আবার আরো যায় লুঙ্গি কিনতেছে, শার্ট কিনতেছে, পাঞ্জাবি কিনতেছে, গয়না কিনতেছে। এটাই হচ্ছে আসলে ব্র্যান্ড টোন। আপনি যত কিছুই করেন, ব্র্যান্ডিং এর যে বিষয়টা আছে এটাই মেন জিনিস। আপনি যত কিছুই বলেন যে যাবো না, আপনি ঘুরে ওই জায়গাতেই যাবেন, কারণ আপনি কোয়ালিটিটা ওই জায়গাতেই পাবেন, সার্ভিসটা ওই জায়গাতেই পাবেন। আমার কথা বুঝতে পারছি? এই যে ব্র্যান্ড টোনটা তারা করলো, ব্র্যান্ডের কমিউনিকেশনটা আসলে করলো কি করলো, তারা একটা মায়ের সাথে বা মায়া সংশ্লিষ্ট যারা আছে
হইতে পারে স্বামী, হইতে পারে ও মানে মায়ের যে মা আছে মানে নানি দাদি যা এই হইতে পারে, তার সাথে একটা কি করলো সম্পর্ক সৃষ্টি করলো, যে মা যেহেতু এই জার্নিটাতে আছে তার সাথে আমরা আছি, কি দিয়ে আছি, এই যে মাদার্স প্লাস দিয়ে আছি। আমার কথা কি বুঝাতে পারছি? আচ্ছা, এবার আসেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা কি? ধরেন আপনি নতুন কোনো একটা ব্র্যান্ড করছেন, বা আপনার কোনো একটা ব্র্যান্ড, যেমন আড়ং এর দিকে দেখছি, আড়ং ঢাকায় ছিল, উনি কুমিল্লাতে আসছে, বা আমি কুমিল্লা দিয়ে আপনার উদাহরণ দিই আরো অনেক ইজিলি বুঝবেন। কুমিল্লাতে যে আড়ংটা ছিল, আড়ংটা কই ছিল? মডার্ন স্কুলের ঠিক পাশে। আর বর্তমানে আরং কই আছে? ওই জায়গাতেই আছে, জাস্ট বিল্ডিং এ চেঞ্জ করে নিচ্ছে, একটু বড় করছে, তার আউটলেটটা বড় করছে। আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, আড়ং যখন কুমিল্লাতে ঠিক ওই জায়গা থেকে আরেকটু সাইডে গেছে, তারা কিন্তু অ্যাড চালাইছে, বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাইছে যে কুমিল্লার আড়ংটা এই জায়গা থেকে ওই জায়গাতে প্লেসমেন্ট করছে। যেমন এদিকে একটা দেখতেছেন, আড়ং মগবাজার ইজ বিগার। কেন? যে মগবাজার আগে যে ব্রাঞ্চটা ছিল, এই বাজারটারে এই ব্রাঞ্চটারে সে আরো বড় করছে। এটা আসলে তার ব্র্যান্ড অ্যাওয়ারনেস করলো। তার যে কাস্টমার আছে, কাস্টমারকে বললো যে আপনারা মগবাজারের যে ব্রাঞ্চে আগে যেতেন, ওই ব্রাঞ্চের থেকে আমরা আরো বড় একটা ব্রাঞ্চ করছি মগবাজারে। ঠিক আছে, তার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস করলো যে আমরা আরো বড় আউটলেট করছি, বড় আউটলেটে আমার বড়ভাবে বিশালভাবে আমাদের আয়তনটা বা আমাদের মার্কেটে আমাদের যে সেলস গুলো আছে ওইগুলো অপটিমাইজ করতেছি, এরকম করে আমরা করতেছি। তো এই যে পুরো প্রসিডিউরটা আছে, বা এরকম হতে পারে আপনি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, আপনি ওইটারে অ্যাওয়ারনেস করতেছেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ডিজিটাল মার্কেটিং এর মেইন কাজ হচ্ছে, ভাই আপনি তো করেন নাই ক্লাস, আমি আপনাদেরকে বলতেছি যে ডিজিটাল মার্কেটিং এর মেইন কাজটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা। বুঝতে পারছেন? আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করার মাধ্যমে মানুষকে অপটিমাইজ করবেন, কনসিডার করবেন, তারপরে আপনি পারচেস করাবেন। পারচেস কোনো সময় ফার্স্ট টাইম হয় না, পারচেস সবসময় ফাইনাল টাইম। পারচেসের মেইন কাজ হচ্ছে শেষ, কিন্তু প্রথম কাজ হচ্ছে আমার কি, আমার ব্র্যান্ড সম্পর্কে অ্যাওয়্যার করা, আমার প্রোডাক্ট সম্পর্কে অ্যাওয়্যার করা। বুঝতে পারছি? যদি আপনার ফেসবুক পেজ হয় তাহলে ওই পেজ সম্পর্কে অ্যাওয়্যার করা, যে আপনি কি ধরনের প্রোডাক্ট সেল করেন। এদিকে তারা কি করছে, তাদের যে মগবাজার ব্রাঞ্চটা ছিল ওটা বড় করছে, এটা সম্পর্কে একটা অ্যাওয়ারনেস চালাইছে, বা ওইটাতে একটা অ্যাড চালাইছে ওই মগবাজার এরিয়াতে, হইতে পারে 30 কিলোমিটার এরিয়াতে, হইতে পারে 40 কিলোমিটার এরিয়াতে রেডিয়াসে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছেন? ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে আমরা হচ্ছে ওই যে অ্যাডের ক্লাসে গেলে আমরা এই জিনিসগুলো আরো একটু বুঝবো। বাহ, লোড নেয় না কেন? বাহ, আচ্ছা গ্যালারি থেকে শুনি কুমিল্লার জয়ধ্বনি। আচ্ছা, এটা হচ্ছে নগদের একটা অ্যাড, হ্যাঁ। ওইদিকে হচ্ছে আপনার নগদের একটা কুমিল্লা যখন জিতছিল, এই যে খেলার নাম কি ভাই, কুমিল্লাতে খেলা হয়েছে বিপিএল, বিপিএল এর যে খেলা হয়েছিল ওইদিকে কুমিল্লা জিতছিল, জিতার পরে নগদ এরকম ব্র্যান্ডিং করছে, মানে তাদের একটা অ্যাড চালাইছিল যে গ্যালারিতে কি শুনি কুমিল্লার জয়ধ্বনি। এটা আসলে কাদেরকে টার্গেট করছে? কুমিল্লাকে টার্গেট করছে। কারণ নগদের যে সেলসটা আছে, হইতে পারে কুমিল্লাতে নগদের সেলসটা কম আছে, বিকাশের সেলসটা বেশি আছে। এখন তারা এই জিনিসটা করে তারা ইমোশনাল মার্কেটিং করবে, যে নগদ যেহেতু কুমিল্লার একটু টানছে, কুমিল্লার মানুষ কি করবে, নগদে একটু, নগদের মধ্যে একটু দুর্বল হওয়ার সম্ভাবনা আছে। কারণ মানুষের সাইকোলজি এরকম, যে আপনারা একটু ভালো করলে আপনি ঠিক আছে ভাই কলজাটা নিয়ে যান, এরকম টাইপের একটা বিহেভিয়ার মানুষের। কিন্তু নগদ ওই সেম জিনিসটাই করছে, ইমোশনাল টাচ খেলছে। তো এদিকে কি করছে, সেলিব্রেশন, সেলিব্রেশন কমিউনিকেশন, সেলিব্রেশন কমিউনিকেশনটা করছে কার সাথে, কুমিল্লাকে নিয়ে। কারণ আপনি দেখবেন যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন বড় বড় সেলিব্রিটির জন্মদিন তাদেরকে উইশ করে, বড় বড় ব্র্যান্ডরা তাদেরকে উইশ করে, তাদের জন্য কেক ফাটায়, বা তাদের জন্য কিছু একটা করে আউটলেটের ভিতরে। তো এই যে করলো, তাদের কমিউনিকেশনটা বিল্ড করলো, যে আমিও তারে সাপোর্ট করি। ধরুন সাকিব আল হাসান, বাংলাদেশের একজন টপ প্লেয়ার, তো ওনার জন্মদিন, কারণ কোনো একটা ব্র্যান্ড সাকিবুল হাসান নিয়ে একটা কর্নার বানায়, আর কর্নার বানায় এটা প্রমোশন করলো। সাকিবুল হাসানের যে পছন্দ করে সে আবার ওই ব্র্যান্ডে যাবে, ঠিক আছে সাকিবুল হাসানের নিয়ে আসছে, তারা অনেক কে করেছে, একটু যায় দেখে আসে, কিছু কেনাকাটা করে, সে কিন্তু যাবে। এগুলো হচ্ছে আপনার, আপনি কিভাবে মানুষরা আনতেছেন ওইটার উপরে ডিপেন্ড করে। এরপর হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটাও ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যে দেশি নগদে বেশি লাভ। আসলে কি বেশি লাভ? আসলে কিন্তু বেশি লাভ না। আপনি যদি একটু ব্রেন দিয়ে খেলেন, আসলে বেশি লাভ না, উল্টা লসই খান আপনারা। তো এদিকে হচ্ছে বিষয়টা হচ্ছে দেশি নগদে বেশি লাভ। তারা কি প্রমোট করলো এদিকে? তারা কিন্তু আসলে লাভ লসের প্রমোট করে নাই, তারা এদিকে প্রমোট করছে দেশি, দেশি জিনিসটা প্রমোট করছে। নগদ একটা দেশি, দেশি আইএফএস সিস্টেম। বিকাশ কিন্তু দেশি না, বিকাশ বিদেশি, মানে ব্র্যাকেট তো, তো ব্র্যাকেট জিনিসটা কিন্তু দেশি না, ব্র্যাকেট সবকিছুই বিদেশি। তো তারা এদিকে প্রমোট করলো কি দেশি জিনিসে আপনারা করেন, দেশি জিনিসে লাভ করবেন বেশি, এই জিনিসটা প্রমোট করছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করছে। কিন্তু নগদ কিন্তু, বিকাশ কিন্তু এই জিনিসটা কোনো সময়ই করে না। তারা কোনো সময় বলছে, তারা বিকাশের কোনো সময় দেখছে যে তারা দেশি বলছে নিয়ে যাদেরকে, কিন্তু নগদে দেখবেন সবসময় তারা যে কথাই বলে, তারা সবসময় বলে আমরা দেশি।
আমরা ওই যে ডাকঘরের 51% শেয়ার আছে, এই কারণে বলে ডাকঘর দ্বারা নিয়ন্ত্রিত একটি এমএফএস সিস্টেম। বুঝতে পারছেন বিষয়টা? তো ওরা ডাকঘরে ইউজ করতেছে, ওরা দেশি অর্ডারে ইউজ করতেছে, তাদের ব্র্যান্ডিং এর জিনিস সবসময় রাখে। আমার কথা কি বুঝতে পারছি? তো ওই বিষয়গুলো সবসময় একটু মাথায় রাখতে হয় যে আসলে কেন তারা এই কন্টেন্টগুলো এরকম লিখতেছে, কেন তারা এই কন্টেন্টে এই জিনিসটাই লিখলো। এবার দেখেন অফার কমিউনিকেশন, ইনফিনিটি মল, ইনফিনিটি তো সবাই চিনি আশা করি। ইনফিনিটিতে দেখবেন আপনার বিভিন্ন সময় ঈদের সময় বিভিন্ন ধরনের কমিউনিকেশন করে, তাদের যে পেজগুলো আছে, যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে ঢুকলে দেখবেন পপ আপ হয় যে এত পার্সেন্ট ডিসকাউন্ট, এত টাকা কিনলে এত পার্সেন্ট ডিসকাউন্ট, কুপন দিলে এত পার্সেন্ট ডিসকাউন্ট, এরকম করে করে তারা আসেন। আচ্ছা, এই যে তারা এই কমিউনিকেশন করলো, তারা এই যে কি কমিউনিকেশন করলো, তারা হচ্ছে অফার, তাদের যে অফারটা আছে ওই অফার সম্পর্কে আপনারা জানাইতেছে যে আপনি 200 টাকা ক্যাশব্যাক পাবেন কি করলে, বিকাশে পেমেন্ট করবে। কারণ বিকাশের সাথে তাদের একটা ইয়ে হয়েছে, ডিল হয়েছে যে বিকাশে যদি পেমেন্ট করে তাদের 200 টাকা ডিসকাউন্ট করবে, ক্যাশব্যাক করবে। তো এরপর নিচে দিয়ে দেখা যাচ্ছে এইসব জায়গার ক্ষেত্রে দেখবেন যে শর্ত প্রযোজ্য। এই শর্ত প্রযোজ্য কি, এটা নিয়ে একটু পড়াশোনা করেন। এটা নিয়ে পড়াশোনা করলে দেখবেন যে অনেক মজার মজার অনেক কিছু পাবেন এটার ভিতরে অনেক মজার জিনিস আছে শর্ত প্রযোজ্যর বিষয়টার ভিতরে। তো এই যে তারা কমিউনিকেশনটা করলো, তারা আসলে কি করলো, তারা হচ্ছে কিছু ক্লায়েন্ট আছে তাদের যারা সবসময় চায় যে একটু ক্যাশব্যাক থাকুক। কিছু ক্লায়েন্ট আছে দেখবেন প্রতিটা ব্র্যান্ডের কিছু সিগমেন্টেশন আছে যে এই সেগমেন্টের মানুষ যে প্রাইস থাকে ওই প্রাইসে কিনে নেয়, এই সেগমেন্টের মানুষ তারা একটা ক্যাশব্যাক চায় সবসময়, এই সেগমেন্টের মানুষ তারা ডিসকাউন্ট চায়, এই সেগমেন্টের মানুষ বাই ওয়ান গেট ওয়ান চায়, এই সেগমেন্টের মানুষ বাই টু গেট ওয়ান চায়। এরকম টাইপ তাদেরকে লিস্ট করা আছে। দেখবেন স্বপ্ন যদি আপনি যান একটা সাইডে দেখবেন তাদের একটা সামনে একটা বড় বিগ সেল লাগা থাকে, ওই বিগ সেল দেওয়া থাকে বাই টু গেট ওয়ান, বাই ওয়ান গেট ওয়ান, ঠিক আছে, এরকম করে করে দেওয়া হয় আপ টু 50% ডিসকাউন্ট, আপ টু 80% ডিসকাউন্ট, এরকম অফার কমিউনিকেশন লেখা থাকে না, এগুলো আমরা ওকে বলি অফার কমিউনিকেশন বা অফার ট্যাগ আমরা বলি এগুলো। ওই অফার কমিউনিকেশন গুলা কেন দেওয়া হয়, কারণ ওদের একটা এরকম টার্গেট অডিয়েন্স আছে যারা এইগুলোর জন্য স্বপ্নতে ভিজিট করে, মানে তাদের ফুটফলটাই হয় ওই কারণে। ফুটফল বলতে বলতে চাইছি আমি ওই বাইরে থেকে ভিতরে ঢুকছি কোন একটা উদ্দেশ্যে, ওই উদ্দেশ্যটা হচ্ছে ফুটফল। এই ফুটফলটাই হয় ওনাদের এই ডিসকাউন্টের জন্য। বুঝতে পারছি? তো এই যে প্রসিডিউরটা আছে, আপনার যে সেগমেন্টেশনের পার্সনটা আছে, ওরে আপনি ফুটফলটা বাড়ানোর জন্য ওই সেগমেন্টে যারা আছে তাদেরকে আপনার ভিজিট করার জন্য আপনার ওয়েবসাইট হতে পারে আপনার লোকাল স্টোর, ওই লোকাল স্টোরে যদি আপনি ভিজিট করতে চান সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এরকম বিভিন্ন ধরনের অফার দিয়ে আনতে হবে, তাদের কনসিডার করাতে হবে, কনসিডার করাইলে আপনার পারচেসটা হবে। এটা ক্লিয়ার? আচ্ছা, এতক্ষণ তো বহুত আমরা অনেক জ্ঞানী গুণী কথাবার্তা বলছি, কিছু বলবেন ভাইয়া? আচ্ছা, এতক্ষণ তো আমরা অনেক কিছু বলছি, এবার একটু আসেন আমরা কন্টেন্ট নিয়ে একটু লেখালেখি করি। কন্টেন্ট আমরা আসলে কিভাবে লিখি, আপনাদের জন্য অলরেডি আমি একটা কন্টেন্ট রেডি করে রাখছি। এটা আসলে রেডি করি না, এটা আমি গতকালকে বানাইছিলাম, মানে আপনাদেরকে এটা চালাই দিব। আমরা আসলে যে এখন যে কন্টেন্ট জিনিসটা দেখবো ওই জিনিসটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করবো যে আমরা কেন লিখছি। তার পাশাপাশি আমরা দেখবো যে একটু কিছু ব্র্যান্ডের কন্টেন্ট মার্কেটিং দেখবো, যে ব্র্যান্ডের কন্টেন্ট মার্কেটিং গুলো কিভাবে করে। যেমন এটা একটু নেই আমরা, এটা আসলে আপনাদের জন্যই আমি লিখে রাখছিলাম যে যেহেতু আপনাদেরকে আজকে আমরা কন্টেন্টের ক্লাস করাবো বা কন্টেন্ট মার্কেটিং এ কন্টেন্ট রাইটিং এর ক্লাস নিব, ওই কারণে আমরা লিখে রাখছিলাম। আমরা সবসময় কি করবো, একটা ডক ওপেন করে নিব, ডকের কাজ তো আমরা সবাই মোটামুটি জানি, যেহেতু গুগল এমএস ওয়ার্ডের কাজ দেখাইছিলাম আপনাদেরকে প্রথম ক্লাসগুলোতে, এমএস ওয়ার্ড আপনি, আচ্ছা আপনি ডিজিটাল মার্কেটিং ভাই মনে করছিলেন নাকি, করেছিল আপনাদেরকে এমএস ওয়ার্ডের ক্লাস হয়েছিল। আমরা আমি মূলত এমএস ওয়ার্ড ইউজ করি না, আমি সবসময় একটু গুগলের প্রতি একটু ফোকাস থাকি আর কি। তো টুগল দিয়ে কাজ করা হয়। তো গুগলের যে প্রোডাক্টগুলো আছে আমি গুগলের প্রোডাক্টগুলোতেই বেশি প্রেফার করি, কারণ এগুলো হচ্ছে আমি যদি মেলটা কানেক্ট করে দিই, মেলটা কানেক্ট করলেই আমার কাজ হয়ে যেতেছে। এরপরে আমরা এদিক থেকে, আচ্ছা একটু পরে আমি দেখতেছি আরেকটা জিনিস আছে। কোথায় চলে গেল উনি?
আচ্ছা, এই জিনিসটাকে আমরা একটু এন্টার করে নিচে নামাই দিই। হ্যাঁ, আচ্ছা আসেন, ধরেন এই কন্টেন্টটা আমি লিখছি, ধরেন কি এটা আমি লিখছি। এবার দেখেন এদিকে আমরা কি লিখছি, কি ফেসবুকে অ্যাড দিয়েও সেল পাচ্ছেন না। কি লিখলাম এদিকে আমরা, এই লাইনটার মানে কি আমার, আমি এদিকে লিখছি যে আপনার হুক করার চেষ্টা করছে, আপনার যে প্রবলেমটা আছে, আমি যারা টার্গেট করছি তার প্রবলেমটা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। এরপরে কি বলছি, তার সবচেয়ে বড় কারণ হতে পারে আপনার অ্যাডে আপনার পণ্যের সুন্দর উপস্থাপন না থাকা। বুঝতে পারছি, মানে আপনার অ্যাডের ভিতরে আপনার যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো ঠিক করে প্লেসমেন্ট করতেছেন। এরপরে কি, এর একটি সুন্দর সুন্দর ও অর্থবহ ডিজাইন পারে আপনার, আচ্ছা এর হবে না, এদিকে এদিকে একটি হবে, কারণ একটি সুন্দর ও অর্থবহ ডিজাইন পারে ক্রেতাকে আকৃষ্ট করে আপনার ব্যবসায় সেলস বৃদ্ধি করতে। আমি দেখে কি করলাম, ওরে আমি একটা সমাধান দিছি যে এই কাজটা করলে আপনার সেলসটা বৃদ্ধি পাবে। এরপরে দেখেন কি লিখছি, আর এই সমস্যার সমাধান করার জন্য আমরা নিয়ে এসেছি দারুণ একটি কোর্স, যেখানে শিখতে পারবেন ফটোশপ ব্যবহার করে আপনার পণ্যের জন্য ডিজাইন তৈরি করার পাশাপাশি ফেসবুক অ্যাডস এর A to Z সব। এদিকে আমি কি করলাম, আমার প্রমোশন করলাম। প্রথমে আমি তার কি করলাম, প্রথমে আমি তার প্রবলেম আইডেন্টিফাই করলাম, তারপরে আমি কি করলাম, তারে আমি একটা সমাধান দিলাম, তার সমাধান করে দিছি, তার যে সমস্যাটা আছে ওই সমস্যাটা কোন কারণে হইতেছে। কারণ আপনার পেটে ব্যথা, ডাক্তার কি আপনারা বলবে যে এই ওষুধটা খাইয়ে ফেলেন, কখনোই বলবেন না। কিন্তু ডাক্তার কখন বলবে, টেস্ট করবে, টেস্ট করার পরে যদি মনে করেন যে আপনার পিত্তে পাথর হয়েছে, তখন আপনারা বলবে যে পিত্তে পাথর আছে, আপনার জন্য এই ওষুধটা নেন। আমি কি করছি, আপনার প্রথমে জিজ্ঞেস করছি যে ভাই আপনার সমস্যাটা কি, এই সমস্যা, আপনি বলছেন ভাই হ্যাঁ এই সমস্যা, তখন আমি বলছি হয়তো আপনার সমস্যাটা এই কারণে হইতেছে যে আপনার প্রেজেন্টেশনটা ঠিক হইতেছে না। ঠিক আছে, এরপর আমি বলছি যে ওষুধ কি হইতে পারে, ওষুধ আমি বলছি কি সুন্দর আর অর্থবহ ডিজাইন যদি করতে পারেন তাহলে ক্রেতাকে আকৃষ্ট করতে পারবেন, আর ক্রেতাকে যদি আকৃষ্ট করতে পারেন আপনার সেল বৃদ্ধি করতে পারবেন। সবার সাথে সবাই রিলেটেড না। এরপরে দেখেন, এটা কিন্তু আমার পুরো ডাক্তারের কাহিনী বললাম যে ডাক্তার বলছে এই ওষুধগুলো খাইতে, ডাক্তার একটা ওষুধ দিছে আমার, ধরেন নাপা দিতে গেছে, জ্বর উঠছে নাপা দিছে, নাপা লেখা দিছে, নাপা আপনার ডাক্তারের যে ওষুধ দেয় ওই ওষুধ আপনি কিনেন নাকি অন্য ব্র্যান্ডের ওষুধ কিনেন, যায় আপনি কোনো সময় কিনেন, কিনে না কিন্তু আমরা। তো আপনার আমি কি বললাম, এবার আমি প্রমোশন করলাম, ডাক্তারও কিন্তু প্রমোশনই করে। এবার দেখেন কি করতেছে, আমি তারা বললাম যে আমাদের একটা কোর্স আছে, ওই কোর্সটা যদি করেন তাহলে আপনি ফটোশপের কাজও শিখবেন, আপনি মেটা অ্যাডস এর যে A to Z আছে ওই A to Z ও শিখবেন। মানে আপনার যে সমস্যা আছে সমস্যা পুরোটাই শেষ। আপনার প্রবলেম কই ছিল, আপনার প্রবলেম ছিল ডিজাইনে, আপনার ডিজাইনও পারফেক্ট হবে, আপনার অ্যাডস ম্যানেজার সম্পর্কেও শিক্ষা হয়ে যাবে, মানে আপনার বিজনেসটা আরো ডাইনামিক্যালি আপনি গ্রো করতে পারবেন। বুঝতে পারছি, এরপরে কি করছি আমরা, এরপরে বলছি আসন সংখ্যা সীমিত। বুঝতে পারছেন, এদিকে আমরা একটা আর্জেন্সি ইউজ করছি, আপনি কন্টেন্টের ভিতরে আপনার একটা আর্জেন্সি ইউজ করতে হবে, আর্জেন্ট, আপনার ক্লায়েন্টের একটা ব্রেনের ভিতরে তাড়না দিতে হবে যে তাড়াতাড়ি করবে, এখনই সময়। এরকম টাইপ একটা জিনিস আছে না, দেখ বিভিন্ন কন্টেন্ট দেখা যায় এখনই সময়, জীবন বদলানো, এগুলো কে করে, এগুলো হচ্ছে গ্রামীণ ফোনে অ্যাড করে, যে এখনই সময় দিয়ে দেখেন যে গ্রামীণ ফোনে অ্যাড করে। এই এখনই সময় টাইপ যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আর্জেন্সি ফিল আপ করে, আর্জেন্সি বোঝায়। আমরা কি করছি, এদিকে আর্জেন্সি বুঝেছি, আসন সংখ্যা সীমিত, যে করলে তাড়াতাড়ি করবে। এরপরে কি বলছি, কোর্স সম্পর্কিত তথ্য জানতে এই নাম্বারে কল করেন অথবা কল করে না মেসেজ করেন আমাদের পেজে। এটা আমরা কি বলছি, এটা বলে CTA, কল টু অ্যাকশন। কি বলে, কল টু অ্যাকশন। তো আমাদের এই কয়টা জিনিস আছে, আমার হুক পয়েন্ট আছে, আমার একটা প্রবলেম আইডেন্টিফিকেশন আছে, আমার একটা প্রবলেম সলভিং আছে, আমার প্রমোশন আছে, একটা আর্জেন্সি আছে, একটা কল টু অ্যাকশন আছে, পুরোটা মিলে আমার কি হচ্ছে একটা কন্টেন্ট। আমরা কথাকে বুঝাতে পারছি, এতক্ষণ যা দেখে আসলেন ওই সব কিছু ইমপ্লিমেন্ট করতে হবে আপনার এই জায়গাতে, এই কারণে এই জিনিসটা আমার সবার লাস্টে দেখাতে হবে। বুঝতে পারছি, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, প্রথম ক্লাসে বলছি আমরা কাজ শিখি যখন আমরা লার্নিং মোডে থাকি, স্ট্র্যাটেজি শিখি সবাই লাস্টে, কাজ যখন করতে হয় স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করতে হয় সবার আগে। আর এই জিনিসটা হচ্ছে আমার স্ট্র্যাটেজির একটা পার্ট, আমার এটা স্ট্র্যাটেজি। প্রথমে কি করলাম, হুক করলাম, প্রথম স্ট্র্যাটেজি হুক করা, তারপরে আমি কি করলাম, তার প্রবলেম আইডেন্টিফিকেশন করলাম, করার পরে তার একটা সলভ করলাম, তারপরে আমি আমার প্রমোশনটা বললাম যে আপনি ভাই কিভাবে আরো গ্রো করতে পারেন, তারপরে আমি তার একটা আর্জেন্সি দেখাইলাম
তাড়াতাড়ি করেন। তারপর আমি কি করলাম, কল টু অ্যাকশন দিলাম যে ভাই আপনি যেহেতু করতেই যেতেছেন এই নাম্বারে ফোন করেন বা আমার মেসেঞ্জারে মেসেজ করেন, আমরা আপনাদের একটা সিট রেখে দিলাম। বুঝতে পারছি কথাটা? টেক্সটটা একদম ক্লিয়ার, কন্টেন্টটা বুঝতে পারছেন কিভাবে কাজ করতেছে। এবার আসেন ঘরের বাজার কিভাবে মার্কেটিং করে ওই জিনিসটা আমরা একটু দেখি। মানে ভাই ঘরের বাজার করেছে মানে আমার ঘরের বাজার টাকা পয়সা দেয় এরকম কিছু না, হ্যাঁ, জাস্ট একটু দেখাই যাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আমার কিছু স্টুডেন্ট আছে ভাই আপনারা কি ঘরের বাজার টাকা পয়সা দেয়, আপনি সব ক্লাসের ভিতরে খালি ঘরের বাজার দেন, কারণ ওনাদের জিনিসগুলো আমার একটু ভালো লাগে, একটু প্রফেশনাল লাগে। আর ওইদিকে যারা কাজ করে ওরা হচ্ছে আমার পরিচিত আর কি, ভাই ব্রাদার টাইপ, তো হেরার কাজ দিয়ে দেখাইতেও ভালো লাগে আমার কাছে। তো এদিকে দেখেন ওনার কন্টেন্ট কি করলো, খাবারের তৃপ্তি আনে পৃথিবীর অন্যতম কঠিন, খাবারের তৃপ্তি আনা পৃথিবীর অন্যতম একটি কাজ, বিশুদ্ধ ও সুঘ্রাণে এক সুঘ্রাণকে একত্রিত রাখার মতো কঠিনতম কাজ ঘরের বাজার করছে আপনার জন্য। প্রাকৃতিক প্রাকৃতিকভাবে চাক ও মধুর সমন্বয়ে করা হানিকম্ব নিয়ে এসেছে আমার কি আপনাদের হাতের নাগাল। স্বাদ গ্রানে ও মানে অন্যতম উৎকৃষ্ট হানিকম্ব আপনার সুস্বাস্থ্যের সহায়ক। এতে তারা কি করলো, তারা এদিকে তাদের কোম্পানির সম্পর্কে বললো যে আপনি যে এতদিন ধরে চাইছিলেন, তাদের একটা ডিমান্ড ছিল যে মধু নিব, ঠিক আছে ভাই চাকসহ মধু দিন। তারা চাকসহ মধুরা আনছে, আনার পরে তারা বলছে কি যে আপনার জন্য আমরা ঘরের বাজারে মধুরা নিয়ে আসছি। মধু নিয়ে আসার পরে হানিকম্ব এটার নাম, এরপরে বলছে আপনার হাতের নাগালে, মানে আপনি চাইলে এটা নিতে পারবেন। এটা একটা আর্জেন্সি টোন কিন্তু, যে আপনি চাইলে নিয়ে নেন। এরপর হচ্ছে কি গান সুগ্রান এগুলো জিনিস দিয়েছে, মানে এটার একটা বৈশিষ্ট্য দিছে যে আসলে মধুরা কেমন, এই মধুর বৈশিষ্ট্য দিয়ে দিছে। এরপরে কি করছে, তারা কল টু অ্যাকশন করছে যে বাংলাদেশ থেকে অর্ডার করতে যোগাযোগ করুন লিঙ্কে, তাদের ওয়েবসাইট লিঙ্ক দিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ল্যান্ডিং পেজ, ওকে। এরপর হচ্ছে কি প্রবাস থেকে কল করার জন্য, প্রবাস থেকে যদি অর্ডার করতে চান তাহলে কল করবেন কই, হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। এখন এই যে তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিল, কেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিল এই জিনিসটা আমার বুঝতে হবে। কারণ ঘরের বাজার যত কমিউনিকেশন করে তাদের ভিডিও শেষে থাকে বাংলাদেশ থেকে অর্ডার করেন তাহলে ওয়েবসাইট থেকে করেন, যদি বাংলাদেশের বাইরে থেকে করেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নাম্বারটা বলে দেয়। কেন বলে তারা এটা, তারা না বললে পারতো না, কারণ তাদের অবশ্যই একটা স্মার্ট অ্যামাউন্ট অফ পিপল বাইরে থেকে অর্ডার করে, তাদের একটা পটেনশিয়াল কাস্টমার যারা আছে তারা বাইরে আছে, যারা বাইরে থেকে বাংলাদেশি যারা আছে তাদেরকে প্রোডাক্টগুলো পাঠায়, তারা এই জিনিসটা অ্যানালাইসিস করে পাইছে, এই কারণে তো তারা বলে, নাহলে কি তাদের বলার দরকার আছে কন্টেন্ট বারবার এই কন্টেন্টগুলোতে অ্যাড করার দরকার আছে? তাদের যে কল টু অ্যাকশনগুলো আছে এই কল টু অ্যাকশন প্রতিটা ব্র্যান্ডের সেম থাকে, বুঝতে পারছেন? কুমিল্লেটের পেজে যাবেন, কুমিল্লেটের পেজে দেখবেন যে কল টু অ্যাকশন সব জায়গায় সেম, আমরা জাস্ট কপি করে পেস্ট করি, কপি করে পেস্ট করি, কারণ ওই কল টু অ্যাকশন বেশি কাজ করে, যে কল টু অ্যাকশন বেশি কাজ করে আমরা ওইটাই কল টু অ্যাকশন ইউজ করি। আমার কথা কি বুঝতে পারছি? এবার দেখেন এদিকে কি লেখছে, একই সাথে যুক্ত হন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে। এই যে দেখেন এদিকে আপনারা ঢুকে দিল, আপনারা কি করলো ওনাদের গ্রুপে নিয়ে অ্যাড করতেছে। এখন গ্রুপে নিয়ে আসলে কি হয়, গ্রুপে আমরা কি করি, গ্রুপে এই যে আমরা টেস্টিমোনিয়াল দেখে আসলাম, ইউজিসি কন্টেন্ট দেখে আসলাম না, এই গ্রুপটা আসলে আমরা কাজ করাই এই জিনিসগুলো নিয়ে। টেস্টিমোনিয়াল, ধরেন ঘরের বাজার থেকে আমি এখন মধু কিনছি, ঘরের বাজার যেহেতু একটা ভাইরাল প্রতিষ্ঠান বর্তমানে অর্গানিক ফুড ইন্ডাস্ট্রির ভিতরে, তো তার প্রোডাক্টগুলো কি করে মানুষ বড় বড় যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা এগুলো কিনে তারা এগুলো মানে আনবক্সিং এর যে টাইপ ভিডিওগুলো হয় না, আনবক্সিং টাইপ ভিডিও করে এগুলো নিজের প্রোফাইলে দেয়, পাশাপাশি এসব গ্রুপের ভিতরে দেয়, এতে হলো কি ইউজিসি কন্টেন্ট। এরপর ধরেন আপনি আজকে প্রোডাক্ট কিনছেন, আপনি আজকে ধরেন হানিকম্বোটা কিনছেন, হানিকম্বোটা কেনার পরে আপনি এটা ছবি তুলছেন, ছবি তুলে আপনি যেহেতু এই গ্রুপে অ্যাড আছেন আপনিও একটু নিজের একটু মানে ব্র্যান্ডের থেকে কিনছেন বা ঘরের বাজার থেকে কিনছেন, এই উৎসাহিতে আপনি গ্রুপের ভিতরে পোস্টটা করলেন। এই যে পোস্টটা করলেন, ধরেন আমি এই গ্রুপে কোনো সময় ছিলাম না, আজকে প্রথম গেছি, যখন আমি যাই দেখবো আরে অনেকগুলো মানুষ তো এই প্রোডাক্টটা কিনছে বা অনেকগুলো কন্টেন্ট তো আছে, ভালো ভালো কন্টেন্ট, সবাই ভালো ফিডব্যাক দিতেছে, মানে কি হইতেছে আমি এই প্রোডাক্টটা কিনতে পারি, আপনার ট্রাস্ট বিল্ড হয়ে গেল, আপনি ওই ব্র্যান্ডে না চিনলেও আপনার ট্রাস্ট বিল্ড হয়ে গেল। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি নতুন কোনো একটা পেজে যান, আপনি কোনো সময় পেজ চিনতেন না, আপনার অ্যাড আসছে সামনে, আপনার ওই প্রোডাক্টটা দরকার, অ্যাডে যে জিনিসটা আছে ওই প্রোডাক্টটা দরকার, কারণ আপনি যে পেজে ঢুকছেন, ঢুকার পরে আপনার পেজটা দেখে ভালো লাগতেছে কোনো সমস্যা নাই, কিন্তু যখন আপনার ডিসকাশন হয়েছে, মেসেজে যখন ডিসকাশন হয়েছে যে প্রাইস কত, তখন আপনি আপনারে বললো যে মনে করেন 2000 টাকা, প্রোডাক্টের প্রাইস 2000 টাকা, ধরুন আমি এটাই ধরেন এর দাম 2000 টাকা বললো, তখন আপনি চিন্তা করলেন এই যে 2000 টাকা আমি ওনারা বিকাশে পাঠাবো, এই 2000 টাকা কি আমার মাইর যেতে পারে কিনা, ট্রাস্টের ইস্যু কিন্তু এটা, ফেসবুকের সবচেয়ে বড় ইস্যুর নাম কি, ট্রাস্ট ইস্যু। এই ট্রাস্ট ইস্যুটারে আপনার কাটাই যাবো কি দিয়ে, এদিকে দেখেন সুন্দর করে একটা পার্ট আছে রিভিউ সেকশন, কোথায় ওনাদের রিভিউ সেকশন কই, হ্যাঁ রিভিউ সেকশন হয়ে গেছে, রিভিউ সেকশন রাখছেই না মনে হয়,
রিভিউ 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 নাই। দাঁড়ান, পেজের তো অভাব নাই, আছে। আরে নিচেও দেখে ফেলছি। না, মাঝে মধ্যে একটু মনে করেন যে ইয়ে করতে হয় আর কি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে হয়, নিজেদেরও একটু ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে হয়, ঠিক আছে। ধরেন এই যে একটা পেজ আছে, এই যে পেজটা আছে এদিকে দেখেন রিভিউ লেখা আছে, 100% রিকমেন্ডেড লেখা আছে, হ্যাঁ। এই যে 100% রিকমেন্ডেড লেখা আছে, এদিকে 12টা রিভিউ আছে, এই কারণে এদিকে কি আছে 100% রিকমেন্ডেড লেখা আছে। এই যে 100% রিকমেন্ডেড যখন আপনি লেখাটা দেখবেন, আপনি যখন এদিকে রিভিউতে ক্লিক করবেন, তখন দেখবেন যে আপনার যে ক্লায়েন্টরা আছে, ওই ক্লায়েন্ট বা এই পেজ থেকে যারা সার্ভিসগুলো নিছে, ওনারা এদিকে কি করছে, রিকমেন্ডেড বা রিভিউ দিয়ে গেছে যে আমার থেকে যে সার্ভিসটা নিলো, সার্ভিসটা কেমন হয়েছে। এখন আপনি এই পেজে গেছেন, আপনি রিভিউগুলো দেখছেন, রিভিউ দেখার পর আপনার মনে হয়েছে যে না, তারা আসলে ট্রাস্ট করার মতো, তখনই আপনি আমার কাজ দিবেন, আদারওয়াইজ কি আমার কাজ দিবেন? কাজও দিবেন না। তো রিভিউ সেকশনটা আমাদের কাজ করে এইভাবে, বুঝতে পারছি। তো এই যে ট্রাস্ট ইস্যুর যে বিষয়টা আছে, এই ট্রাস্ট ইস্যুর বিষয়টা আমাদের কেটে দেয় কোন জায়গা থেকে, এই রিভিউর পার্ট থেকে। আচ্ছা, আবার আমরা একটু ঘরের বাজারে আসি। কিছুক্ষণ আগে কিন্তু মানে কিছুক্ষণ আগে আমাদের একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করছি আমরা, আপনাদেরকে দেখাই, বুঝছেন আপনারা? বুঝতে পারছেন? আপনারা বুঝছেন? উনি বোঝাটা স্বাভাবিক, ওনারটা আমি ইয়ে করলাম না। অ্যাডস মার্কেটার্স, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসেন, এটা যেমন দেখতেছিলাম, এই যে ওনারা এই যে বিষয়গুলো কাজ করলো এদিকে, প্রতিটা জিনিসের একটা কারণ আছে। আসলে দেখেন একটা অ্যাডস, যারা কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট রাইটার যারা, তারা যদি একটা ওয়ার্ড লেখে, ওই ওয়ার্ডেরও একটা মানে থাকে, বুঝতে পারছি। মানে একটা ক লেখছে, ক এরও একটা মানে আছে। যদি ক লেখে ওনারা যদি কিছু না লেখে, তাহলে বুঝে নেবেন ওই কটা লেখার মতো একটা ক্লায়েন্ট বেস আছে। কারণ তারা কিছু যদি লেখে, ওটা মার্কেট রিসার্চ করে তারা একটা জিনিস লেখে, আদারওয়াইজ লিখবে না। বুঝতে পারছি। কিছুদিন আগে উদ্বাসের একটা ব্যানার দেখতেছিলাম আমি, অনেক বড় ব্যানার, প্রায় এত বড় একটা ব্যানার, ওইটাতে লেখা খতে সামথিং কিছু একটা লেখা, মানে খড়ে এত বড় করে লেখছে যে মানুষের চোখে পড়ে। খতে, হ্যাঁ, খতে খুশির খবর, এরকম টাইপের একটা ব্যানার দেখছিলাম। মানে আপনার যত খ ইউনিটের, হ্যাঁ, খ ইউনিট, তো যত ব্যানার আছে আপনার ওয়ালে, যত ব্যানার আছে, আপনি একটা তো চোখ পড়বো না, জাস্ট ওই উদ্বাসের এটার ভিতরে চোখ পড়ে, কেন পড়বে? প্রথমত লাল দিয়ে করে রাখছে, চোখে পড়তেছে, তার উপরে খতে লেখা, খতে খুশির খবর সামথিং কিছু একটা লেখা ছিল। তো ওইরকম বড় করে যখন লেখা রাখছে, আপনার আশেপাশে যত ব্যানারই থাকো, চোখে কিছু পড়বো না, আপনারটাই পড়বে। কারণ কন্টেন্টটা বানাইছে এমন ভাবে, ডিজাইনটা করছে এমন ভাবে যে চোখে যাতে পড়ে, বুঝতে পারছেন? তো তাদেরও উদ্দেশ্যটাই এইটা, যে আপনার, আপনি ধরেন এই ইমেজটা দেখে আপনি আটকাইছেন, যে আপনার প্রয়োজন ছিল একটা চাক, চাক সহ মধু, আপনি দেখেন চাক সহ মধু, ওয়াও। এবার আপনি কি করবেন? কাস্টমার সাইকোলজি দেখেন, আপনার যখন আপনি দেখতেছেন, অ্যাড দেখতেছেন, আপনি এই জিনিসটা আপনার দরকার ছিল, ছবিটা দেখছেন, আপনি ছবিটা দেখে আপনি আটকে গেছেন। দ্বিতীয় হুক স্টেপ, হুক স্টেপ কি ছিল? এই জায়গাটা একটা হুক স্টেপ ছিল। তারপরে আপনারা বলছে যে আপনি কিভাবে কিনবেন, বাইরে যদি থাকেন তাহলে আপনি কিভাবে কিনবেন, আপনি বাংলাদেশের গ্রুপের ভিতরে কিভাবে অ্যাড হবেন, সবকিছু তারা বলে দিচ্ছে। এটা ক্লিয়ার? কোনো ডাউট আছে? একদম ক্লিয়ার? কন্টেন্ট লিখতে পারবেন? আচ্ছা, আসেন, মানে এতক্ষণ তো আমরা সব কি করলাম, সব হচ্ছে নর্মাল ওয়েতে কাজ করছি, আমরা ব্রেন ইউজ করে কাজ করছি। আর আমরা যদি এরকম হয় যে আমরা একটু এআই দিয়ে কন্টেন্ট গুলো জেনারেট করাই, তাহলে কেমন হয়? ভালো হয় না? আচ্ছা, দেখি চলেন আমরা একটু এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করি। এআই দিয়ে যে কন্টেন্ট ক্রিয়েশন মানে করা যায় জানেন তো? আচ্ছা, এর জন্য আমরা কি করব, আমাদের আমাদের এখন কন্টেন্ট কোনটা দরকার, আমরা ধরেন বাংলা কন্টেন্ট বানাবো বা ইংলিশ কন্টেন্ট, যেই কন্টেন্টই বানান আপনি, উর্দু, ফার্সি, বাংলা, হিন্দি, চাইনিজ, জাপানিজ, যেটা ইচ্ছে এটা বানান, কোনো সমস্যা নেই। আমরা যখন চ্যাট জিপিটিতে যাই, ধরেন আমরা চ্যাট জিপিটিতে একটু ঢুকি, চ্যাট জিপিটি, সবাই জানেন তো চ্যাট জিপিটি কি? শুরুর দিকে আমরা একটু জিজ্ঞেস করবো, এরপর জিজ্ঞাসা করবো না চ্যাট জিপিটি কি, কারণ কাজ দেখাতে দেখাতে মুখস্থ হয়ে যাবে ওই জিনিস। ধরেন আমরা চ্যাট জিপিটিতে গেলাম, চ্যাট জিপিটিতে আমরা একটু রিডাইরেক্ট করি, এই জিনিসটা আমাদের দরকার নাই, এটা দেন, এটা আমার চ্যাট জিপিটি ওপেন হলো, ঠিক আছে। চ্যাট জিপিটিরও অনেকগুলো মডেল আছে, আপনি ওই মডেলগুলো সম্পর্কে জানেন কিনা জানি না। চ্যাট জিপিটি 3 আছে, 4 আছে, 4.0 আছে, এরকম আপডেট 4.0 ওটা বর্তমানে আপডেট আছে, আমরা সামনে আরেকটা আসতেছে। অ্যাকাউন্টটা আমি বলতেছি না কেমনে খুলতে হবে, আশা করি আপনারা এইসব জানেন যে কিভাবে অ্যাকাউন্ট খুলতে টুলতে হয় নাকি। কন্টিনিউ। আচ্ছা, গুগলের যে এই জিনিসটা চেঞ্জ করছে, আপডেট করছে, আপনারা কি এটা খেয়াল করছেন? আগে কিন্তু আমরা এই জিনিসটা আমরা দেখতাম না, এই খেয়াল করেন না, তাই
ডাইরেক্ট ওই জায়গা থেকে আপনি ক্লিক করলে এটা আপনার সাইন ইন করা গেছে, তাই না? এখন কিন্তু আর একটা জায়গাতে আনে গুগল এটা ভেরিফাই করে, করার পর আপনি ঢুকায় নতুন একটা সিস্টেম করে ইয়ে করছে। এই জিনিসটা খেয়াল করেন নাই? এই জিনিসটা নিয়ে কিন্তু এসইও ইন্ডাস্ট্রিতে অনেক ইয়ে হয়েছে, মানে এসইও নিয়ে যারা কাজ করে তারা অনেক বিভিন্ন ব্লগ টক লিখছে যে এইভাবে করে, ওইভাবে এই কারণে করা হয়েছে, ওইভাবে ওই কারণে করা হয়েছে। ধরেন কিছু একটা দিয়ে দিলাম, এটা কি, আচ্ছা ডেট 02 ধরেন 2000, আচ্ছা আমরা একদম প্রপারলি চ্যাট জিপিটিতে আসছি। এবার চ্যাট জিপিটিতে আসার পরে আমি যদি আমার এই যে কন্টেন্টটা আছে, কোথায় যেন আছে এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা যদি আমি এদিকে নেই, নিয়ে যদি কন্ট্রোল সি দেই, কপি করলাম, কপি করার পরে কি করলাম, ধরেন আমি এদিকে কোথায় আছে আমার এটা, এই যে এদিকে, এদিকে আমি পেস্ট করলাম, ঠিক আছে? পেস্ট করার পরে আমি ওরা বললাম, আচ্ছা এই যে একটা আমি খুলে ফেলি একটু, আপাতত দরকার নেই, মেক ইট মোর ক্রিয়েটিভ ফর, কি জন্য আমরা কি কারণে ইউজ করতেছি, এটা ক্যাপশন, ফেসবুক ক্যাপশন লার্ন করে দেবো, ঠিক করে যদি লার্ন করাতে পারেন ঠিক কাজ করে দিব। এটা এই ফেসবুক বানানো ঠিক ছিল, ফেসবুক অ্যাড কপি, মানে আমরা ফেসবুকের যে ক্যাপশনটা লিখি ওই পুরো প্রসিডিউরটা আমরা সংযুক্ত হবে বলে অ্যাড কপি, ওই জিনিসটা আমরা সামনে জানবো। দেখেন এই জিনিসটা আমার কি করতেছে, আরো সুন্দর করে লিখে দিয়েছে। এদিকে আমি কেমনে লিখছিলাম, নিজের মতো করে আমার যে ইনফরমেশন দেওয়া ছিল আমি দিয়ে দিয়েছি, আর উনি কি করলো, সুন্দর করে সাজায় দিন, মানে এদিকে কিছু ইমোজি অ্যাড করলো, ইমোজি কিন্তু খুব ভালো কাজ করে, ইমোজি নিয়ে কিছুক্ষণ পরে বলতেছি। ইমোজি অ্যাড করলো, এরপর হচ্ছে জিনিসগুলো বোল্ড করলো, যদি আমরা বোল্ডে রাখতে পারবো না ফেসবুকে, ফেসবুকে বোল্ড আলাদাভাবে করতে হয়, করতে পারবেন কিন্তু আলাদাভাবে করতে হয়, এটা নিয়ে রাখলে এটা বোল্ড থাকবে না। এরপর হচ্ছে সুন্দর করে কন্টেন্টে লিখে দিল। এদিকে আমি কি লিখছিলাম, আমি তো পড়ছি এটা একবার, এবার এটা যদি একটু পড়ি, সমস্যা একটাই, আপনার পণ্যের উপস্থাপনা ঠিক মতো হচ্ছে না। প্রশ্ন করছে প্রথমে, ফেসবুকে অ্যাড চালিয়েও কি সেল পাচ্ছেন না, বোল্ড করে প্রশ্নটা করছে, সাথে একটা টার্গেটের সাইন দিছে যাতে চোখে পড়ে, কারণ ফেসবুকের আমরা মূল বিষয়টা বুঝি কি, ফেসবুকের টার্গেট জিনিসটা বুঝি, ফেসবুক অ্যাড বলতে আমরা বুঝি টার্গেটেড অডিয়েন্স, রাইট টাইমে রাইট টার্গেটেড অডিয়েন্স। তো এই জিনিসটা বুঝাতে সে টার্গেট অডিয়েন্সের একটা ইমোজি অ্যাড করছে। এবার কি বলছে, একটি আকর্ষণীয় ডিজাইনই পারে ক্রেতার দৃষ্টিকে দৃষ্টি কাটতে এবং আপনার সেলের হার বাড়িয়ে তুলতে, ঠিক আছে? আমার কথাই কিন্তু লিখছে, কিন্তু একটু ঘুরে সুন্দর করে লিখছে। এরপর কি লিখছে, আপনার ব্যবসার জন্য আমরা নিয়ে এসেছি একটি এক্সক্লুসিভ কোর্স, যেখানে শিখবেন ফটোশপ দিয়ে প্রোডাক্ট ডিজাইন এবং ফেসবুক অ্যাডের এ টু জেড। আমি কিন্তু অনেক বড় করে লিখছিলাম লাইনটারে, উনি কিন্তু ছোট করে দিয়েছে। কারণ কি, কারণ আমরা যখন ফেসবুকের যখন ক্যাপশন পড়তে যায়, মানুষের সাইকোলজি হচ্ছে মানুষ ক্যাপশন পড়েই না, মানে 90% মানুষ ক্যাপশন পড়ে না, আর যারা পড়ে তারা আপনার পটেনশিয়াল কাস্টমার। আমার কথা বুঝতে পারছি তো? যারা পড়তেছে তাদেরকে আপনার ক্যাপশন দিয়ে আটকাইতে হবে, প্রথমত ইমেজ দিয়ে আটকাইলো, তারপরে আপনার ক্যাপশন দিয়ে আটকাইতে হবে, ক্যাপশন দিয়ে আটকানোর পর তারপরে সে আপনার প্রোফাইলে যাবে, তারপর আপনার মেসেজ দেবে। ব্যারিয়ার অনেকগুলো আছে, তো যতগুলো ব্যারিয়ার আছে সবগুলো ব্যারিয়ার ব্রেক করতে হবে আপনার নিজের কন্টেন্ট দিয়ে। এরপরে কি বলতেছে, আসন আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে আজই এনরোল করুন। এনরোল করুন আমরা জিনিসটা ইউজ করি অনলাইন কোর্সের ক্ষেত্রে, ঠিক আছে? অফলাইন হলে এনরোল কোর্সটা অ্যাড করবেন না। বিস্তারিত যাতে কল করুন এই নাম্বারে, মেসেজ করুন আমাদের পেজে। এবার সেল বাড়বে নিশ্চিত। এদিকে একটা কি করলো, মানে একটা কনফিডেন্স দিল। সবকিছু তো আপনাকে বললাম যে এদিকে কি কি করছিল, গত টাইপ কন্টেন্টার কি ছিল এটা তো আমি বললাম। আর এই কন্টেন্টটা তো দেখলেন যে এই কন্টেন্টের লাস্টে একটা কি করলো, কনফিডেন্স দিল যে এইবার সেল বাড়বে, আশা দিছে, মানে আপনি একটা কনফিডেন্স পাবেন বা আশা পাবেন যে এবার আসলে সেলটা বাড়বে দিয়ে। এবার ধরেন আপনি আরো ডাইনামিক্যালি, এখন তো চ্যাট জিপিটি অনেক আপডেট হয়ে গেছে। কিছুদিন আগে পর্যন্ত আমরা যখন বাংলা দিতাম এটা রিপিট ইংলিশে করতো, এখনো করে কিছু কিছু মোডে, এখনো ইংলিশ করে। তো আমরা কি করব, আমরা এই যে চ্যাট জিপিটির সাথে একটা প্লাগইন অ্যাড করে নিব, এটার নাম হচ্ছে এআইপিআরএম। নাম কি? এআইপিআরএম এক্সটেনশন, এআইপিআরএম এক্সটেনশন। আমি যদি আপনার চ্যাট জিপিটি বাই বুঝে দিতে পারি, আপনি অটোমেটিক্যালি কপাইলট বুঝবেন, অটোমেটিক্যালি আপনি বার্ড বুঝে যাবেন, কারণ সবগুলো সেম কাজ করে। কেউ একটু একটা জায়গায় ভালো কাজ করে, কেউ অন্য জায়গায় ভালো কাজ করে, ঠিক আছে? আমি এটা অ্যাড টু ক্রোম করলাম, এদিকে আসবে, এদিকে আসলে আমি এদিকে অ্যাড করে দিতেছি। এই জিনিসটা তো আমি গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম, আশা করি মনে আছে।
আচ্ছা, এই জিনিসটা আমি এদিকে পিন করে নিলাম। এবার আসেন আমার এদিকে বলছে অ্যাক্সেস দিতে, ChatGPT.com এর অ্যাক্সেস দিতে AIPRM কে আমি অ্যালাউ করে দিলাম, অ্যালাউ করে দিবেন, ওকে দিবেন। এবার দেখবেন এদিকে আপনার হচ্ছে আমার AIPRM যে এক্সটেনশনটা আছে এক্সটেনশনটা লোড নিবে। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে এটা কিভাবে কাজ করে। এটা একটু ধৈর্য ধরে ওয়েট করবেন কারণ এটা লোড নিতে একটু টাইম নেয়। কপাইলট, কোপাইলট আর কোপাইলট আর হচ্ছে বার্ড, গুগল বার্ড। লোড হয় না কেন? আচ্ছা, এটা আমি জাস্ট আপনাদেরকে ইনস্টল করা পর্যন্ত দেখাইলে চলবো, কারণ আমি আনছি আপনাদেরকে ইনস্টলটা দেখাই। আমার এটার ভিতরে ইন্টিগ্রেট করা আছে অলরেডি ChatGPT। এটা একটু কাজ করার সময় আপনার নেটটা দেখে নেবেন ঠিক আছে কিনা। এটা যদি নেট কানেকশনটা একটু স্লো থাকে তখন এটা লোড নিতেও স্লো, টাইম নেয় বেশি। লোড অভাব, লোড হয়ে যাও। আচ্ছা, লোড হচ্ছে না, বাদ দেন। ChatGPT-র বিষয়টা তো বুঝতে পারছেন। AIPRM আবার যখন লোড করবে আমাদের AIPRM এর অনেক কাজ আছে। অ্যাড বানাইতে গেলে, অ্যাড কপি বানাইতে গেলে আমরা ChatGPT অনেক ইউজ করবো, ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই। অনেক ইজিলি অনেক কিছু করা যায়। ওই সময় আমরা ইউজ করবো তখন আমরা AIPRM এর ইউজটা দেখে নেব। আজকে আমার কাজ ছিল আপনাদের সাথে AIPRM এর একটু পরিচয় করাই দেওয়া, কাজটা দেখা দিতে পারলে ভালো হতো। যেহেতু লোড নিতেছে না, কিছু করার নাই আর আমার। এখন দেখেন আপনার এদিকে এই জায়গাতে যদি আপনি আসেন, আশা করি আমার স্লাইডও শেষ। এই জায়গাতে দেখেন আপনাদের সাথে কিছু জিনিসের পরিচয় করায় দেওয়া আর কি, লার্ন অ্যাবাউট কন্টেন্ট রাইটিং উইথ AI। তো এদিকে প্রথমে আমাদের আছে ChatGPT, এরপর আছে বার্ড, এরপরে কোপাইলট, এরপর হচ্ছে আমার AIPRM। AIPRMটা হচ্ছে মানে একটা সহকারী ChatGPT, ঠিক আছে? ChatGPT সহকারী, মানে ChatGPT আমরা আরেকটু অপটিমাইজ হয়ে আমরা ইনফরমেশনগুলো বাইর করতে পারি। আমরা ওদিকে অনেক কিছু ফিল্টার করতে পারি, ফিল্টার করে আমরা ইনফরমেশন বাইর করতে পারি। এই হচ্ছে বিষয়টা। এরপরে দেখেন যদি আপনারা ইয়ে করতে পারেন, মানে আপনারা যদি অ্যাড করে কাজ শিখতে পারেন, মানে কাজও দেখতে পারেন, তাহলে গুড অ্যান্ড বেস্ট, তাহলে কোনো সমস্যা নেই। আর কোপাইলটটা কই পাবেন? কোপাইলটটা আপনি যদি উইন্ডোজ 11 ইউজ করেন, এই যে এই জায়গাতে কোপাইলট আছে, ইন্টিগ্রেট করা আছে অলরেডি। ক্লিক করবেন, এদিক থেকে আপনার কোপাইলট অন হয়ে যাবে, ঠিক আছে? এদিক থেকে আপনি ইনফরমেশন দিতে পারবেন। যদি আপনি এদিকে বলেন হাউ আর ইউ লিখলাম, ট্যাব, এন্টার দেন। ডিজিটাল আপনার কোনো কিছু যদি মনে হয় যে আমি জানি না বা বুঝতেছি না, তখন আপনি উইন্ডোজ 11 ইউজ করেন, তখন আপনি এদিকে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে আপনি আপনার পিছনে যে কাজ চলেছে ওই কাজ চলাকালে নিয়ে আপনি এদিক থেকে কোপাইলট ইউজ করে ইনফরমেশন বের করে নিতে পারবেন। বুঝতে পারছি বিষয়টা? ChatGPT-র জন্য, ChatGPT কোনটা? কোপাইলটের জন্য। কোপাইলটের জন্য তো আপনি 11-এ কনভার্ট করে নেবেন, তাহলে তো হয়েছে। ও আচ্ছা, তাইলে তো আর কিছু করার নাই। তাহলে আপনার ওই ইয়াতে করবেন, ম্যানুয়ালি আপনি যাই কোপাইলট লিখে সার্চ করবেন। বেস্ট হচ্ছে আপনার কোপাইলটটা ভালো। কোপাইলট ইজ আ ওয়ান কাইন্ড অফ ChatGPT, কারণ ChatGPT আর মাইক্রোসফট দুজনের শেয়ার, ঠিক আছে? যখন ChatGPT-টা খুব ভালো এই রেসপন্স পাইছে তখন মাইক্রোসফট ওটাতে শেয়ার ইনভেস্ট করে দিয়েছে। তো আপনি যদি কোপাইলট ইউজ করেন আপনি ChatGPT ইউজ করতেছেন ইনডাইরেক্টলি। মাইক্রোসফট উইন্ডোজের জন্য নাম দিয়েছে কি কোপাইলট, কিন্তু এটা বুঝে যাবেন ChatGPT। কিন্তু এটার ভিতরে আইডিটা অনেক অর্গানাইজ হয়েছে, আপনি জিনিসপত্র পান। আর বার্ডের ভিতরে গেলে দেখবেন যে আপনি কোনো কিছু জিজ্ঞেস করতেছেন ওটা 2400 আপনারে সাজেস্ট করে দিয়েছে, ঠিক আছে? প্রতিটা জিনিসের আলাদা আলাদা একটু ফিচার বেনিফিটস আছে। ওই ফিচার বেনিফিটসগুলো যখন ইউজ করবেন তখনই আপনি বুঝতে পারবেন। আমরা সবচেয়ে বেশি ইউজ করছি ChatGPT বর্তমানে। ChatGPT আর AIPRM এর খুব ভালো একটা সংমিশ্রণ করে আমরা কাজ করতে পারি। যেমন আপনারা যে কিছুক্ষণ আগে কন্টেন্ট দেখা যাচ্ছিলাম, যে এই কন্টেন্টটাই আমরা AIPRM দিয়ে এই কন্টেন্ট বানাইছি, বুঝতে পারছেন?
তো AIPRM দিয়ে আমরা এই জিনিসগুলো খুব সুন্দর করে আমরা ওদিকে বলতে পারি যে আমি এখন যেই কাজটা করতে চাইতেছি ওইটা তুমি সোশ্যাল মিডিয়া পোস্ট করো, লেখা না, ওদের কিছু ভিতরে জেনারেট করা আছে, প্রম্পট জেনারেট করা আছে, আমরা জাস্ট ওই প্রম্পটটা নেই, প্রম্পটটা নিয়ে সিলেক্ট করে আমরা কাজটা করে জাস্ট আউটপুটটা আমাদের যে আউটপুটটা আছে ওইটা আমরা ইনপুট দেই, সে আমার গুড একটা আউটপুট বের করে দেয়। বুঝতে পারছি বিষয়টা? তো এরকম করে আপনারা কাজ করতে পারবেন, ওইটা নিয়ে টেনশন করেন না। যেহেতু আজকে আমরা দেখাই যাব, নাইস আপলোড হয়ে গেছে, সময় আছে তো সবাই নাকি? যদি সময় থাকে তাহলে দেখা যান, কোনো সমস্যা নেই আমার দেখাইতে। দেখেন যেহেতু আপলোড হয়েছে জিনিসটা দেখাই। আনআইডেন্টিফাইড কেন, ওয়াই আনআইডেন্টিফাইড, অনেক কিছু লোড হওয়ার কথা। আচ্ছা ধরেন এদিকে আমার কি আছে, টপিক আছে, আপনি কি ধরনের কন্টেন্ট লিখতে চান? আপনি এসইও কন্টেন্ট লিখতে চান, সেলস প্রোডাক্টের কোনো কন্টেন্ট লিখতে চান, প্রোডাক্টিভিটি নিয়ে লিখতে চান, অপারেটিং সিস্টেম লিখতে চান, মার্কেটিং লিখতে চান, ধরেন আমি মার্কেটিং নিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার অ্যাক্টিভিটি, কি ধরনের অ্যাক্টিভিটি, আপনি এটা কোথায় রাখবেন, আপনি কোন জায়গায় এটা দিবেন, আপনি কোনো ধরনের মার্কেটিং কাজ করবেন নাকি আপনি সোশ্যাল মিডিয়ার জন্য নেবেন নাকি স্টার্ট আপ আইডিয়ার জন্য নেবেন? আমি কি নেব? সোশ্যাল মিডিয়া। স্টার্ট করতে পারেন আপনি, এটা বোর্ডিং টাইপ ট্রেনিং নিতে পারেন, এগুলো নেওয়ার কোনো দরকার নাই, আপনি সোজা দিয়ে যাবেন সোশ্যাল মিডিয়া সিলেক্ট করে দেন। এবার দেখেন আপনার ফিল্টার হয়ে আসছে, ফিল্টার হয়ে কি আসলো, 30টা সোশ্যাল মিডিয়া পোস্ট উইথ ইমেজ সাজেশন ইন ওয়ান ক্লিক। এরপরে কি আছে, সিরিয়ালে সবগুলো পড়ে যান, আমাদের যে জিনিসটা দরকার, আমাদের কোনটা দরকার, সোশ্যাল মিডিয়া এঙ্গেজিং পোস্ট। আমার কি দরকার, আমার পোস্টের সাথে মানুষ এঙ্গেজ করুক, এটাই তো আমি চাই। তাহলে আমি এটা নিলাম, এটা নিলে দেখবেন যে এই যে দেখেন এই পাশে কি আসলো, সোশ্যাল মিডিয়া এঙ্গেজিং পোস্ট, একটা ট্যাগ ওপেন হচ্ছে না, এটা প্রম্পট, এটা এগুলো সবগুলোরে কি বলা হয়, এগুলো প্রম্পট, আগে থেকে প্রম্পট রেডি করা আছে। এই প্রম্পটটা আমি এদিকে নিয়েছি, নেওয়ার পরে আমার যে কন্টেন্টটা আছে, আমার কন্টেন্ট কোনটা আছে, আমার কন্টেন্ট মেবি এটা আছে, হ্যাঁ এটাই আমার কন্টেন্ট। এবার এটা আমি কিছু করবো না, আমার কোনো কিছু করার দরকার নেই, আমি এদিকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো, এদিকে দেন ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে আপনি কন্টেন্ট বানাতে চান, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? ধরেন আমরা ইনিশিয়ালি আজকের জন্য আমরা বাংলায় নিলাম, আপনি চাইছিলেন এদিকে যখন আপনি প্রিমিয়াম নিয়ে নেবেন, চ্যাট জিপিটি বা AIPM এর যখন প্রিমিয়াম নেবেন তখন আপনি টোন পাবেন প্রায় 20টার মতো টোন পাবেন। এরপর আপনি রাইটিং স্টাইল আপনি অনেক ধরনের পাবেন, এদিকে প্রায় 15টার মতো রাইটিং স্টাইল পাওয়া যায়। এদিকে আরেকটা অপশন থাকে কন্টিনিউ ভিতরে আরেকটা অপশন থাকে, ওইটা হচ্ছে আরো অপটিমাইজ করে আপনার কন্টেন্টটা দেখায়। তো এই যে বিষয়টা আছে, এখন যদি আমি এটা এন্টার করি, এন্টারটা ওই জায়গাতে বসছে, আচ্ছা সমস্যা নেই, এই যে এন্টার করি এখন দেখেন এই জিনিসটা নিল, এটা রিড করলো, প্রম্পটটা রিড করতেছে, এবার দেখেন কন্টেন্ট লেখা শুরু করছে, এটা লিঙ্ক দেওয়ার জন্য, শুধু একটা লিখবো না, কয়েকটা প্রম্পট লিখবো, আপনার কোন সোশ্যাল মিডিয়ার জন্য কোন ধরনের কন্টেন্ট দরকার ওইটা সব লিখে দিব এদিকে, দেন লিঙ্ক দেওয়ার জন্য লিখছে, এরপর ইনস্টাগ্রামের জন্য লিখলো, ঠিক আছে, আরো লিখতেছে, এরপর টুইটারের জন্য লিখলো, এরকম করে করে আপনার যে জায়গায় যেটা দরকার করার জন্য লিখলো, পিন্টারেস্টের জন্য লিখলো, এবার শেষ। এবার আপনার যদি মনে হয় যে কন্টেন্টে কিছু চেঞ্জ করা দরকার, তখন আপনি কি করবেন, তখন আবার আপনি প্রম্পটটা লিখবেন যে আসলে কি চেঞ্জ করা দরকার, যে জিনিসটা চেঞ্জ করা লাগবে আপনি সুন্দর করে বলে দেন যে এই জিনিসটা চেঞ্জ করেন, বা যদি কোনো কিছু অ্যাড করা দরকার আপনি বলেন যে এই জিনিসটা অ্যাড করেন, ঠিক আছে? যদি মনে হয় যে এই জিনিসটা আরো প্রফেশনাল করা দরকার, আরো ক্রিয়েটিভ করা দরকার, আপনি বলেন আরো প্রফেশনাল ক্রিয়েটিভ করতে। আপনি যদি বলেন এটা একটু মার্কেটিং অ্যাঙ্গেলে করার দরকার, আপনি বলেন এটা মেক ইট মোর মার্কেটিং, apply marketing strategy on this content, এটা সুন্দর করে লেখা দেন এই জায়গার ভিতরে, সেটা মানে মার্কেটিং এ অ্যাপ্লিকেট করে দিয়েছে এর ভিতরে। বুঝতে পারছি বিষয়টা? আপনি যদি বলেন যে ইমোশনাল মার্কেটিং করে দেখা, সেই ইমোশনাল মার্কেটিং করে দেখাবো। যদি আমি বলি যে মেক ইট মিমস মার্কেটিং, মেক ইট ফর মিমস মার্কেটিং। দেখেন এখন হাসি তামাশার সব আইকন ইউজ করা শুরু করছে না, কথাবার্তা গুলো দেখবেন যে আপনার ওই হাসি তামাশার জিনিসপত্র লেখা রাখছে, দেখেন সবগুলোর জন্য আলাদা আলাদা করে পোস্ট করে দিয়েছে। এটা বুঝতে পারছি? এই জিনিসটা আগে দেখছেন কোনো সময়? আপনি দেখছেন ভাই? আজকে ফার্স্ট, সমস্যা নেই, এই জিনিস দেখবেন যে আপনার আজীবন কাজে লাগতেছে। মানে এই জিনিসগুলো আসলে আমাদেরকে অনেক হেল্প করে দেয়। একটা কন্টেন্ট মার্কেটার হায়ার করা কিন্তু ইজি বিষয় না, একটা কন্টেন্টার হায়ার করা বেশি ইজি বিষয় না। কন্টেন্ট রাইটার যারা, তাদের প্রতিটা লাইন প্রতিটা ওয়ার্ডের বিনিময়ে আপনার টাকা দিতে হয়। আপনি এত হাজার ওয়ার্ড লিখবেন এত টাকা দিতে হবে, এতগুলো পেজে আমি কন্টেন্ট লিখবো এত টাকা দিতে হবে, ওই পেজের হিসেবে সংখ্যার হিসেবে লাইনের হিসেবে টাকা দিতে হবে। আপনার এই সিস্টেম থাকে, আপনার কিছু লাগবে, বুঝছেন না বিষয়টা? মানে
ছোটখাটো মিডল বিজনেসের ক্ষেত্রে আমি কথা বললাম আর কি, বড় বিজনেসের ক্ষেত্রে হায়ার করতে হয়, কিছু করার নেই, সব কিছুর জন্য স্পেশালিস্ট লাগে। তো আমার কি এই জিনিসটা বুঝতে পারছেন কিভাবে এই জিনিসটা ইউজ করা লাগে? আপনি এসইও কন্টেন্ট বানাবেন, এসইও কন্টেন্টের জন্য এদিকে জায়গা আছে, কোনো সমস্যা নেই, আপনি যেমনে যাবেন ওই জিনিসটাই এদিকে পাবেন। ধরেন এদিকে মার্কেটিং থেকে আমি এসইও করে দেই, অল সিলেক্ট করা থাকুক, এটা ধরেন আমি কি করব, ধরেন কিওয়ার্ড, এটা ধরেন এসইও, এসইও দেখেন অপটিমাইজিং ইউর গুগল বিজনেস প্রোফাইল জেএমবি, জানবেন এটা কি। তারপর যে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি প্রম্পটটা পাইতেছেন, কিওয়ার্ড রিসার্চ ফ্রম আর্টিকেল, আর্টিকেল থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারতেছেন, ইটিএস এসইও অপটিমাইজিং লিস্ট ইন সেকেন্ড। তারপর হচ্ছে ইউটিউব এসইও টাইটেল ডেসক্রিপশন ট্যাগ, ট্যাগ জেনারেটর, এসইও কন্টেন্ট অ্যান্ড কিওয়ার্ড অ্যাডভাইজার, এরকম করে করে আপনার সব কিছুই মোটামুটি কি আছে, ফর্ম জেনারেট করা আছে, আপনি নেবেন জাস্ট কাজ করবেন। এটা সহজ না? মজা লাগছে বিষয়টা? আচ্ছা ঠিক আছে, তাহলে এই বিষয়গুলোই ছিল আপনাদের আজকে কন্টেন্টের জিনিসগুলো। আর আপনারা আমার একটু বলেন যে আপনাদের আসলে কন্টেন্টের এই জিনিসগুলো বুঝতে কোন জায়গায় অসুবিধা হয়েছে আর কোন জায়গাগুলো আপনি বুঝতে পারেন নাই, এই জিনিসটা যদি আমার একটু বলেন তাহলে আমি আপনাদেরকে ওই জায়গাগুলো ক্লিয়ার করে দেবো। আপনাদের মেবি ক্লাস শেষ, আচ্ছা সমস্যা নেই, ক্লাস শেষ হলে একটা ক্লাস নেই, এরপরে বলেন কোনো কিছু বোঝার অসুবিধা আছে? একদম সবকিছু বুঝতে পারছেন? বুঝতে পারছি সবকিছু? কোনো কিছু জানার আছে? এখন আপনাদের কাজ হচ্ছে ভালো কথা, আপনার এইচডব্লিউ টু আপনার 20টা ডিজাইন ছিল, 20টা ডিজাইনার ছিল আপনাদের, করছেন কয়টা করছেন? এগুলো আপনি কি করবেন, আমাদের যে গ্রুপটা আছে, আপনি তো প্রথম ক্লাস করেন নাই, আমি আজকে ওই যে আপনাদের যে ডক আছে, একটা ডক আছে, ওই ডকটা আমি আপনাদের গ্রুপের ভিতরে দিব, ওই গ্রুপ ডকটা পড়বেন, পরে ওই দিকে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করে যে প্রসিডিউরে আমি পোস্টটা করতে বলছি বা জমা দিতে বলছি কাজটা, ওই কাজটা ওই প্রসিডিউরে জমা দিবেন, ঠিক আছে? ওই দিকে আমরা দেখবো, দেখে আমরা আপনাদেরকে ফিডব্যাকটা জানাবো। বুঝতে পারছি? আপনি করছেন? করতে পারেন নাই, আপনি করছেন দুইটা, তো দুইটাই দেন, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে করেন, আমি আপনারা কোনো প্রেশার দিতেছি না, কিন্তু এদিকে প্রেশার আপনারা নিজেরাই নেবেন কাজ শুরু হয়ে, ঠিক আছে? আর আপনি ডিজাইন করে দিয়ে দিন, কারণ কাজ যদি না করেন ভাই, আপনি ক্লাসের সাথে অন্তত ক্লাসের সাথে প্র্যাকটিসটা করেন, আপনি প্র্যাকটিসটা করে দেন, আপনি কাজ মিলে যেতে পারবেন। আপনি যদি প্র্যাকটিসও না করেন, ক্লাস দেখেন না, প্র্যাকটিসও করেন না, তখন আপনি কোনোটাই করতে পারবেন না, 3-4টা ক্লাস জমবো, এরপর আপনি ডিমোটিভেট হয়ে যাবেন, এই ক্লাসগুলো কেমনে করবো, কারণ আপনি এই ক্লাসগুলো যদি না বুঝেন, আপনি সামনের ক্লাস এমনিও বুঝবেন। আমার কথা বুঝতে পারছি? এখন আপনি যদি নাও বুঝেন, আপনার মাথার ভিতরে যদি আমার কথাগুলো থাকে, তার পরবর্তী সময় যায় আপনি কাজগুলো পড়তে পারবেন। বুঝতে পারছেন? আর প্র্যাকটিস করতে হলে তো আপনি জিনিসগুলো আরো অর্গানাইজ ওয়েতে কাজ করতে পারবেন। তো আপনি কাজগুলো দিয়ে দিয়েন ভাই, আপনি 2টা করছেন, 2টা দিয়ে দিয়েন, পারলে আরেকটু বাড়িয়ে দিয়েন, কারণ 20টা কাজ দেওয়া হয়েছিল, আপনি 2% কাজ করছেন। তো আর ভাই আপনাকে ডিজাইন করে এরপরে দিন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনাদের কোনো কিছু বলার নাই, কোনো কিছু জানার নাই? হ্যাঁ, লিঙ্কটা কোন দিক থেকে এটা পাওয়া যাবে, ওইগুলো লিঙ্ক আমি সব প্রোভাইড করে দেবো, টেনশন করেন না। আমি এইগুলো না আরো অনেক লিঙ্ক দেবো, আপনারা কোন দিক থেকে সার্টিফিকেট নেবেন, আপনি যে গুগল অথরাইজ একজন ডিজিটাল মার্কেটার, আপনার মেটা অথরাইজ একজন ডিজিটাল মার্কেটার, আপনি যাতে পরবর্তী সময় কোনো জায়গাতে ইন্টারভিউ বোর্ডে গেলে বা ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে আপনি যাতে এরকম বলতে পারেন, ওরকম সব প্রসিডিওর বলে দিব, কোনো টেনশন করেন না। সব বেঁচে দেওয়া হয়, আপনাদেরকেও দেওয়া হবে, টেনশন করেন না। আর নতুন কিছু হলে এটা আপনাদেরকে দেবো, টেনশন করার কিছু নেই, ঠিক আছে? তো এই ছিল আপনাদের আজকে কন্টেন্ট নিয়ে জিনিসপত্র। আপনারা এখন থেকে আপনাদের কাজ হচ্ছে, আপনারা যখন নতুন কিছু দেখবেন ফেসবুকের ভিতরে, নতুন কিছু না, আজকে থেকে ফেসবুক যখন স্ক্রল করবেন, লিঙ্কডিন যখন স্ক্রল করবেন, ইনস্টাগ্রাম যখন স্ক্রল করবেন, কন্টেন্ট দেখবেন, কেন তারা এই ইমেজটা ইউজ করলো, কেন তারা এই কন্টেন্টটা লিখলো, কেন ক্যাপশনে এই কথাটা লিখলো, ক্যাপশনে এই কথাটার মানে কি বুঝাইলো, এই জিনিসগুলো বুঝাইলে আপনার ব্রেনটা আসলে ক্রিয়েটিভ মাইন্ডের দিকে ঘুরবে বা কন্টেন্ট রাইটিং এর দিকে ঘুরবে। আর প্রচুর পরিমাণে কন্টেন্ট পড়তে হবে, এই যে আমি প্রথম দিকে বলছিলাম না, প্রচুর পড়তে হবে। কেন পড়তে হবে? আপনি যত বেশি পড়তে পারবেন তত বেশি আপনি লিখতে পারবেন। বুঝতে পারছি? ওই পড়তে পারলে আপনি লিখতে পারবেন, পড়তে যদি না পারেন তাহলে লিখতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে চ্যাট জিপিটির আমি অনেক ইজি ওয়েব প্রসেস দেখাইছি। আমার রিকমেন্ডেশনটা সবসময় থাকে এটা যে সরাসরি চ্যাট জিপিটির হেল্প নিয়ে আপনি প্রথমে নিজের ব্রেনটা অ্যাপ্লাই করেন, কারণ চ্যাট জিপিটি মনে করেন যে সারা বিশ্বর ইনফরমেশন নিয়ে সে বসে আছে, সে কিন্তু আপনার বিজনেস সম্পর্কে জানেন না, আপনার বিজনেস সম্পর্কে আপনি জানেন।
আপনি আসলে কি ধরনের কথা লিখবেন, কি ধরনের কন্টেন্ট দিবেন, কি ধরনের ফিচার বেনিফিট দিবেন, ওটা আপনি জানেন। আগে আপনি নিজে কন্টেন্টে লেখেন, লেখার পরে যদি মনে হয় যে ঠিক আছে দিস ইজ পারফেক্ট, এবার আপনি চ্যাট জিপিটিতে বলেন যে মেক ইট মোর প্রফেশনাল ফর অমুক কাজ, ঠিক আছে, যে কাজের জন্য চাইতেছেন ওই কাজে, তখন দেখবেন এটা অনেক সুন্দর হয়ে গেছে। চ্যাট জিপিটি তখন ইউজ করবেন, এর আগে চ্যাট জিপিটিটা ইউজ করেন না। এই যে মানুষগুলো চ্যাট জিপিটি আসছে মানুষের চাকরি দেবো কা, এটা সবচেয়ে ফাও একটা কথা। আজকে তো দেখছেন যে ফাও কথা, আপনি কি করলেন, আপনি নিজে সুন্দর করে লিখলেন, আপনি যদি এই জিনিসটা না লিখতে পারতেন, আপনি যদি চ্যাট জিপিটির কথা সেই জিনিসটি ভালো লিখতেন, আপনি ওর একটা পাত দেখাইছেন যে এই পাতে তুমি লেখো, সে ওই পাতে লিখছে। আপনি প্রম্পট দিয়ে আপনি লেখাইতে পারতেন, কিন্তু আপনি কতক্ষণ প্রম্পট দিবেন? আপনি যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিং না জানেন, আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ধারণা রাখতে হবে, তখন আপনি কিছু একটা করতে পারবেন। কিন্তু যারা এক্সপার্ট লেভেলে আছে তাদেরকে কোনো সময় চ্যাট জিপিটি বিট করতে পারবেন না। যারা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে খেলে, ইন্টারমিডিয়েট লেভেলেও যারা ইন্টারমিডিয়েট লেভেলে খেলে তারা একটা সময় এক্সপার্ট হয়, ঠিক আছে, কারণ কাজ করতে করতে আপনি এক্সপার্টনেস আসে। যারা বিগিনার লেভেলে খেলে তারা সবসময় ডাউন হয়ে যাবে। এই কারণে দেখবেন আমি আপনার প্রথম ক্লাসে বলছি যে ভাই আপনাদেরকে আমি কোনো সময় অটো লাইক কিনা শিখাবো না, ওই যে ব্ল্যাক হেড টাইপ কোনো কিছু শিখাবো না। কারণ কি, এসব এসইও, এসইওর এসব জিনিসপত্র চ্যাট জিপিটির মতো টুলস এসে এগুলো রিপ্লেস করে দিয়ে চলে যাবে, তখন আর আপনার দরকার হবে না, তখন এগুলো এইসব টুলসে কাজ করতে পারেন। কিন্তু যে ব্যাক এন্ডের যে বেসমেন্ট স্ট্র্যাটেজি কোনো সময় এসইও বা চ্যাট জিপিটি ইউজ করে আপনি কাজ করতে পারবেন। যেসব ম্যানুয়াল জিনিস সেগুলো ম্যানুয়ালি করতে হবে। বুঝতে পারছি বিষয়টা? এই হচ্ছে কাহিনী। আর যত কিছুই বলেন ভাই, আপনি যদি টুলস বানাইয়াও দেন, টুলসের ভিতরেও বাগ থাকে, ওই টুলসের সমাধান করতেও কিন্তু একটা মানুষই লাগবে, মানুষের ব্রেন কাজ করতে হবে, ওইটার জন্য আবার রোবট লাগাইতে পারবেন না, ঠিক আছে? তো ওইসব চিন্তা ভাবনা যদি মাথায় থেকে থাকে যে কেন আমি ডিজিটাল মার্কেটিং করতেছি, 2 বছর পরে তো চ্যাট জিপিটি এসে আমার ডিজিটাল মার্কেটিং একদম নষ্ট করে দিচ্ছি না। ফেসবুক অ্যাড অলরেডি অ্যাড নিয়ে মানে জিপিটি নিয়ে বা ফেসবুকের এআই নিয়ে কাজ শুরু করে দিয়েছে। আমরা বর্তমানে যে অ্যাড চালাই সব অ্যাড দিয়ে, এআই দিয়ে অ্যাড চালাই। তো আপনার এআই এর সাথে ফ্রেন্ডলি হয়ে যেতে হবে। আপনাদের চেষ্টা করতেছি আমি এই শুরুর দিন থেকে আপনার সাথে এআইটাকে যুক্ত করা দেওয়ার জন্য। যা কাজ করবেন এআই ইন্টিগ্রেটেড কাজ করেন, দেখবেন এআই অনেক ভালো বুঝতে পারেন। বুঝতে পারছি? আর প্রম্পট দেওয়া শিখবেন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে 2 একটা ক্লাস করেন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং গুগলে একটা ফ্রি কোর্স আছে ওইটাও করে নিন, আপনারা জিপিটির মতো একটা সাইট বানিয়ে নিতে পারেন। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। আজকের ক্লাসে এতটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে। কোনো কথা খারাপ লেগে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।